Evening, everyone. We will be taking 5 more minutes so that everyone else joins. And today is the 40th session of the SINCH training program. Our presenter for today is Dr. Noor Yazdani, who will be lecturing on the second session of Bridges, titled Loads and Flexural Design of Bridge Girders. We can start the training at 8:05. So we'll be waiting for some participants to join till then. I can see that many participants have already joined.
So I would like to welcome everyone once again to the 40th session of the SING training program. And Dr. Noor Yazdani will be presenting on the second session of Bridges today, titled Loads and Flexural Design of Bridge Girders. So Dr. Yazdani, if you could continue with your presentation. গুড মর্নিং, সালাম আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এটা মাইশা সামান বললো যে আমাদের এটা সেশন 40 ব্রিজ সেকেন্ড সেশন। আমি গত সপ্তাহে একটা সেশন দিয়েছিলাম প্রিলিমিনারি ব্রিজ ডিজাইনের উপরে। এটা হচ্ছে সেকেন্ড। এরপরে আগামী বুধবার ইনশাল্লাহ আমাদের থার্ড সেশন হবে, ব্রিজের ডেক ডিজাইন এবং আরো কিছু মেটেরিয়াল ওটার মধ্যে থাকবে। নেক্সট উইকে আমার দুটো আছে, মানডে ওয়েডনেসডেতে একটা হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন আর সাবস্ট্রাকচার ডিজাইন, আর একটা হচ্ছে ব্রিজ ইভ্যালুয়েশন অ্যান্ড রিট্রোফিট। So all of these are very important topics, very useful and will be very interesting. So আপনারা আশা করি জয়েন করবেন। বিফোর উই গো টুডে, একটা আমার যে গত সেশন দিয়েছিলাম প্রিলিমিনারি ব্রিজ ডিজাইনের মধ্যে, ওখানে কুইজে একটা প্রথম সেকশনে একটা ভুল ছিল, আমার নিজেরই ওটা, আমি সরি অ্যাবাউট দ্যাট। প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে সি, নট অল অফ দেম কারেক্ট। সো এটা আমরা কারেক্ট করব এবং অ্যাগেন আমার অ্যাপোলজি এটার উপরে। আপনাদের যারা সঠিক উত্তর দিয়েছিলেন ওটা আপনারা কারেক্ট মার্ক পাবেন আর কি, অ্যাডজাস্ট করা হবে। থ্যাংক ইউ। সো অ্যাজ ইউজুয়াল আমরা এখানে আপনারা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা চ্যাটের মধ্যে পোস্ট করতে পারেন এই সেশনের, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আমি ওগুলো যতগুলো সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি আমার গত সেশনটা অ্যাটেন্ড করে থাকেন তাহলে জানেন যে বাংলাদেশে কোনো ধরনের ব্রিজ কোড নেই, অ্যাপ্রুভ কোনো ব্রিজ স্পেসিফিকেশন নাই। কাজেই আমরা সাধারণত বাংলাদেশের ব্রিজ ডিজাইনে অ্যাস্টো এলআরএফডি স্পেসিফিকেশন ইউজ করে থাকি। সো বিএনবিসি ইউজ করলে ওটা একটা মারাত্মক ভুল হবে, কারণ বিএনবিসি অ্যাপ্লিকেবল হচ্ছে অনলি বিল্ডিং এর জন্য, ব্রিজের জন্য না। আর এসিআই 318ও ইউজ করা ভুল হবে, কারণ সেটা হচ্ছে স্ট্রিক্টলি বিল্ডিং কোড। কাজেই অ্যাস্টো আপনারা জানেন, যদি আপনারা না এসে থাকেন গত সেশনে, সেটা আমি মনে করিয়ে দিচ্ছি। অ্যাস্টো হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্রিজ ডিজাইন স্পেসিফিকেশন। এটা পুরো ওয়ার্ল্ডে সবাই এটাকে জানে, এবং আমেরিকার সব ব্রিজই বেশিরভাগ অ্যাস্টো দিয়ে ডিজাইন করা হচ্ছে, এবং এখন আমরা জানি যে বাংলাদেশেও ব্রিজও অ্যাস্টো ইউজ করা হচ্ছে। ইটস এ ভেরি কম্প্রিহেন্সিভ কোড। আপনারা যদি আরো জানতে চান অ্যাস্টো সম্বন্ধে, তাহলে আমার আগের সেশন, ওটাতে প্রিলিমিনারি ডিজাইন, ওখানে আমি অ্যাস্টো সম্বন্ধে আলোচনা করেছি এবং কিছু ইনফরমেশন দিয়েছি। এবং আজকের সেশনে অ্যাস্টো রিলেটেড প্রভিশন যেগুলো, যেটা ব্রিজের লোডের ক্ষেত্রে প্রযোজ্য, কিভাবে লোড বের করব আমরা এবং কিভাবে ব্রিজ গার্ডার ডিজাইন করব, সেটা আজকে আমরা কভার করব এক্সটেন্সিভলি। যদিও আমি বলতে চাই যে মেটেরিয়ালটা অনেক ব্রড, এবং টু গিভ এন আইডিয়া, আমি এখানে ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটনে একটা কোর্স পড়াই গ্র্যাজুয়েট লেভেলে, ওটা হচ্ছে কংক্রিট ব্রিজ ডিজাইন। সেটা একটা হোল সেমিস্টারের কোর্স, এটা 16 উইকস ধরে পড়ানো হয়। সেই মেটেরিয়াল স্কুইজ করে আমি এখানে আমার 5টা ক্লাসের মধ্যে ওটাকে আনার চেষ্টা করেছি। কাজেই কিছু মেটেরিয়াল বাদ পড়ে যাবে, এবং কিছু মেটেরিয়াল হয়তো সেভাবে ডিটেইলে কভার করা যাবে না। কাজেই ওটা কিছু করার নেই, সেটা আমাদের কনস্ট্রেন্ট। তো যেহেতু আমরা অ্যাস্ট্রো নিয়ে কথা বলছি এখন, কাজেই এবং এটা জাস্ট টু ফলো আপ অন প্রিভিয়াস কমেন্ট, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে এখানেও জিজ্ঞেস করতে পারেন। যদি আরো বেশি এলাবোরেট ইনফরমেশন চান তাহলে আমার ইমেল শেয়ার করব, সেটার মাধ্যমে আপনারা আমার সঙ্গে পরেও যোগাযোগ করতে পারেন যদি আরো ব্রড ইনফরমেশন চান। যেমন গত সেশনে আমি সেশনের পর অনেকগুলো ইমেল পেয়েছিলাম। একজন জিজ্ঞেস করেছিলেন অ্যাস্টো লেন লোড সম্বন্ধে, আরেকজন জিজ্ঞেস করেছিলেন ডেক ডিজাইন সম্বন্ধে, এবং আরেকজন জিজ্ঞেস করেছিলেন আমি যে ইউ গার্ডার নিয়ে আলোচনা করেছিলাম সেটার উপরে।
কাজে সেটা আমি উত্তর দিয়েছি আউট অফ দিস সেশন আর কি। কাজেই সেটাও করতে পারেন যদি চান, যদি দরকার হয়। তো লাস্ট কমেন্ট হচ্ছে যে মেটেরিয়ালটা বেশ হাই লেভেলের, কাজে এটা কিছু করার নেই। অনেক ম্যাথমেটিক্স ইনক্লুডেড, অনেক ধরনের ফ্যাক্টর ইনক্লুডেড। এসিআই কোডও তাই, এসিআই তো বেশ ব্রড। কাজেই এটা নিয়ে কিছু বা কিছু ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই। এটা যদি ব্রিজ ডিজাইন করতে হয় তাহলে আপনাদের সেই লেভেলে চিন্তা করতে হবে। এটাকে কোনো ওয়াটার ডাউন করে বেসিক লেভেলে আনা ভেরি ডিফিকাল্ট আর কি। যাই হোক, উইথ দ্যাট কমেন্ট আমরা এখন অ্যাস্টোর দিকে যাই। তো যারা আপনারা জানেন অ্যাস্টো সম্বন্ধে, তারা জানেন যে অ্যাস্টোতে 4টা লিমিট স্টেট আছে। লিমিট স্টেট মানে হচ্ছে ডিজাইন যে করব আমরা, সেই ডিজাইনের যে অবজেক্টিভটা কি এবং কোন ফ্যাক্টর, কোন অ্যাসপেক্ট আমরা দেখব সেই লিমিট স্টেটের মাধ্যমে। লিমিট স্টেটের মাধ্যমে আমরা সেফটি ডিটারমিন করব, সেফটি এনশিওর করব। লিমিট স্টেটে সেটা দুভাবে করা হয়। একটা হচ্ছে লোড ফ্যাক্টর দিয়ে, আপনারা জানেন, এবং আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স ফ্যাক্টর দিয়ে, ফি ফ্যাক্টর দিয়ে, এবং থার্ড হচ্ছে এগুলোকে কম্বিনেশন করে লিমিট স্টেট ইকুয়েশন বের করা এবং তার ভেতর দিয়ে ব্রিজের বিভিন্ন ক্রাইটেরিয়া স্যাটিসফাই করা। 4টা আছে। স্ট্রেংথ লিমিট স্টেট, যেটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনি যদি অ্যাস্টো থাকে আপনার চ্যাপ্টার 3 তে দেখতে পারেন। স্ট্রেংথ লিমিট স্টেট মেইনলি দেখছে স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি। এটা হচ্ছে প্যারামাউন্ট, কারণ আমাদের স্ট্রাকচার সেফ হতেই হবে। যাতে স্ট্রাকচার ভেঙে না যায় বেন্ডিংয়ে বা শিয়ারে বা ক্র্যাক না করে, সেটা এনশিওর করতে হবে। সেকেন্ড হচ্ছে সার্ভিস লিমিট স্টেট। সো অ্যাজ অপোজ টু স্ট্রেংথ লিমিট স্টেট, সার্ভিস লিমিট স্টেট দেখছে স্ট্রেস, ডিফরমেশন অ্যান্ড ক্র্যাকিং। এখানে যেহেতু সার্ভিস কথাটা লেখা আছে, এখানে লোড ফ্যাক্টরগুলো অন্য ধরনের। সো এখানে দেখা হচ্ছে যে স্ট্রেসটা ঠিক আছে নাকি, স্ট্রেস লিমিটগুলো যাতে ভায়োলেট না করে, এবং ডিফরমেশন, সার্ভিসিবিলিটি এবং ক্র্যাকিং এটার মধ্যে ইনক্লুডেড। যদি ফ্র্যাকচার ক্রিটিক্যাল ব্রিজ হয়, সাধারণত কংক্রিট ব্রিজ আমরা ফ্র্যাকচার ক্রিটিক্যাল কনসিডার করি না, কারণ হচ্ছে যে কংক্রিট ব্রিজ অনেক বেশি ম্যাসিভ এবং ফ্র্যাকচার পটেনশিয়াল কম। সেটা স্টিল ব্রিজের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। স্টিলের মধ্যে স্টিল গার্ডার থেকে ক্র্যাক ফর্ম করতে পারে ফ্যাটিগের থ্রুতে, সেটা ওয়েল্ড থেকে ফর্ম করতে পারে, সেটা বোর্ড হোল থেকে ফর্ম করতে পারে, এবং যত বেশি ফ্যাটিগ হবে, যত বেশি ফ্যাটিগ সাইকেল অ্যাপ্লাই করা হবে ট্রাফিকের থ্রুতে, যত বেশি ট্রাফিক যাবে তত বেশি ফ্যাটিগের সম্ভাবনা বেশি। কাজে সেটা সাধারণত স্টিলের ক্ষেত্রে প্রযোজ্য। আর লাস্ট হচ্ছে এক্সট্রিম ইভেন্ট লিমিট স্টেট। এটাও কোয়াইট ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে যত ধরনের এক্সট্রিম ইভেন্ট আছে, এক্সট্রিম ইভেন্ট মানে হচ্ছে আউট অফ দ্য অর্ডিনারি, যেমন হচ্ছে সাইজমিক আর্থকুয়েক, এক্সট্রিম উইন্ড, হারিকেন বা টর্নেডো বা সাইক্লোন, ভেহিকেল কলিশন ইম্প্যাক্ট। সাধারণত এই 3টার মধ্যে কনসিডার করা হবে না, এবং অ্যামাং আদার্স আরো অনেক আছে। ফায়ার আছে, ফ্লাড আছে, ব্লাস্ট থাকতে পারে, মাডস্লাইড হতে পারে, অনেক ধরনের ড্রাউট হতে পারে। তো এগুলো হচ্ছে সবই এক্সট্রিম ইভেন্ট। এবং আমি বলবো যে এগুলো সব কিন্তু অ্যাস্টোতে নাই। আপনি যদি অ্যাস্টোতে দেখেন, ফায়ারের কোনো প্রভিশন নাই, এটা ডেভেলপ করা হচ্ছে। ব্লাস্টেরও কোনো প্রভিশন নাই, এগুলো ইম্পর্টেন্ট ব্রিজের জন্য, সেটাও ডেভেলপ করা হচ্ছে। হয়তো ইনশাল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে সেগুলো অ্যাস্টোতে চলে আসবে। যে আমাদের দেখতে হবে কোনগুলো আমাদের ব্রিজের ক্ষেত্রে প্রযোজ্য। এই 4টার মধ্যে সবগুলোই কি আমরা ইউজ করব, নাকি একটা দুটো ইউজ করব, সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে আজকে দেখাবো। তো এখানে একটু ডিটেল দিলাম যে এটা হচ্ছে অ্যাস্টো। আপনি যদি এই প্যারেনথেসিস দেখেন, এর মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাস্টোর রিলেটেড 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 চ্যাপ্টার অথবা সেকশন। আর যদি ইকুয়েশন থাকে সেটাও আমি এখানে দেখিয়েছি, কোথায় পাবেন সেটা আর কি। স্ট্রেংথ 1 এবং স্ট্রেংথের মধ্যেও, স্ট্রেংথ লিমিট স্টেটের মধ্যে অনেকগুলো আছে সাব ক্রাইটেরিয়া উইদিন স্ট্রেংথ লিমিট স্টেট। সো স্ট্রেংথ 1, 2, 3, 4 and 5। স্ট্রেংথ 1 হচ্ছে যদি নর্মাল ভেহিকুলার ইউজ উইদাউট উইন্ড। এটা কিন্তু বলা নেই যে নর্মাল ভেহিকুলার ইউজ মানে কি। সো ইন্টারপ্রিটেশন হচ্ছে যদি আপনি অ্যাস্টো ভেহিকল ইউজ করেন, আমি আজকে বলবো যে অ্যাস্টো ভেহিকল মানে কি। সেটা ইউজ করলে তখন সেটা হবে নর্মাল ভেহিকুলার ইউজ। যদি উইন্ড কনসিডার না করা হয় তাহলে সেটা হবে স্ট্রেংথ 1। স্ট্রেংথ 2 হচ্ছে
owner specified special design valuation permit vehicle without wind. So এটা হচ্ছে একটা স্পেশাল ভেহিকল, যেটা ওনার, যে ব্রিজের ওনার তারা এটা স্পেসিফাই করবে। আমেরিকায় ওনার হচ্ছে বেশিরভাগ হাইওয়ের ওনার হচ্ছে স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট, যেমন টেক্সাসে আমি যেখানে আছি, এখানে টেক্সাস হাইওয়ে ডিপার্টমেন্ট বা টেক্সাস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন, তারা এই ধরনের স্পেশাল ভেহিকল স্পেসিফাই করতে পারে এবং তারা বেশিরভাগ ব্রিজ এখানে ওন করে। তার মানে ওরা রক্ষণাবেক্ষণ করবে, তারা ডিজাইন করবে, তারা কনস্ট্রাকশন করবে। অন্য ধরনের ব্রিজও আছে, যেমন যেগুলো স্টেট স্টেটের আন্ডারে না, লোকাল গভর্নমেন্টের আন্ডারে, যেমন শহর বা কাউন্টি বা মিউনিসিপ্যালিটির আন্ডারে হতে পারে, সেগুলোকে বলা হয় অফ সিস্টেম ব্রিজ। এনিওয়ে, তো এই যে স্পেশাল ভেহিকলটা, এটা হচ্ছে অ্যাস্টোর বাইরে, অ্যাস্টো যে লোড দিয়েছে আমাদের তাদের বাইরে। একটা এক্সাম্পল হচ্ছে আজকাল যেমন এখন যুদ্ধ হচ্ছে, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, সেখানে যেগুলো মিলিটারি ভেহিকল ইউজ করা হচ্ছে সেটা অ্যাস্টো ভেহিকল নয়, এবং সেটাকে ডেজিগনেট করা হবে একটা স্পেশাল ডিজাইন বা ইভালুয়েশন ভেহিকল। সো এটা জাস্ট এক্সাম্পল দিলাম, আর অনেক ধরনের হতে পারে যেগুলো অ্যাস্টো ট্রাকের থেকেও হেভি হতে পারে। আর সেটার জন্য সেটা স্পেসিফাই করতে হবে ওনারের যে কি ধরনের ব্রিজ তারা ডিজাইন করতে চায়। স্ট্রেংথ 3 হচ্ছে ব্রিজ এক্সপোজ টু ডিজাইন উইন্ড স্পিড। তো এটা হচ্ছে একটা ব্রিজ, যেমন আমি স্ট্রেংথ 1 নিতে পারি নর্মাল ভেহিকুলার ইউজ, সেটা নিয়ে যদি আমি উইন্ড কনসিডার করি তাহলে এটা হবে স্ট্রেংথ 3। রিকারেন্স ইন্টারভাল আপনারা জানেন মানে কি, 50 ইয়ার 7% চান্স, মানে হচ্ছে যে একটা উইন্ড স্পিড যেটা 50 বছরে একবার এক্সিড করবে, এটাকে আমরা বলি রিকারেন্স ইন্টারভাল। এটা স্ট্যাটিস্টিক্যাল একটা প্যারামিটার। এটা আপনারা জানেন যে 100 বছর হলে সেই উইন্ডের ডিজাইন অনেক বেড়ে যাবে, 500 বছর হলে আরো বাড়বে। সাধারণত আমরা 50 বছরের ইউজ করে থাকি ব্রিজ ডিজাইনের জন্য, অ্যাস্টোতে তাই বলা আছে। তো সেটা যদি আমরা করি সেটা হবে স্ট্রেংথ 3। এবং এই যে এইগুলো ডিফারেন্স হচ্ছে এগুলোর মধ্যে, লোড অফকোর্স ডিফারেন্ট, কিন্তু তার ডিফারেন্স হচ্ছে যে লোড ফ্যাক্টর যেগুলা সেগুলাও ডিফারেন্ট। আমি দেখাবো একটা টেবিলে, একটা স্লাইড পরে আর কি। স্ট্রেংথ 4 হলো ভেরি হাই ডেড টু লাইভ লোড রেশিও, মানে হচ্ছে ব্রিজ খুব হেভি। সো আমরা জানি কংক্রিট স্ট্রাকচার সাধারণত হেভি হয়, স্টিলের তুলনায় কংক্রিটের ডেড লোড অনেক বেশি। এই ধরনের যদি হয় একটা ব্রিজ, হেভি ব্রিজ, এখানে লাইভ লোডের তুলনায় ডেড লোড অনেক বেশি, সেখানে স্ট্রেংথ 4 কনসিডার করা হয়। এবং স্ট্রেংথ 5 হচ্ছে স্ট্রেংথ 1 এর ভ্যারিয়েশন, নর্মাল ভেহিকুলার ইউজ কিন্তু উইন্ড বেশি। স্পেসিফাই করা আছে যে যদি 80 মাইলস পার আওয়ার বা 129 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে এটা ইউজ করতে হবে। বেশিরভাগ সময়ই এগুলো প্রয়োজন হয় না। আমি যারা সাধারণত ব্রিজ ডিজাইন করে থাকি সাধারণত আমি স্ট্রেংথ 1 কনসিডার করি এবং সার্ভিস কনসিডার করি। সার্ভিস এটা হচ্ছে নেক্সট পেজে আছে, এই দুটো কনসিডার করি সাধারণত। এবং সেকেন্ড যেটা ছিল লিমিট স্টেট, সেটা হচ্ছে সার্ভিস লিমিট স্টেট। এটার ভিতরেও 4টা লেভেল আছে, 1, 2, 3 and 4। এটা সর্ট অফ রিলেটেড টু প্রিভিয়াস স্লাইডে যেটা দেখালাম। তো সার্ভিস 1 হলো নর্মাল অপারেশন, তার মানে হচ্ছে যে নর্মাল ভেহিকল, নর্মাল ইউজ, কোনো ধরনের এক্সট্রিম কোনো লোডিং নাই। যদি 55 মাইলস পার আওয়ার উইন্ড হয় তাহলে এটা ইউজ করা হয় মেইনলি ক্র্যাক কন্ট্রোলের জন্য, রিনফোর্স কংক্রিট স্ট্রাকচারের জন্য। ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে রিনফোর্স কংক্রিটের জন্য এবং পরেগুলো হচ্ছে প্রিস্টেজ কংক্রিটের জন্য। কাজেই আমরা আজকাল বেশিরভাগ ব্রিজই প্রিস্টেজ কংক্রিট ইউজ করে থাকি। রিনফোর্স কংক্রিট ইউজ করা হয় হয়তো রিমোট লোকেশনে যেখানে প্রিস্টেজ কংক্রিট পাওয়া যায় না, অথবা হয়তো অ্যাভেলেবল না, অথবা হয়তো ডিফিকাল্ট ফর অ্যাক্সেসিবিলিটি ইস্যু, সেখানে আমরা রিনফোর্স কংক্রিট ইউজ করে থাকি। এটা অবশ্যই এটাও চেক করতে হবে, যদি কোনো পুরনো ব্রিজ থাকে যেখানে প্রিস্টেজ কংক্রিট ইউজ করা হয়নি সেখানে সার্ভিস 1 ইউজ করা হবে। সার্ভিস 2 হচ্ছে যদি আমি একটা স্টিল স্ট্রাকচার ডিজাইন করি, স্টিল ব্রিজ, তাহলে সার্ভিস 2 প্রযোজ্য। সার্ভিস 3 হচ্ছে প্রিস্টেজ কংক্রিটের সুপার স্ট্রাকচারের জন্য প্রযোজ্য। কাজে আমি যদি একটা গার্ডার ডিজাইন করি অথবা ডেক ডিজাইন করি তাহলে এটা আমি ইউজ করব। এটা হচ্ছে কিন্তু স্ট্রেংথ নয়, এটা হচ্ছে সার্ভিস, কারণ এখানে মেইন ইস্যু হচ্ছে যে আমি কি কন্ট্রোল করতে পারবো নাকি ক্র্যাকিং। কাজে এই প্রিস্টেজ কংক্রিটে ক্র্যাকিং প্রডিউস হবে কখন, যখন নাকি টেনসাইল স্ট্রেস থাকবে
যেটা হতে পারে স্পেশালি প্রিস্ট্রেস রিলিজের সময় যখন নাকি কোনো লোড অ্যাপ্লাই করা হচ্ছে না স্ট্রাকচারের উপরে সেই সময় সেখানে যদি ক্র্যাকিং হয় সেটা ভালো না, কারণ হচ্ছে ক্র্যাকিং হলে ওয়াটার পেনিট্রেশন হতে পারে, সল্ট পেনিট্রেশন হতে পারে এবং টেম্পারেচার পেনিট্রেশন হতে পারে। সেটা হলে স্ট্রেস কংক্রিটের স্টিলের corrosion হতে পারে। এটা ভেরি ডিফিকাল্ট টু রেকটিফাই। কাজে ক্র্যাক কন্ট্রোলটা ভেরি ইম্পর্টেন্ট, সার্ভিস ট্রিটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি যদি সাবস্ট্রাকচার ডিজাইন করি, যেমন আমি পিয়ার ডিজাইন করছি বা বেন ক্যাপ ডিজাইন করছি অথবা অন্য ফাউন্ডেশন ডিজাইন করছি, সেখানে কন্ট্রোল ক্র্যাকিং এর জন্য আমাকে সার্ভিস 4 ইউজ করতে হবে। কাজে এগুলো ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত আমি সাধারণত কংক্রিট ব্রিজ নিয়ে কাজ করি, স্টিল ব্রিজ নিয়ে খুব একটা কাজ করি না। এবং বাংলাদেশেও বেশিরভাগ ব্রিজই কংক্রিটের। কাজে সেই ক্ষেত্রে আপনারা সার্ভিস 1 ইউজ করতে পারেন এবং সার্ভিস 3 এবং সার্ভিস 4 ইউজ করতে পারেন। এখন আমরা চলে আসছি সেকশন 332। এটাও ভেরি ইম্পর্টেন্ট, সবকিছুই ইম্পর্টেন্ট রাষ্ট্রতে। এখানে যেটা হয়েছে একটা লিস্ট দেওয়া আছে যে বিভিন্ন ধরনের লোড যেটা যেটা ব্রিজে আসতে পারে। এটা অবশ্য আমি যা আগে বললাম সব ইনক্লুসিভ নয়। অনেক লোড আছে যেটা এখনো অ্যাস্ট্রোতে কনসিডার করা হচ্ছে না, যেহেতু এনাফ ডেটা নাই, এবং সেটা হয়তো ভবিষ্যতে ইনক্লুড করা হবে। কিন্তু আমি যদি এখানে দেখি অনেক ধরনের লোডই আমি জানি, যেমন আর্থকোয়েকটাকে ইকিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আমি যদি অ্যাস্ট্রোতে যাই, যদি ইকিউ দেখি, তার মানে হচ্ছে এটা আর্থকোয়েক রিপ্রেজেন্ট করছে। ব্লাস্ট, ফ্রিকশন এবং মেইন লোড যেগুলো, এটা হচ্ছে ডেড লোড, এটা ভেরি ইম্পর্টেন্ট। ডিসি মানে হচ্ছে স্ট্রাকচারাল কম্পোনেন্টের এবং অ্যাটাচমেন্ট যেগুলো, সেগুলো ডেড লোড, সেলফ ওয়েট। ডিডব্লিউ হচ্ছে ডেড লোড ও ওয়ারিং সারফেস অ্যান্ড ইউটিলিটি, তার মানে হচ্ছে আমি যদি একটা ওভারলে দেই ডেকের উপরে, সেটার জন্য ডিডব্লিউ। আর্থ প্রেশার, ইএইচ এবং সো অন, অনেকগুলো আছে, সবগুলো হয়তো এখানে আমার বলার দরকার নেই। কাজেই এগুলো থেকে আমি চিন্তা করব যে কোনগুলো আমার ব্রিজের ক্ষেত্রে প্রযোজ্য। সবগুলো প্রযোজ্য না হতে পারে। যেমন সেটেলমেন্ট, এসি সেটেলমেন্ট হচ্ছে যদি কোনো ব্রিজ ফাউন্ডেশন সেটেল করে কিছু দূর ওভার টাইম, তাহলে সেটার এফেক্ট কি সেটা যদি আমি ইভ্যালুয়েট করতে চাই, তাহলে এটা আমাকে ইউজ করতে হবে। যদি আমি একটা পেডেস্ট্রিয়ান ব্রিজ ডিজাইন করি, যেটা আমি গত লেকচারে মেনশন করেছিলাম, অ্যাস্ট্রোর একটা স্পেসিফিকেশন আছে, গাইডলাইন আছে সেটার জন্য এটা, এবং সো অন। লাইভ লোড ইম্পর্টেন্ট অফকোর্স, ভেহিকুলার লাইভ লোড, ইম্প্যাক্ট ভেরি ইম্পর্টেন্ট ব্রিজের জন্য, তাকে ইনক্লুড করতেই হবে যদি আমি লাইভ লোড ইউজ করি, এন্ড সো অন। কাজেই নাথিং টু বি অ্যাফ্রেড অফ, সবগুলো ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। যেগুলো আমার ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো আমি ইউজ করব। এছাড়া অনেক লোড আছে, যেমন যেটা নাকি অ্যাস্ট্রোতে নাই, যেমন এটা হচ্ছে আমরা বলি ডেব্রিজ লোড। তো এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের এখানে অনেক ধরনের গাছ বা গুড়ি জড়ো হয়েছে। এগুলো হয়তো বন্যার থেকে এসেছে, এবং এটা এখানে যদি একটা স্ট্রিম থাকে যেটা থেকে আমরা দেখছি যে পানি ফ্লো করে যাচ্ছে, সেটার জন্য একটা প্রেশার আসবে সাবস্ট্রাকচারে। এটা কিন্তু সিভিয়ার হতে পারে, আমি দেখেছি নিজেই যে অনেক ধরনের এখানে জড়ো হয়। সেটার জন্য এই লোডটা কিন্তু আমরা সাবস্ট্রাকচার ডিজাইনে কনসিডার করি না, এবং এটাও অ্যাস্ট্রো দেখছে এখন। অ্যাস্ট্রো ফিউচার যেটা আসবে 2024-এ, সেটার মধ্যে এটা একটা অ্যাড করা হবে, এটাকে বলা হবে ডেব্রিজ লোড। মেক সেন্স, কারণ হচ্ছে এই সিগনিফিক্যান্ট প্রেশারে, স্পেশালি যদি পানি খুব তাড়াতাড়ি ফ্লো করে, সেটার জন্য প্রেশারটা বাড়বে। এবং অনেক সময় দেখা গেছে ব্রিজ ফেল করেছে সাবস্ট্রাকচার এই ধরনের লোডের জন্য। এটা হয়তো বাংলাদেশে প্রযোজ্য না, এখানে আমেরিকায় বা যেখানে সব কোল্ড কান্ট্রি আছে সেখানে আইস ফর্ম করে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, বেশ ভালো পুরু হতে পারে, এবং সেই আইস যখন নাকি পানি ফ্লো করবে, তখন এই আইসের চাপ সাবস্ট্রাকচারে লাগবেই। কাজে সেটার জন্য ডিজাইন করতে হবে, এবং এটাও এই লোডটাও দেওয়া নেই রাষ্ট্রতে। ফায়ার, ওকে, ভেরি ইম্পর্টেন্ট। আমেরিকায় প্রায়ই ব্রিজের উপরে আগুন ধরে বিভিন্ন কারণে। এখানে দেখা যাচ্ছে যে একটা ট্যাঙ্কার ট্রাক গ্যাস সহ
যেটা ক্র্যাশ করেছে এখানে ব্যারিয়ারের উপরে, এবং এটার থেকে আগুন সৃষ্টি হয়েছে। আগুনটা ডেকের উপরে। আমরা বুঝতে পারি যদি নিচে হয় পিয়ারের এখানে, যদি অনেক সময় পিয়ারে এই ধরনের ট্যাঙ্কার ক্র্যাশ করতে পারে, কাজে সেখানেও পিয়ারে আগুন লাগতে পারে। আগুন সিগনিফিক্যান্ট, আমেরিকা দেখা যাচ্ছে অনেক সময় ব্রিজ কোলাপস করে আগুনের জন্য। কাজে এই ক্রাইটেরিয়াটা অ্যাস্ট্রোতে দেখানো নাই। আমি রিসার্চ করেছি এবং করছি ফায়ার এফেক্ট অন কংক্রিট ব্রিজেস। আমার ভালো ভালো পেপার আছে এটার উপরে। এটা নিয়েও অনেক ধরনের রিসার্চ হচ্ছে, এবং আমার রিসার্চের উপরে বেস করে অ্যাস্ট্রো শিগগিরই আশা করা যাচ্ছে যে হয়তো ফায়ার ক্রাইটেরিয়া ইউজ করবে ব্রিজ ডিজাইনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ফায়ার আমরা মনে করতে পারি যে কংক্রিট হয়তো ফায়ার রেজিস্ট্যান্ট, সেটা ঠিক না। হাই টেম্পারেচার কংক্রিট স্পলিং হতে পারে আগুনের জন্য, এবং এবং দেখা গেছে অনেক সময় যে প্রেস্টেসিং স্ট্র্যান্ড ছিঁড়েও যেতে পারে। কাজে ইটস এ সিগনিফিক্যান্ট প্রবলেম। আমি জানি না আপনারা বলতে পারেন কি এটা কি। এটা হচ্ছে বার্ড ড্রপিং। পাখি কিন্তু একটা ব্রিজের জন্য ভালো নয়। এখানে আমেরিকাতে প্রচুর পাখি বাসা করে ব্রিজের উপরে, এবং খালি ওদের বাসার জন্য যে ডেড ওয়ে সেটাই না, এই যে এই ধরনের ড্রপিং, পাখি যে এই ড্রপিং যেগুলো অনেক সময় জড়ো হয়ে 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 সিগনিফিকেন্ট একটা লোড সৃষ্টি করতে পারে, ডেড লোড। এবং বার্ড ড্রপিং থেকে করোশন হতে পারে। বার্ড ড্রপিং ইজ অ্যাসিডিক। এবং মিনিয়াপলিসে কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা ব্রিজ ক্র্যাশ করেছিল, ফেল করেছিল। সেখানে সেটা স্টিল ব্রিজ ছিল। সেখানে পাখির এই ধরনের উৎপাতে সেখানে স্টিল করোশন করে গিয়েছিল। কাজে এটা ফেল করেছিল। কাজে এটা একটা কোনো লাইট ব্যাপার নয়, এটাকে সিরিয়াসলি নিতে হবে। কাজে আমি বলছি না যে আমাদের এগুলো সব মিলিয়ে, এবং দিস নট অল ইনক্লুসিভ, আরো অনেক লোড আছে যেগুলো আমি বলিনি। আমাদেরকে অ্যাজ এ ব্রিজ ডিজাইনার চিন্তা করতে হবে যে আমার যে ব্রিজ এটা আছে সেটা কোথায়, সেটা কি ধরনের এনভায়রনমেন্টে আছে, কি ধরনের এক্সপোজার হচ্ছে, এবং অ্যান্টিসিপেট করতে হবে যে লোড কি হতে পারে। এবং আমি যদি একটা ওয়াইজ ইঞ্জিনিয়ার হই, তাহলে আমি সেইভাবে চিন্তা করব এবং সেভাবে ডিজাইন করব। যেমন আমি যদি এখানে থাকি এই ধরনের একটা পরিবেশে, তাহলে আমি হয়তো এক্সট্রা কাভার ইউজ করব কংক্রিটের। হয়তো চেষ্টা করব যে পাখি যাতে বাসা না বাঁধে, এবং সেই ধরনের চেষ্টা করে প্যাসিভলি সেটাকে রেকটিফাই করার চিন্তা করব। একটা এক্সাম্পল এখানে, যদি আমি বাংলাদেশ দেখি, ঢাকা কাছাকাছি এটা, যদি ব্রিজটা এখানে হয়, এবং এটা আমি দেখাতে চাচ্ছি যে যদি বিভিন্ন এলাকাতে হয় ব্রিজ, সেইখানে লোড কি হবে, কি চিন্তা করতে হবে। কাজেই এখানে যদি হয়, তাহলে আমি নিজেই চিন্তা করছি বা আপনি চিন্তা করতে পারেন যে কি কি লোড আমি কনসিডার করব। এটা যদি একটা মেজর হাইওয়ে হয় এখানে, ঢাকার এখানে, কাজেই সেখানে আমি কি সাইজমিক নিব, নাকি উইন্ড নিব, নাকি ফ্লাড নিব, নাকি ফায়ার নিব। ডেড লোড তো থাকবেই, ডেড লোড তো অ্যাভয়েড করার উপায় নেই। ডেড লোড থাকতেই হবে, এবং লাইভ লোড থাকতে হবে। তার উপরে যেগুলো ইউজ করব সেটা আমি চিন্তা করতে হবে। যদি ব্রিজটা এখানে হয়, সব জায়গাতে হয়, তবে এখানে হয়, তাহলে ডিফারেন্সটা কি? অফকোর্স এখানে যে সাইজমিক ইন্টেন্সিটি হবে সেটা এখান থেকে কম হতে পারে, এখানে ডিফারেন্ট হতে পারে, এখানে হয়তো উইন্ডের এফেক্ট বেশি হতে পারে সাইক্লোন থেকে। কাজে এগুলো আমাকে চিন্তা করে আমাকে ওয়াইজলি চিন্তা করতে হবে যে কি কি ধরনের লোড আমি ইনক্লুড করব। অ্যাস্ট্রো সেটা বলা নাই, অ্যাস্ট্রো আমাকে চিন্তা করতে হবে। তারপরে আমি সেই আগের টেবিলে যাব। যাচ্ছে না, রিভার্স এনিওয়ে। তো আগের টেবিলে গিয়ে সেখান থেকে লোড করে নিয়ে সেখান থেকে আমি ওই আমার লিমিট স্টেট গুলো ইউজ করবো যেগুলো অ্যাপ্লিকেবল, তারপরে ডিজাইন করব। সো আমি যখন ওখান থেকে আসলাম, এটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রো টেবল 3411, ভেরি ইম্পর্টেন্ট টেবল। এখানে বিভিন্ন লিমিট স্টেট দেখানো আছে। আমি যেগুলো আগে বললাম, স্ট্রেংথ লিমিট স্টেট 1 2 3, স্ট্রেংথ 4, স্ট্রেংথ 5, এক্সট্রিম ইভেন্ট, সার্ভিস এন্ড ফ্যাটিগ, সবই এখানে দেখানো আছে। এবং লোড গুলো দেখানো আছে। আমি যে বললাম আগে যে লোড গুলো কি ছিল, হয়তো আপনারা মনে রেখেছেন ইকিউএইচ, আর্থকুয়েক এন্ড সো অন, ডিসিডিডি, ডিডব্লিউ, এগুলো সব যদি মনে না থাকে, এগুলো মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই। এগুলো আমি ইচ্ছা করলে লুক আপ করতে পারি। তারপরে আমি যদি একজন এক্সাম্পল, আমি স্ট্রেংথ 1 ইউজ করছি।
যদি আমি স্ট্রেংথ ওয়ান ইউজ করি তাহলে কোন কি লোড ফ্যাক্টর আমি ইউজ করবো সেগুলো এখানে দেখানো আছে। যেমন ডেড লোডের জন্য একটা গামা পি, এটা একটা ভ্যারিয়েবল। গামা পিটা একটা ভ্যালু, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট না। আমি জানি এসিআই তে এই ফ্যাক্টর হবে ডেড লোডের জন্য 1.2, কিন্তু এটা কিন্তু অ্যাস্ট্রোতে ইউজ করা যাবে না। সো বি ভেরি কেয়ারফুল। আমরা এসিআই বা বিএনবিসি লোড ফ্যাক্টর ইউজ করতে পারবো না, আমাদেরকে অ্যাস্টোর লোড ফ্যাক্টর ইউজ করতে হবে। যেমন লাইভ লোডের জন্য এলএল লোড ফ্যাক্টর হচ্ছে 1.75। আমি শিওর আপনারা জানেন যে এসিআই তে বা বিএনবিসি সেটা হচ্ছে 1.6, কিন্তু এখানে 1.75। কাজেই এটা মনে রাখতে হবে যে আমরা বিল্ডিং কোড এখানে ইউজ করতে পারবো না, কারণ অ্যাস্টোর প্রভিশন গুলা কোয়াইট ডিফারেন্ট। সো আমি এটা চুজ করব, এইগুলো এইগুলো প্রথমে বের করব, তারপর এখান থেকে আমি লোড ফ্যাক্টর বের করব। সেম সবগুলো এই ধরনের। সার্ভিস যদি আমি সার্ভিস 1 করি তাহলে এই ফ্যাক্টরটা হবে 1, এগুলো 1, সবই 1, কারণ হচ্ছে যে সার্ভিস, যেহেতু সার্ভিস কন্ডিশনে আমরা লোড ফ্যাক্টর সাধারণত ইউজ করি না, কাজে এগুলোকে 1 হবে এবং এইগুলো কমে যাবে, কারণ এগুলো যখন কম্বিনেশন হবে তখন সেটা সেটা অ্যাস্ট্রো বলে দিয়েছে আমাদেরকে যে কি কম্বিনেশন হলে কি লোড ফ্যাক্টর ইউজ করতে হবে। এবং এগেইন এগুলো আমি একটা এক্সাম্পলে আজকে দেখাবো কিছুক্ষণ পরে। সো এই টেবিলটা এখানে আমি একটু বড় করেছি, অ্যাস্ট্রো টেবিল 3411। সো আপনারা আগে দেখেছিলেন যে এটা হচ্ছে স্ট্রেংথ 1, সার্ভিস 1, সার্ভিস 3, ফ্যাটিগ এন্ড সো অন। এটাকে আমি বড় করে দেখিয়েছি ফর দ্য কনভেনিয়েন্স, যে যদি ডেড লোড হয় ডিসি, ডিডি, ডিডব্লিউ, এই কলামের জন্য গ্যামা পি, এবং গ্যামা পিন একটা ভ্যালু দেওয়া হচ্ছে লোয়ার রেঞ্জ এবং আপার রেঞ্জ, দুটোই আমাদের চেক করতে হবে। এবং লাইভ লোড ইম্প্যাক্টের জন্য এই ধরনের ব্রেকিং ফোর্স এগুলোর জন্য 1.75 এবং সো অন। এই কাজে এগুলোর থেকে আমাদেরকে ফ্যাক্টরগুলো বের করতে হবে। এইখানে ওই টেবিলটাকে আমি এক্সপ্যান্ড করেছি, গ্যামা পি এটা হচ্ছে ওই লোড ফ্যাক্টর, ওই টেবিল থেকে এই এই ভ্যালুগুলো দেওয়া আছে। যেমন আমি যদি একটা গার্ডারের সেলফ ওয়েট দেখি, গার্ডার হচ্ছে একটা কম্পোনেন্ট, ব্রিজের কম্পোনেন্ট। অ্যাটাচমেন্ট মানে হচ্ছে এনিথিং অ্যাটাচ টু দ্য গার্ডার। অ্যাটাচমেন্ট থাকতে পারে, লাইট পোল থাকতে পারে, ব্যারিয়ার থাকতে পারে, সেগুলো হচ্ছে অ্যাটাচমেন্ট। এগুলোর জন্য আমার দুইটা লোড ফ্যাক্টর আছে, রেঞ্জ হচ্ছে 0.9 থেকে 1.25। এটা সিগনিফিক্যান্ট ডিপার্চার ফ্রম এসিআই 318 অর বিএনবিসি। বিএনবিসি একটা কনস্ট্যান্ট ভ্যালু দেখানো আছে। প্রথমে আমাকে 0.9 ট্রাই করতে হবে এবং তারপরে 1.25 ট্রাই করতে হবে। যেটা গভর্ন করবে, যেটা ম্যাক্সিমাম হবে সেটা ইউজ করতে হবে। সাধারণত এটাই গভর্ন করে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা গভর্ন করতে পারে। সো এগুলা কোনোটা ক্ষেত্রে এটা প্রযোজ্য না, কোনো কোনো ক্ষেত্রে প্রযোজ্য। সো আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই বিভিন্ন ধরনের লোডের ক্ষেত্রে এই টেবিলে এসে 3412 অ্যাস্ট্রো টেবিলে এগুলো দেখতে হবে এবং এই রেঞ্জগুলোকে অ্যাপ্লাই করতে হবে। আরো বড় করে দেখিয়েছি এখানে যে যদি ডিসি কম্পোনেন্ট হয় তাহলে 1.25, ম্যাক্সিমাম, মিনিমাম 0.9। ওয়ারিং সারফেস এন্ড ইউটিলিটি, এটা মানে হচ্ছে ওভারলে, অ্যাসফল্ট ওভারলে, কংক্রিট ওভারলে, ইউটিলিটিস, পাইপস, এগুলো সব হচ্ছে ডিডব্লিউ। এটার জন্য এটা হচ্ছে রেঞ্জ 0.65 থেকে 1.5। সো এর মধ্যে কোনো দেখার দরকার নেই, দুটোর মধ্যে কোনো আমাকে কন্টিনিউসলি অ্যাপ্লাই করতে হবে না। আমি একবার 0.65 ইউজ করব কম্বিনেশনে, আরেকবার আমি 1.5 ইউজ করব, এবং দুটোকে এক্সামিন করে আমি বের করবো যে কোনটা মোর কনজারভেটিভ, কোনটা বেশি, এবং সেটা আমি ইউজ করব আমার ডিজাইনে। তো সেটা গেল লোড ফ্যাক্টর। এখন আমরা আসি ফি ফ্যাক্টরে, যেটা আমরা ফি ফ্যাক্টর বলি বা রেজিস্ট্যান্স ফ্যাক্টর। অ্যাস্টো রেজিস্ট্যান্স ফ্যাক্টর টার্মটা ইউজ করে। সেটা আপনাকে যেতে হবে অন্য চ্যাপ্টারে, চ্যাপ্টার 5-এ। কারণ চ্যাপ্টার 3-তে অ্যাস্টো চ্যাপ্টার 3 কভার করছে লোডস এন্ড লোড কম্বিনেশন। চ্যাপ্টার 5 অ্যাস্টোতে কভার করছে কংক্রিট স্ট্রাকচারস। সো এটা ভেরি ওয়েল লেড আউট।
এনিথিং টু ডু উইথ কংক্রিট, এই ধরনের কংক্রিটের জন্য আমাদেরকে চ্যাপ্টার 5-এ যেতে হবে। এবং অন্য চ্যাপ্টারগুলা একটা আছে স্টিলের উপরে, একটা টিম্বারের উপরে এন্ড সো অন, ফাউন্ডেশনের উপরে, এগুলো অন্য চ্যাপ্টারে দেওয়া আছে, যেটা আমি আমি দেখেছিলাম আমার প্রিলিমিনারি ডিজাইন সেশনে। কাজে এগুলো কিন্তু বিএনপিসি থেকে অনেক ডিফারেন্ট এই ফ্যাক্টরগুলো। যেমন যদি আমি এই কলামে দেখছি, এলআরএফডি কলাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন, যেটা আগে ছিল অ্যাস্টোর, এখন নাই, যেটা অ্যালাউবল স্ট্রেস ডিজাইন ইউজ করতো। আর্লি 2000 এর পরে ওটা ফেজড আউট করা হয়েছে, যদিও অনেক পুরনো স্ট্রাকচার এখনো এটা দিয়ে ইভ্যালুয়েট করা হয়। আমি যদি একটা স্ট্রাকচার ডিজাইন করে থাকি, আমি না বা কেউ 40 বছর 50 বছর আগে, তখন এটা ছিল অ্যাস্টোর স্পেসিফিকেশন। আমি যদি এটা ইভ্যালুয়েট করতে চাই, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমাকে ইভ্যালুয়েট করতে হবে একটা পুরনো স্ট্রাকচার, পুরনো ব্রিজ আছে, করোশন হয়েছে, ডিফরমেশন হয়েছে বা ডিটারিয়েশন হয়েছে, সেটাকে আমি কিভাবে রিহ্যাবিলিটেট করবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক। যদি সেই ব্রিজটা এই স্ট্যান্ডার্ড স্পেক দিয়ে ডিজাইন করা হয়ে থাকে, আই ক্যানট ইউজ এলআরএফডি, ওই পুরনো স্পেকে ফিরে গিয়ে সেটা দিয়ে আমাকে ইভ্যালুয়েট করতে হবে। এবং এলআরএফডি হচ্ছে মোর রিসেন্ট। আমি যদি নতুন কোনো ব্রিজ ডিজাইন করি, তাহলে আমি এটা ইউজ করব। যদি একটা এক্সিস্টিং ব্রিজ থাকে যেটা নাকি এলআরএফডি দিয়ে ডিজাইন করা হয়েছিল অ্যাস্টো দিয়ে, তখন আমি এটা দিয়ে ইভ্যালুয়েট করব। যদিও অ্যাস্টোর একটা ম্যানুয়াল আছে, এটার নাম হচ্ছে ম্যানুয়াল ফর ব্রিজ ইভ্যালুয়েশন, সেটা আমি দেখাবো আগামী সপ্তাহে ইনশাল্লাহ। সো ডিপেন্ড করে আপনি কোনটা দেখছেন। আমি কোনটা দেখছি, আমি কি রিনফোর্স কংক্রিটের বেন্ডিং দেখছি, নাকি প্রিস্ট্রেস কংক্রিট স্ট্রাকচারের বেন্ডিং দেখছি, নাকি শিয়ার রিনফোর্স কংক্রিটের দেখছি, নাকি শিয়ার প্রিস্ট্রেস কংক্রিট দেখছি। যদি কম্প্রেশন হয়, টিপিক্যালি বেন্ড পিয়ার, তাহলে এটা দেখব। পেয়ারিং টিপিক্যালি মিনস এটা হচ্ছে পেয়ারিং প্যাড ডিজাইন, সেটার জন্য আমি এই রোটা দেখব। কাজে এখানে দেখছি যে প্রিস্ট্রেস কংক্রিটের জন্য ফি হচ্ছে 1, প্রিস্ট্রেস কংক্রিট ফ্লেকচারের জন্য ফি হচ্ছে 1। এটা বলছে আমাকে যে হ্যাঁ, যদি আমি রিনফোর্স কংক্রিট থাকে তাহলে ফ্লেকচারের জন্য 0.9। এটা আমরা জানি যে প্রিস্ট্রেস কংক্রিট অনেক বেটার স্ট্রাকচার দেন রিনফোর্স কংক্রিট। প্রিস্ট্রেস কংক্রিটের স্ট্রেংথ বেশি হতে পারে, এটাতে ক্র্যাকিং কম হতে পারে, এটা ডিফ্লেকশন কম হতে পারে, অপটিমাইজ স্ট্রাকচার। সেই জন্য অ্যাস্টো এখন রিকগনাইজ করছে যে আমরা এটাকে 10% বা 10% স্ট্রেংথ বাড়াতে পারি। এই ফ্যাক্টরটা অ্যাপ্লাই করা হবে অন দ্য স্ট্রেংথ সাইড, এমএন সাইড, এটাকে আমরা ডিগ্রেড করব ডেলিবারেটলি, গিভ আস দ্য ফ্যাক্টর অফ সেফটি। সো সিমিলারলি এখানে আমি দেখছি যে শিয়ারের জন্য 0.9, এবং এটা আমাকে বলছে যে বিএনপিসি থেকে এটা কোয়াইট ডিফারেন্ট রিনফোর্স কংক্রিট, এটা বেশি এখানে। প্রিস্ট্রেস কংক্রিটে যদি শিয়ার ডিজাইন করি, স্টিরাপ ডিজাইন, তাহলে 0.9। যদি কম্প্রেশন ডিজাইন করি, অফকোর্স আমরা জানি যে কম্প্রেশন কন্ট্রোল সেকশন হলে এটা মোর বিটল, ডাক্তারিটি কম, সাডেন ফেলিওরের কনসিকুয়েন্স অনেক বেশি, ক্যাটাস্ট্রফিক ফেলিওরের একটা পিয়ার যদি ফেল করে, সেটা ব্রিজের জন্য ভালো নয়। সেই ক্ষেত্রে আমাকে পি ফ্যাক্টর কম ইউজ করতে হবে। আপনারা হয়তো জানেন যে বিএনবিসিতে এই ফ্যাক্টরটা হচ্ছে 0.65 কলামের জন্য, এখানে এটা 0.75। বিয়ারিং ডিজাইন করতে হলে 0.7। কাজেই এইগুলো ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে আমি কোন ক্রাইটেরিয়া ডিজাইন করছি, সেটার উপরে বেস করে আমি এখান থেকে ফি ফ্যাক্টরটা ইউজ করব। সো এগুলো হচ্ছে সার্ভিস লোড কম্বিনেশন, যেটা আমি আগে দেখেছিলাম, যে ডিসি কম্পোনেন্ট ডেড লোড, এটা হচ্ছে ওয়ারিং সার্ফেস ডেড লোড, লাইভ লোড, এটা হচ্ছে সার্ভিস 1 ভার্সেস সার্ভিস 3। এগুলো দেখা যাচ্ছে যে এই ফ্যাক্টরগুলো ডিফারেন্ট, সেটা মনে রাখতে হবে। তো এখন আমরা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা এখন যাব লাইভ লোড মডেল, যেটা ব্রিজের, যেটাকে আমরা HL93 বলি। আমি এটার উপরে কোশ্চেন পেয়েছিলাম গত গত আমার সেশনের পরে, একজন আমাকে ইমেল করেছিলেন, ধন্যবাদ সেটার জন্য। সো কোশ্চেন হচ্ছে যে এই যে একটা লাইভ লোড আছে অ্যাস্টোতে, এটা কিভাবে আসলো, হাউ ইজ ওয়াজ ডেলিভার্ড। ইটস ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং টপিক। এখানে আমরা দেখছি যে একটা পার্কিং লট, ছোট ছোট গাড়ি আছে, প্যাসেঞ্জার কার টিপিক্যাল,
ওকে, সো এটা একটা লাইভ লোড মডেল। এটা হতে পারে ব্রিজের উপরে এভাবে পার্ক করা থাকবে না অবশ্যই কিন্তু আহ, এই এই কনসেপ্টটা স্টেজ প্রযোজ্য যে অনেক গাড়ি, ছোট ছোট গাড়ি থাকতে পারে। আমি এটা মনে রাখবো। একটা ছোট ট্রাক হতে পারে, একটা পিক আপ ট্রাক হতে পারে। এটা আরেকটা, so আমি দেখাতে চাচ্ছি যে ব্রিজের উপরে কত ধরনের লোড আসতে পারে। আগে বলেছিলাম যুদ্ধের সময় ট্যাঙ্কার যাচ্ছে। ট্যাঙ্কার হয়তো এটা এটা ইউক্রেনের ছবি নয়, এটা অন্য কোনো আগের আগের কোনো যুদ্ধের ছবি। সেখানেও এই ধরনের মিলিটারি ভেহিকল থাকতে পারে। এখানে ট্যাঙ্কার যাচ্ছে, অন্য ধরনের যাচ্ছে। এগুলোর ওয়েট অবশ্যই অনেক বেশি। একটা ভ্যান থাকতে পারে, আহ, যেটা যেটা অবশ্যই এটা থেকে কম, এটা থেকে কম, এটা থেকে বেশি, এবং এটা থেকে বেশি। তারপরে আরো অনেক ধরনের ভেহিকল থাকতে পারে। কাজেই যখন এগুলো আমি দেখব, তখন অ্যাস্ট্রো যেটা করলো সেটা হচ্ছে যে হ্যাঁ, এত ধরনের ভেহিকল দিয়ে তো আর ব্রিজ ডিজাইন করা সম্ভব না। এটা উইল বি ভেরি কনফিউজিং ফর দ্য ইউজার্স। কাজেই অ্যাস্ট্রো একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড ট্র্যাক দিল, যেটা আমরা এখন ইউজ করি। কাজেই আমাদেরকে চিন্তা করতে হবে না যে এগুলো আমাদের ইউজ করতে হবে। এবং যদি আমি দেখি যে এগুলো কোনটা কন্ট্রোলিং, এটা কন্ট্রোলিং কিনা, বা এটা কন্ট্রোলিং কিনা, বা এটা কন্ট্রোলিং কিনা, বা এটা কন্ট্রোলিং কিনা, অবশ্যই দিস উইল বি কন্ট্রোলিং, কারণ এটার ওয়েট অনেক বেশি। এটাকে আমি বলেছিলাম এটা হচ্ছে স্পেশালাইজড ভেহিকল, যেটা যদি প্রয়োজন হয়, যদি যদি ব্রিজের ওনার বলে যে হ্যাঁ, আমার এই রাস্তাটা, এই ব্রিজটা ভবিষ্যতে মিলিটারি দিয়ে ইউজ করা হবে, হতে পারে ওয়ারের সময়, তাহলে অবশ্যই এই ভেহিকল জন্য ডিজাইন করতে হবে। যদি সেটা আমরা না জানি বা শিওর না থাকি, তাহলে আমরা অন্য ভেহিকেলের জন্য ডিজাইন করবো। কাজে মনে রাখতে হবে এটার জন্য কিন্তু আমরা সাধারণত ডিজাইন করি না, আনলেস the owner of the government wants that to be considered. এই ধরনের আরো ভেহিকেল আছে, এটা অ্যাস্ট্রোতে বলা হয় স্পেশালাইজড ভেহিকেল, যেগুলো এই এই ট্রাকে রিপ্রেজেন্টেড নয়। কাজেই আমি যদি এখন অ্যাস্ট্রো ইউজ করতে চাই, অ্যাস্ট্রো আমার সেই কাজটা আমাকে করে দিয়েছে যে কোন ভেহিকেল আমাকে ইউজ করতে হবে। এটাই হচ্ছে আমরা বলি স্ট্যান্ডার্ড ভেহিকেল। এটাকে বলা হয় ডিজাইন ট্র্যাক। আমি আই ক্যানট এমফাসাইজ এনাফ যে হাউ ইম্পর্টেন্ট দিস ইজ, বোঝা এটা মানে কি, এবং ডিজাইন ট্যান্ডেম মানে কি, আর ডিজাইন লেন লোড মানে কি। সো এই ট্র্যাকটা যদি আমি দেখি, এটা হচ্ছে, আমি অবশ্য বলতে ভুলে গেছি প্রথমে যে আমি মেইনলি এখানে ইউএস ইউনিট ইউজ করব। যেহেতু অ্যাস্ট্রো ওই ভার্সনটা 2017 হচ্ছে ইউএস ইউনিটে, যার মানে হচ্ছে পাউন্ড, ফিট, মাইল অ্যান্ড সো অন। এবং বাংলাদেশেও মোস্ট লাইকলি ডিজাইন এভাবে করা হচ্ছে, এবং তারপরে ফাইনাল যে ভ্যালুটা সেটাকে মেট্রিক কনভার্ট করা হচ্ছে, এবং আমার এক্সাম্পল আমি তাই করব। যে এই ফ্রন্ট অ্যাক্সেলের ওয়েট হচ্ছে 8,000 পাউন্ড, মিডল অ্যাক্সেলের ওয়েট হচ্ছে 32,000 পাউন্ড, এবং রেয়ার অ্যাক্সেলের ওয়েট হচ্ছে 32,000 পাউন্ড। মোট হচ্ছে 72,000 পাউন্ড। আমরা যা বলি 72,000 পাউন্ড বা 72 কিলো পাউন্ড বা কিপস। এটা আমি চেঞ্জ করতে পারবো না, এটা আমাকে ইউজ করতেই হবে। ভ্যারিয়েবল যেটা, সেটা হচ্ছে এই অ্যাক্সেলের ডিস্টেন্স। এটা হতে পারে এনিওয়্যার ফ্রম 14 ফিট টু 30 ফিট। এটা কনস্ট্যান্ট, এই দুটো অ্যাক্সেলের মধ্যে এইটা কনস্ট্যান্ট 14 ফিট, কিন্তু এটা ভ্যারিয়েবল। তো আমাকে ডিজাইনার আমাকে চিন্তা করতে হবে যে আমি কি 14 ফিট ইউজ করব, নাকি 15 ফিট ইউজ করব, না 30 ফিট ইউজ করব। এটা আমাকে চিন্তা করতে হবে যে ব্রিজের স্প্যান কত, এবং কোনটা কন্ট্রোলিং। আমাকে বিভিন্ন জায়গায় ট্রাকটা দিয়ে দেখতে হবে যে কোনটা কন্ট্রোলিং, এবং সেই কন্ট্রোলিং পজিশনটা আমাকে ইউজ করতে হবে। এটা হচ্ছে ডিজাইন ট্র্যাক। এটা নতুন, এটা হচ্ছে ডিজাইন ট্যান্ডেম। এটা হচ্ছে দুটা ওয়েট, প্রত্যেকটা 25,000 পাউন্ড, এবং এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4 ফিট। তো এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ওয়াইড একটা ট্রাক, বড় ট্রাক। এটা হচ্ছে ছোট একটা ট্রাক, হেভিয়ার ট্রাকের একটা কনফিগারেশন। এটাও কিন্তু ল্যাটারালি, আপনি যদি চিন্তা করেন যে ল্যাটারালি এই দুটার এই টায়ারের মধ্যে স্পেসিং হচ্ছে 6 ফিট, এখানেও ল্যাটারালি চিন্তা করলে ওইদিকেও স্পেসিং হচ্ছে 4। এটা হচ্ছে অ্যাক্সেলের দুটো টায়ার আছে, তাই না? এখানে একটা টায়ার, ওদিকে একটা টায়ার।
এই দুটো টায়ার মধ্যে স্পেসিং 6 ফিট, এটারও স্পেসিং হচ্ছে 6 ফিট। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড অ্যাস্টো ভেহিকল। তা আমি এটা ইউজ করব ডিজাইন ট্রাক, অথবা আমি ইউজ করব ডিজাইন ট্যান্ডেম, দুটো একসঙ্গে নয়। কাজে এটা আমার করতে হবে না, হয় এটা কন্ট্রোল করবে অথবা এটা কন্ট্রোল করবে। প্রথমে আমি এটা দিয়ে মোমেন্ট বের করব, তারপরে আমি এটা দিয়ে মোমেন্ট বের করব, এবং তার উপরে আমি ডিজাইন লেন লোড ইউজ করব। তো এটা নতুন, এটা কিন্তু আগে ছিল না অ্যাস্টোতে। HS2444 ছিল না, এটা HS93 যোগ করা হয়েছে। এটার ফিলোসফি হচ্ছে যে আমি তো একটা ট্রাক দেখালাম ব্রিজের উপরে যেটা কন্ট্রোল করছে, কিন্তু ওই যতগুলো ছিল ছোট ছোট ভেহিকল, যেটা আরো বেশি, অনেক বেশি থাকতে পারে ব্রিজের উপরে, সেটার ওয়েটটা এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা লোড হবে, এটা ইউনিফর্ম, এটা একটা পয়েন্ট লোড না। 640 পাউন্ড পার লিনিয়ার ফুট অফ লোড লাইন, এবং 10 ফিট ওয়াইড। তো আপনি যদি চিন্তা করেন হরিজন্টালি 10 ফিট ওয়াইড, এবং প্রত্যেক ফিট লেংথের জন্য 640 পাউন্ড অ্যাপ্লাই করতে হবে। সো আমি প্রথমে ডিজাইন ট্রাক ইউজ করলাম, ডিজাইন ট্যান্ডেম, তার উপরে আমাকে ডিজাইন লেন লোডটা অ্যাড করতে হবে। সো আমি যদি মোমেন্ট বের করি এটার জন্য বেন্ডিং মোমেন্ট, তার সঙ্গে এটার বেন্ডিং মোমেন্ট অ্যাড করব এবং দুটাকে যোগ করব। যদি আমি এটা ইউজ করি তার সঙ্গে আমি এটা যোগ করব, এবং দেখব কোনটা কন্ট্রোলিং। কন্ট্রোলিং মানে হচ্ছে কোন মোমেন্টটা বেশি, এটার জন্য বেশি না এটার জন্য বেশি, সেই হিসেবে সেটা আমি ডিজাইন করব। সো এই যে একটা কনসেপচুয়াল ব্রিজ, এখানে দেখাচ্ছে যে হ্যাঁ ব্রিজ হতে পারে, আহ, পানির উপর দিয়ে ব্রিজ দেখানো হচ্ছে, এবং অনেক ছোট ছোট গাড়ি। আমি যদি একটা টয়োটা করোলা মনে করি, টয়োটা করোলার ওয়েট আমি জানি, আপনারা জানেন কিনা জানি না, এক একটা করোলার ওয়েট হচ্ছে 2800 পাউন্ড, খুবই কম। যদি আমি পুরোপুরি এটা সব করলা দিয়ে ভরে দেই, তাহলেও কিন্তু এইটার সমান হবে না, এটা অনেক বেশি। কাজে এটা হচ্ছে কন্ট্রোলিং। ছোট ছোট গাড়ি সাধারণত ব্রিজ ডিজাইন কন্ট্রোল করে না, এবং যদি করেও থাকে সেখানে আমি লেন লোড দিয়ে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব। এটা একটা জেনারেল দেখা যাচ্ছিল, আমি হাইওয়ে একটা, আহ, দেখা যাচ্ছে যে অনেক ধরনের ভেহিকল, অনেক ধরনের আছে। আমি দেখছি এখানে একটা ট্রাক, এখানে একটা ট্রাক, এখানে একটা ট্রাক, এবং আমি জানি এই ট্রাকগুলো বেশিরভাগই 3 অ্যাক্সেল হবে। কাজে সেটা সর্ট অফ রিপ্রেজেন্টিং দ্য অ্যাস্ট্রো ট্রাক। ছোট একটা ট্রাক থাকে দুই অ্যাক্সেলের, সেটা হবে ট্যান্ডেম। আর এই যে সব ছোট ছোট গাড়ি যেগুলো আছে ভেহিকল, সেটা রিপ্রেজেন্ট করছে লেন লোড। সো অ্যাস্ট্রো মেক সেন্স, অ্যাস্ট্রো লোড মডেল মেক সেন্স। এটা কভার করছে সব ধরনের ভেহিকল। যখন আমি বের করলাম ট্রাফিক লোড, সেটার আমি মোমেন্ট বের করলাম বা শেয়ার বের করলাম, যেটাই আমি করি না কেন, যেটা আমি ডিজাইন করতে চাই শেয়ারের জন্য বা মোমেন্টের জন্য বা টর্শনের জন্য, আমাকে দেখতে হবে যে সেই লোডটা কোনো ভাইব্রেশন করছে নাকি ব্রিজের উপরে। আহ, হতে পারে, অবশ্যই ব্রিজে অনেক ধরনের ভাইব্রেশন হয়। সোর্স অফ ভাইব্রেশন হচ্ছে হ্যামারিং। সো সারফেসে ডিসকন্টিনিউটি থাকলে, যেমন আমি যে একটা অ্যাপ্রোচ স্ল্যাব থাকে, সেখান থেকে যখন আমি ব্রিজের উপরে আসি, ওখানে একটা জয়েন্ট থাকলে সেখানে অনেক সময় সেটেলমেন্ট হয়। সেইখানে যখন একটা ট্রাক যাবে সেটার জন্য একটা ইম্প্যাক্ট হবে, একটা ভাইব্রেশন হবে, সেটার জন্য লাইভ লোডের যে এফেক্ট সেটা ম্যাগনিফাইড হবে। এবং অ্যাস্টো আমাদের বলে এটা আমাকে কনসিডার করতে হবে, আই ক্যানট ইগনোর ইট। আরেকটা হতে পারে ডাইনামিক রেসপন্স অফ দ্য হোল ব্রিজ, সেটার জন্য হয়তো ডাইনামিক এফেক্ট হতে পারে। সো ইটস এ ভেরি সিম্পল ফ্যাক্টর। আমি যখন লাইভ লোড মোমেন্ট বের করলাম, সেটা আমাকে ম্যাগনিফাই করতে হবে। যদি আমি জয়েন্ট ডিজাইন করি যে কোনো লিমিট স্টেটের জন্য, স্ট্রেংথ বা সার্ভিসিবিলিটি বা এক্সট্রিম ইভেন্ট, ইন্টারেস্টিং, ভেরি হাই, 75%। সো আমার লাইভ লোড মোমেন্টটাকে আমাকে 75% দিয়ে ম্যাগনিফাই করতে হবে। যদি অল অফ দ্য কম্পোনেন্ট ডেক জয়েন্ট না থাকলে, যদি একটা আমি গার্ডার ডিজাইন করছি, সেটার জন্য যদি আমি ফেটিং না করি, যে কোনো লিমিট সেটের জন্য আমাকে 33% বাড়াতে হবে। সো সিম্পল ম্যাটার অফ টেকিং দ্যাট মোমেন্ট অ্যান্ড মাল্টিপ্লাইং বাই 1.33। ফেটিং অ্যান্ড ফ্র্যাকচার হলে 15% করতে হবে।
এবং আমি দেখিয়েছি অ্যাকচুয়ালি আমার রিসার্চে আমি দেখিয়েছি যে এটা আসলে কনজারভেটিভ না। আমি ট্রাক ইউজ করেছি আমার ব্রিজ ইভ্যালুয়েশনে এবং সেই ট্রাকটা আমি চালিয়েছি about 50 miles per hour। দেখা গেছে দিস ক্যান বি অ্যাজ হাই অ্যাজ 50%। স্পেশালি আমি ইমাজিন করতে পারি যদি ব্রিজটা যদি পুরনো হয় এবং সারফেস যদি আরো আনইভেন হয়, যদি করোশন হয়ে থাকে, ডিলামিনেশন হয়ে থাকে, অ্যাব্রেশন হয়ে থাকে, তাহলে এই নাম্বারটা কনজারভেটিভ না আর কি, 50% হওয়া উচিত। এটা আমি অ্যাস্ট্রোকে বলেছি এবং তারা এটাকে কনসিডার করছে। তো এখানে এটাই সামারাইজেশন আগের স্লাইডটার, যে 33% করতে হবে। এটা অ্যাপ্লাই করতে হবে লেন লোডে না, কিন্তু উই শুড মেক দ্য মিস্টেক। এটা খালি ট্রাকের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ হচ্ছে লেন লোড তো ইউনিফর্ম এবং এটা ছোট গাড়ি, কাজে সেখানে ইম্প্যাক্ট অত ইম্পর্টেন্ট না, কাজে আমি অ্যাপ্লাই করব না। আমি এটা অ্যাপ্লাই করব অনলি টু দ্য ট্রাক অর ট্যান্ডেম। সো প্লিজ ডোন্ট মেক এ মিস্টেক অফ অ্যাপ্লাইং টু দ্য লেন লোড অ্যাজ ওয়েল, কারণ লেন লোডটা ইম্প্যাক্টের ক্ষেত্রে কন্ট্রোল করবে না। এটা এটা একটা সিম্পল স্টাডির উপর বেস করে করা হয়েছে, অ্যাস্ট্রো করেছে এটা বেশ কয়েক বছর আগে। আপনারা যদি জানতে চান এটার বেসিস কি, তাহলে আমাদেরকে অ্যাস্ট্রো কমেন্টারিতে গিয়ে এই ফ্যাক্টরটা দেখতে হবে। ওকে, তো আমরা এই পর্যন্ত দেখলাম যে বিভিন্ন লিমিট স্টেট, র্যাঙ্ক লিমিট স্টেট, সার্ভিস লিমিট স্টেট এন্ড সো অন। আমরা দেখলাম ফি ফ্যাক্টর, দেখলাম আমরা লোড ফ্যাক্টর দেখলাম, এবং আমরা মনে রাখছি যে এগুলো বিএনবিসি থেকে কোয়াইট ডিফারেন্ট। এবং বিল্ডিং এর জন্য আমরা যে লোড ইউজ করি সেটা কিন্তু অ্যাস্ট্রো লোড নয়, এটা অন্য ধরনের লোড। বিল্ডিং আমরা কনসিডার করি লাইভ লোড, ফ্লোর লোড, উইন্ড লোড, সাইজমিক লোড, কিন্তু সেইগুলো কিন্তু ডিফারেন্ট, কাজে আমাদেরকে ভেরি কেয়ারফুলি ব্রিজ ডিজাইন করতে হবে, ডিফারেন্ট লোড নিয়ে, লোড মডেল নিয়ে চিন্তা করতে হবে। আমরা যখন সেটা করলাম, কম্বাইন করলাম লোডগুলোকে, ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড, হোয়াট এভার, আমরা লোড ফ্যাক্টর অ্যাপ্লাই করলাম। তারপরে আমরা যা করব এখানে, এখন আমরা কম্পোনেন্ট লেভেলে যাব। সেই যে আমরা একটা লোড বের করলাম, একটা বেনিং মোমেন্ট, লেটস সে এমইউ, কম্বিনেশন করে আমরা আলটিমেট মোমেন্ট বের করলাম, সেটাকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করে গার্ডারে নিব। তো আমাকে এটাকে বিরাট একটা মডেল করতে হবে না, যদি করা যায়, সম্ভব, অবশ্যই মডেল করা সম্ভব, যেটা অ্যাস্ট্রোতে অ্যালাউড। ফাইনাইট এলিমেন্ট মডেল করতে পারি বা অন্য ধরনের নিউমেরিক্যাল মডেল করতে পারি, কিন্তু অ্যাস্ট্রো আমাদেরকে সিম্পল একটা ওয়ে দিয়েছে। যে আমি যদি জানি যে ওগুলো কি, এই গার্ডারের ক্যারেক্টারিস্টিক যদি জানি, গার্ডারটা কি স্টিফ নাকি কাইন্ড অফ ফ্লেক্সিবল, গার্ডার স্পেসিং কত, গার্ডার স্প্যান কত, এসবের উপর ভিত্তি করে এই যে আমি একটা লোড বের করলাম, একটা মোমেন্ট বের করলাম, সেটা কত পার্সেন্টেজ গার্ডারের উপরে যাবে। ভেরি সিম্পল। কাজে আমাকে সেভাবে বিরাট একটা একটা কমপ্লেক্স মডেল করতে হবে না। এই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরগুলো দেওয়া আছে, সেটাকে আমি ইউজ করতে পারি উইথ কনফিডেন্স, কারণ অ্যাস্ট্রো আমাদেরকে সেই সেই পথ দেখিয়ে দিয়েছে। সো আমি যখন এই গার্ডারের উপরে সেই মোমেন্টটা বের করব, তখন আমি ওটার ভিত্তিতে বেস করে গার্ডার ডিজাইন করব। এটা হলো অ্যাস্ট্রো টেবল 462211, very important table as all of the tables in AASHTO. সো এখানে আমাকে দেখতে হবে যে আমার কি ধরনের সিস্টেম আছে। Sort of looking at this, যে আমার যে সুপারস্ট্রাকচার, এটা সুপারস্ট্রাকচারের জন্য, সাবস্ট্রাকচারের জন্য না। ক্রস সেকশন দেওয়া আছে, কমন সুপারস্ট্রাকচার যেগুলো, যেমন আমি দেখছি এটা একটা হচ্ছে বক্স সেকশন দেখা যাচ্ছে, এটা একটা ইউ গার্ডার, I think it was called Super G or something, Super T girder, Australian code, similar, very similar. আমি যদি ইউ গার্ডার ইউজ করি, আমি যদি বক্স, ডিফারেন্স হলো এটার মধ্যে, এটার থেকে এটাতে, যে এটা হচ্ছে বক্স গার্ডার সেপারেটেড, স্পেসড আউট, এখানে হচ্ছে বক্স গার্ডার অ্যাডজেসেন্ট। ডিফারেন্স এখানে বক্স গার্ডার ভ্যারিয়েশন, কিন্তু এখানে পোস্ট টেনশনিং করা হচ্ছে সাইড ওয়াইজ, এটা একটা ভ্যারিয়েশন। আমি যদি প্রিকাস্ট কংক্রিট চ্যানেল সেকশন ইউজ করি, তাহলে এটা ইউজ করব। যদি আমি ইন্টেগ্রাল কংক্রিট ইউজ করি, যেমন এগুলো হচ্ছে ডাবল টি, পোস্ট টেনশন করা আছে,
তাহলে আমি এই ক্যাটাগরি ইউজ করব। আমাকে মনে রাখতে হবে যে এই নাম্বারটা কি এবং এটাকে আমি ইউজ করব নেক্সট টেবিলে। যদি আমি এটা ভেরিয়েশন, এটার একটা হচ্ছে সিঙ্গেল টি, এটা ডাবল টি, এটা হচ্ছে টিপিক্যাল আই গার্ডার, অ্যাস্টো আই গার্ডার বা পিসিআই বাল্ব টি গার্ডার, তাহলে এটা আমি ইউজ করব। কাস্ট ইন প্লেস হতে পারে অথবা প্রিকাস্ট হতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট আইটেম কে। সো আমি দেখাচ্ছি দুটো এখানে আই এন্ড কে, মোর ডিটেইল। এটা কোয়াইট কমন। আই গার্ডার ডাজন্ট ম্যাটার, কন্টিনিউয়াস না সিম্পলি সাপোর্ট, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। এটাকে ইউজ করা যেতে পারে। কাজে আমি যখন মনে রাখলাম যে হ্যাঁ, আমার কাস্ট ইন প্লেস কংক্রিটের জন্য আই গার্ডার, এই ফ্যাক্টরটা আমি মনে রাখলাম। তারপরে আই গো টু দিস চেক। সো আমি যদি অ্যাস্টোর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইউজ করতে চাই, তাহলে আমাকে এই কন্ডিশনগুলা স্যাটিসফাই করতেই হবে। যদি আমার ব্রিজ এটা স্যাটিসফাই না করে, তাহলে আমি এই ফ্যাক্টর ইউজ করতে পারবো না, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইউজ করতে পারবো না। তার মানে আমাকে তখন নিউমেরিক্যাল মডেল করে সেটার থেকে বের করতে। তো ফ্যাক্টরগুলো হচ্ছে বা কন্ডিশনগুলো সিম্পল। ডেকটা কনস্ট্যান্ট হবে, উইডথ অফ দ্য ডেক, তার মানে আমি একটা ফ্লেয়ার্ড একটা ডেক ইউজ করতে পারবো না। অনেক সময় হয় যে ব্রিজের এক সাইডে উইডথটা কম থাকে, অন্য সাইডে উইডথটা বেশি থাকে, যেখানে ফ্লেয়ার্ড গার্ডার ইউজ করা হয়, সেই ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না। ইট মাস্ট বি কনস্ট্যান্ট ডেক উইডথ। আমার গার্ডার নাম্বার মিনিমাম 4 হতে হবে। যদি 3টা গার্ডার থাকে হবে না, 10টা 12টা হলেও ফাইন, কিন্তু মিনিমাম নাম্বার 4। বিমস আর প্যারালাল অ্যান্ড দ্য সেম স্টিফনেস, তার মানে হচ্ছে যে বিমগুলো ফ্লেয়ার্ড নয় এবং বিমগুলো একই স্টিফনেস, তার মানে একই শেপ। যদি এক জায়গায় থাকে একটা আই গার্ডার, ছোট আই গার্ডার, অন্য জায়গায় বড় আই গার্ডার, তাহলে এটা ইউজ করা যাবে না। ওভারহ্যাং এর উইথ 3 ফিটের কম হতে হবে। ওভারহ্যাং মানে হচ্ছে যে এক্সটেরিয়র গার্ডারের বাইরে যে ওভারহ্যাং থাকে, টিপিক্যালি ক্যান্টিলিভার্ড, সেটার জন্য সেটার উইথ হতে হবে 3 ফিটের কম অথবা সমান। কার্ভেচার থাকলে একটা লিমিট আছে, এবং এই সেকশনটা আপনার ওই যে আমি দেখালাম আগে যে টেবিলগুলো, সেটার মধ্যে থাকতে হবে। এটা যদি মিট করে, বিফোর আই গো দেয়ার আমাকে ডিফাইন করতে হবে অ্যাস্টো ডিজাইন লেন মানে কি। সো আমরা জানি যে আমাদের হাইওয়েতে বিভিন্ন ধরনের লেন থাকে, বিভিন্ন উইথের লেন থাকে। 2 লেন থাকতে পারে, 4 লেন থাকতে পারে, সাউথ বাউন্ড হতে পারে, নর্থ বাউন্ড হতে পারে, বা ইস্ট বাউন্ড বা ওয়েস্ট বাউন্ড। যাই হোক না কেন, আমার লেনের উইথ যাই থাকুক না কেন, আমার অ্যাকচুয়ালি আমাকে এই স্ট্যান্ডার্ড ডিজাইন লেন ইউজ করতে হবে। যে আমার যদি 10 ফিট লেন থাকে, তবুও আমাকে 12 ফিট ইউজ করতে হবে যদি আমি অ্যাস্টো প্রসিডিওর ইউজ করতে চাই। কাজে উই শুড নট বি কনফিউজড। ডিজাইন লেন মানে অ্যাকচুয়াল লেন নয়। ডিজাইন লেন মানে হচ্ছে একটা থিওরিটিক্যাল একটা লেন বা ভার্চুয়াল লেন, যেটা 12 ফিট ওয়াইড অ্যাকর্ডিং টু অ্যাস্টো। সো আমি যা করব, আমি ক্লিয়ার রোডওয়ে উইথ নিব। আমার রোডওয়ে উইথের উপরে, ব্রিজের উপরে, বিটুইন কার্ভ টু কার্ভ আমি নিব যেটা থাকে, যাই হোক না কেন, এটাকে 12 দিয়ে ভাগ করব, কারণ এটা হচ্ছে 12 ফিট ওয়াইড। সেটা যে ইন্টিজার পার্ট, সেটা আমি নিব। যেমন আমি বলছি, যদি একটা ব্রিজের উইথ 50 ফিট হয়, যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে আমি পাচ্ছি 4 পয়েন্ট সামথিং। কাজে আমার ডিজাইন লেন হবে 4টা। যদি ট্রাফিক লেন 12 ফিটের কম ওয়াইড হয়ে থাকে, তাহলে আমাকে অ্যাকচুয়াল ট্রাফিক লেন ইউজ করতে হবে, যতগুলো ট্রাফিক লেন আছে। তার মানে আমার যদি 10 ফিট হয়, তাহলে 10 ফিট ইউজ করতে হবে। ওকে, সো আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে যাওয়ার আগে এই টেবিলটা দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে অ্যাস্টো টেবল 3511। সরি অ্যাবাউট হাইলাইট, এটা আমি একটা ক্লাসে ইউজ করেছিলাম। কাজে আমি ছাত্রদের দেখাচ্ছিলাম হাইলাইট করে, সেটা রয়ে গেছে স্ক্যানের মধ্যে। এনিওয়ে, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। সো আমি যদি মেটেরিয়ালের প্রপার্টি ঠিক মতো না জানি, ওয়েট, অবশ্যই আমাকে তো ডেড লোড বের করতে হবে। তখন অ্যাপ্রক্সিমেটলি আমি এই ভ্যালুগুলো ইউজ করতে পারি। যেমন যদি কংক্রিট হয়, লাইট ওয়েট কংক্রিট হলে
আমরা জানি লাইট ওয়েট কংক্রিট মানে কি। লাইট ওয়েট কংক্রিট মানে হচ্ছে যে আমরা একটা লাইট কোর্স অ্যাগ্রিগেট ইউজ করছি কংক্রিটের ডেড লোড কমানোর জন্য। সেখানে আমি 110 থেকে 135 পাউন্ড পার কিউবিক ফুট ইউজ করতে পারি। এটা একটা রেঞ্জ দেওয়া আছে। ডাজন্ট ম্যাটার, আমাদের যদি জানা থাকে অ্যাকচুয়াল ওয়েট কি, এটা ইজিলি বের করা সম্ভব সিলিন্ডার থেকে বা কিউব থেকে অথবা কোরিং থেকে ফর এক্সিস্টিং ব্রিজেস। যদি আমরা না জানি সেগুলো ইউজ করতে পারি। নর্মাল ওয়েট কংক্রিট যদি 5000 কেএসআই কম 5000 পিএসআই কম এফ প্রাইম সি হয় তাহলে 145 allowed to use that। যদি এফ প্রাইম সি হাই হয়, হাই স্ট্রেংথ কংক্রিট 15 থেকে 5 কেএসআই রেঞ্জে, তাহলে আমরা এই রিলেশনশিপটা ইউজ করতে পারি এফ প্রাইম সি উপর ভিত্তি করে। এবং অন্যগুলো দেখানো হচ্ছে যেমন বিটুমিনাস ওয়ারিং সারফেসের 140, যদি কাস্টারন হয়, স্যান্ড, সিল্ট, সবগুলো দেখা হচ্ছে, উড হলে, মেসনরি হলে। সো এটা একটা জাস্ট অ্যাপ্রক্সিমেট টেবল। যদি আমরা না জানি প্রেসাইজ ইনফরমেশন, তাহলে এই টেবিলটা ইউজ করে আমরা ডেড লোড বের করতে পারি। ওকে, সো এখন আমরা দেখব কিভাবে অ্যাস্টো থেকে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করব। সো সাপোজ আমি জানলাম আমার ব্রিজটা হচ্ছে কে টাইপ। আমি আপনাদেরকে আগে দেখালাম যে এইগুলোর মানে কি। সো এ ই কে আই জে যেটাই হোক না কেন অ্যাপ্লিকেবল ক্রস সেকশন। সাপোজ আমরা একটা আই গার্ডার ডিজাইন করছি, তাহলে আমরা কে নিব, তাহলে আমরা এই রোতে থাকবো। যদি আমরা অ্যাস্টোতে যাই, এই টেবিলে অনেকগুলো রো ধরনের আছে, এটা আমাদের দেখতে হবে। আমি জাস্ট এটা চুজ করেছি দেখানোর জন্য, একজন এক্সাম্পল। এখানে বলা আছে সর্ট অফ যে এই যে কে, এটার মানে কি। সো টাইপ অফ সুপারস্ট্রাকচার হতে পারে, অনেক ধরনের হতে পারে, এটার মধ্যে আছে সবই কে এর মধ্যে ইনক্লুডেড। আমি দেখছি এখানে মেইনলি কংক্রিট টি বিম, ডাবল টি সেকশনস, এগুলো সবই এখানে আছে, সব ধরনের। তো আমি সাপোজ এখানে আসলাম, আমার স্ট্রাকচার এটার মধ্যে ইনক্লুডেড। এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ইকুয়েশন। আমাদেরকে দুভাবে দেখতে হবে। একটা হচ্ছে যদি ওয়ান ডিজাইন লেন লোডেড হয় তাহলে এই ইকুয়েশন। মনে আছে ডিজাইন লেন মানে কি, রাইট? 12 ফিট ওয়াইড ডিজাইন লেন। যদি দুটো বা তিনটা ডিজাইন লেন লোডেড হয়, তার মানে হচ্ছে কনসেপ্ট হচ্ছে এখানে যে এখানে আমার ডিজাইন ট্রাকটা খালি একটা লেনের উপরে আছে, এখানে ডিজাইন ট্রাক মোর দেন টু অর মোর লেনের মধ্যে আছে। চিন্তা করার কিছু নাই। অল আই উড ডু ইজ, আমি এটা একবার ক্যালকুলেট করব, এটাকে আরেকবার ক্যালকুলেট করব, দেখবো কোনটা বেশি, সেটা আমি ইউজ করব। এখানে আবার একটু একটা একটা রেঞ্জ অফ অ্যাপ্লিকেবিলিটি দেওয়া আছে। তার মানে হচ্ছে আমাকে এটাও চেক করতে হবে যে যে স্পেসিং অফ দ্য গার্ডার স্পেসিং, এটা কি 3.5 থেকে 16 এর মধ্যে কিনা, এটা হচ্ছে ফিট। তো স্পেসিং 16 থেকে 3.5 মধ্যে আছে, থাকতে হবে। যদি এর বেশি বা কম হয় তাহলে ইউজ করা যাবে না। টিএস হচ্ছে স্ল্যাব থিকনেস, 12 থেকে 4.5 ইঞ্চি। জানি এগুলো ইঞ্চি, কারণ হচ্ছে যে থিকনেস ইঞ্চে মেজার করা হয়। স্প্যান লেংথ হতে হবে বিটুইন 240 and 20। নাম্বার অফ গার্ডার হতে হবে মোর দেন 4, যেটা আগে বললাম। কেজি একটা ফ্যাক্টর, এটা ক্যালকুলেট করতে হবে, সেটা আমার নেক্সট স্লাইডে দেখানো আছে। এটা হতে হবে বিটুইন 7 million and 10,000। এবং এটা কিন্তু ডিফারেন্ট হতে পারে পজিটিভ আর নেগেটিভ ফ্লেক্সুরাল লোকেশনের উপরে। এবং এখানে যেটা বললাম আগে, এই দুটার মধ্যে যেটা কন্ট্রোলিং সেটাকে ইউজ করতে হবে। ওকে, সো কেজি ফ্যাক্টর যেটা ইকুয়েশনে ছিল, এই ফ্যাক্টর যেটাকে আমি এখানে বড় করে দেখাচ্ছি নেক্সট স্লাইডে। সো এটা সর্ট অফ আমাদের বলছে যে এটা একটা রেশিও, রিলেটিভ স্টিফনেস হচ্ছে বিমের এবং ডেকের। সো এটা একটা সর্ট অফ দেখাচ্ছে যে এটা যদি হাই হয় তার মানে হচ্ছে বিমের স্টিফনেস অনেক বেশি, কাজে বিমটা বেশি মোমেন্ট নিবে। যদি লো হয় তার মানে ডেকের স্টিফনেস বেশি, কাজে সেখানে বিমে মোমেন্ট যাবে কম। প্রিলিমিনারি ডিজাইন যদি করি আমরা, তখন আমরা 1.1 ইউজ করতে পারবো।
তো এখানে AASHTO ইকুয়েশনে এই কি যে কেজি ইকুয়েশনটার বেসিস দেখানো আছে। এটা হচ্ছে n হলো মডুলার রেশিও। সো আমরা জানি এটা আমরা ইউজ করি কংক্রিট ডিজাইনে, বিল্ডিং ইউজ করা হয়। n হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট বিমের জন্য এবং মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট স্ল্যাবের জন্য। কোয়াইট ডিফারেন্ট হতে পারে, কারণ এটা যদি প্রিকাস্ট হয় তাহলে এটার ভ্যালু মোস্ট লাইকলি বেশি হবে এবং স্ল্যাবের জন্য কম হতে পারে, লোয়ার স্ট্রেংথ হতে পারে, স্পেশালি কাস্ট ইন প্লেস স্ল্যাবের জন্য। সে এই রেশিওটা ক্যালকুলেট করে, এগুলো সিম্পল। এ হচ্ছে বিমের ক্রস সেকশনাল এরিয়া, আই হচ্ছে বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া, এগুলো সব বেসিক ইকুয়েশন, নন কম্পোজিট সেকশন। এবং ইজি হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বিম অ্যান্ড দ্য ডেক। সো বিম অ্যান্ড ডেকের সেন্টার অফ গ্র্যাভিটি ডিফারেন্ট হবেই অবশ্যই, ডেক উপরে বিম নিচে, সেটার ডিস্টেন্সটা হচ্ছে ইজি। এগুলো সব ক্যালকুলেট করে আমাকে এখানে প্লাগ ইন করতে হবে। দেন আই উইল গো হিয়ার অ্যান্ড ক্যালকুলেট দিস ভ্যালু। সো যেটা আগে দেখালাম, ওই আগের টেবিলটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের জন্য। ওকে, এবং অ্যাস্ট্রোতে অনেক ধরনের টেবিল আছে। যদি আমি শেয়ার ডিজাইন করতে যাই, ফর এক্সাম্পল আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি এখানে, এখানে আই বিমে যদি আমি শেয়ার ডিজাইন করি, এই টেবিলটা ইউজ করতে হবে এবং এটা হচ্ছে সেটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ওকে, সিম্পলার। এস হয়তো আপনাদের মনে আছে, এস হচ্ছে যে গার্ডার স্পেসিং, এটাই করতে হবে এবং ফ্যাক্টরটা বের করতে হবে। সেই ফ্যাক্টরগুলো বের করে আমি এক্সাম্পলে দেখাবো পরে। পার্সেন্টেজ, 0.5, 0.6, আমি সেই লাইভ লোড মোমেন্ট যেটা আগে বের করেছিলাম সেটাকে আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেন আই অ্যাপ্লাই দ্যাট টু দ্য গার্ডার ফর ডিজাইন। স্কিউ ব্রিজ, নাও আমি এটা মেনশন করছি এখানে কারণ হচ্ছে যে ওই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এটা স্ট্রেট ব্রিজের জন্য একটা, এবং অ্যাস্ট্রোতে বলা আছে যে যদি স্কিউড ব্রিজ হয় তাহলে ওই ফ্যাক্টরগুলো ডিফারেন্ট। আমরা বুঝতে পারছি কেন, কারণ হচ্ছে যদি গার্ডারটা স্কিউড থাকে অ্যাট এন অ্যাঙ্গেল which is not uncommon for bridges, তখন আমরা ইমাজিন করতে পারি যদি একটা লাইভ লোড থাকে এটার উপরে, তাহলে সেটার ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট হবে, কারণ গার্ডারটা এটা অ্যাঙ্গেল টু দ্য হাইওয়ে। সো স্কিউ ব্রিজ হতে পারে, সেটা হলে আমাদেরকে কনসিডার করতে হবে, যদি আমাকে স্কিউ অ্যাঙ্গেল জানতে হবে। এটা থেটা হচ্ছে স্কিউ অ্যাঙ্গেল, অ্যাস্ট্রোতে সেই নমেনক্লেচার ইউজ করা হয়। স্কিউ অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রির কম হয় তাহলে C1 এই ইকুয়েশনে 0 হবে। যদি থেটা হয় 60 ডিগ্রি, যদি থেটা 60 বেশি হয় তাহলে আমাকে ঠিক 60 বেশি ইউজ করা যাবে না। তখন C1টা বের করে, এটা ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল বোধহয়। এনিওয়ে, I think we can mute our microphones. C1 বের করে এখান থেকে আমরা জানি এগুলোর মানে কি, এল হচ্ছে স্প্যান লেংথ, স্ল্যাব থিকনেস, স্পেসিং এন্ড সো অন, যেটাকে আমরা ইউজ করে এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই ফ্যাক্টরটা দিয়ে ওই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হবে। সো এক্সাম্পল, এটা হলো শিয়ার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আই বিমের জন্য এবং এটা হচ্ছে একটা স্কিউ ব্রিজের জন্য, শিয়ার উইথ স্কিউ, এটা এক্সটেরিয়র গার্ডারের জন্য। এবং আমি এগুলো সবগুলো এখানে প্রেজেন্ট করতে পারছি না। আপনারা যদি অ্যাস্ট্রোতে যান 2017 ভার্সনে, যদি চ্যাপ্টার 4-এ যান, দেখবেন যে সেখানে অনেকগুলো টেবিল আছে। ইন্টেরিয়র গার্ডারের টেবিল, এক্সটেরিয়র গার্ডারের টেবিল, ইন্টেরিয়র গার্ডারের বেন্ডিং মোমেন্ট, এক্সটেরিয়র গার্ডারের বেন্ডিং মোমেন্ট, ইন্টেরিয়র গার্ডারের শিয়ার, এক্সটেরিয়র গার্ডারের শিয়ার, তারপরে স্কিউর জন্য আলাদা টেবিলে দেওয়া আছে। সো এগুলো সবগুলো ইউজ করতে হবে না, ডিপেন্ড করে কোন কন্ডিশনে আমরা আছি এবং সেটার জন্য সেই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইউজ করতে হবে। সো আমি যা দেখাতে চাচ্ছি যে ইকুয়েশন গুলো ডিফারেন্ট বেসড অন দ্য কন্ডিশন। আমি কি বেন্ডিং ডিজাইন করছি না শিয়ার ডিজাইন করছি, স্কিউ ব্রিজ নাকি না, এটার উপর ভিত্তি করে আমি সেই ইকুয়েশনটা ইউজ করব।
see if I can get out of this. আপনারা জানতে পারেন যে লেবার রুল মানে কি। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ব্রিজের ক্রস সেকশন, ইন্টেরিয়র গার্ডার, ইন্টেরিয়র গার্ডার, এক্সটেরিয়র গার্ডার। সো এক্সটেরিয়র গার্ডার মানে হচ্ছে সবচেয়ে আউটার মোস্ট গার্ডার যেটা ব্রিজে, আর সবগুলো হচ্ছে ইন্টেরিয়র গার্ডার। এখন আমি বুঝতে পারছি এখানে দেখে যে এক্সটেরিয়র গার্ডার লোডিং ডিফারেন্ট, কারণ হচ্ছে এক্সটেরিয়র একটা ওভারহ্যাং আছে, এটা একটা ব্যারিয়ার আছে, এবং এই এই লোডটা আমি দেখাতে যাচ্ছি যে এটা হচ্ছে অ্যাস্টো ট্রাক। এটা হচ্ছে আমি দেখছি ফ্রম দ্য ব্যাক ভিউ, এটা 6 ফিট ডিস্টেন্স। আমরা আগে মনে রেখেছিলাম যে ট্রাকের টায়ারের স্পেসিং হচ্ছে 6 ফিট। তাহলে এটাতে একটা লোড ডিস্ট্রিবিউশন হবে এবং অন্যগুলোতে লোড ডিস্ট্রিবিউশন অন্যরকম হবে। আমি যদি এক্সটেরিয়র গার্ডে ডিজাইন করতে চাই তাহলে আমাকে লেবার রুল ইউজ করতে পারি। এটা খুবই সিম্পল। এখানে বলা হচ্ছে যে আমি একটা হিঞ্জ অ্যাসুম করলাম এখানে ইন দ্য ডেক। একটা হিঞ্জ অ্যাসুম করার পরে যেখানে মোমেন্ট 0, তখন আমি এটাকে স্ট্যাটিক্যালি অ্যানালাইজ করতে পারি, কারণ আমি এইটাকে নিয়ে একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব এবং লোড অ্যাপ্লাই করে আমি এখানে রিয়াকশন বের করে মোমেন্ট বের করতে পারি। আদারওয়াইজ এই এক্সটেরিয়র গার্ডার ইজ ডিফিকাল্ট টু সলভ, কাজে এটা একটা অল্টারনেট। আমি যদি অ্যাসুম করে থাকি তাহলে এটা আমি ইউজ করতে পারি। তারপরে অ্যাস্ট্রোতে বলছে যে আমি ইচ্ছা করলে অ্যাস্ট্রোর যে অ্যাপ্রক্সিমেট মেথড সেটা আমি ইউজ করছি, যেমন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সবই অ্যাপ্রক্সিমেট। এগুলো অনেক পাস্ট এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে বের করা হয়েছে এবং সেগুলো মোস্ট অফ দ্য টাইম ইজ গোইং টু ওয়ার্ক। কিন্তু যদি আমি এই কন্ডিশনগুলো মিট না করি, যে কন্ডিশন দেখানো আছে, আমি যে কন্ডিশনগুলো বললাম, নাম্বার অফ গার্ডার, স্পেসিং এন্ড সো অন, তাহলে আমি ইউজ করতে পারবো না। এবং আমি যদি আরো রিফাইন মেথড চাই, যে আমি আরো এক্সাক্ট অথবা মোর অ্যাকিউরেট রেজাল্ট চাই, তাহলে অ্যাস্ট্রো বলছে যে আমি ইচ্ছা করলে মোর রিফাইন মেথড ইউজ করতে পারি। সেটা আপ টু দ্য ডিজাইনার, এবং অনেক ব্রিজ সেভাবে ডিজাইন করা হয়। সো এইগুলো মেথড দেখানো আছে, আর অ্যাস্ট্রোতে বলা আছে স্পেসিফিক্যালি ইট ইজ নট লিমিটেড টু দ্যাট, যে আমি ইচ্ছা করলে ফাইনাইট এলিমেন্ট মেথড ইউজ করতে পারি, আমি ফাইনাইট ডিফারেন্স মেথড ইউজ করতে পারি, গ্রিলেজ মেথড ইউজ করতে পারি, বা ইনলাইন মেথড ইউজ করতে পারি। এটার জন্য আমাকে নিউমেরিক্যাল মডেলিং করতে হবে এবং আমার সফটওয়্যার থাকতে হবে, এবং আজকাল অনেক অনেক ডিজাইন অফিসে এই ধরনের সফটওয়্যার অ্যাভেলেবল। আমি আমার ক্লাসে এগুলো ইউজ করি এবং আমার ছাত্ররাও গ্র্যাজুয়েট স্টাডিজে অনেকে এগুলো ইউজ করে থাকে। এটা একটা এক্সাম্পল আমি দিচ্ছি। Priyasani, sir, if I may interrupt, Sure. many people are saying the sound is a little low today. So if you could kindly speak up, sir, or bring the microphone closer when you speak. Okay, is it better now? Or is I still think same? it's louder than before. Oh, okay. Okay, sorry about that. So let me hold the microphone. I have external microphone in my hand. Maisha, is it better now? Yes, sir, it seems to be better. Okay, thank you. Sorry about that. So এখানে আমি একটা ব্রিজ অ্যানালাইসিস করেছিলাম টেক্সাসে। এটা হলো উইলসন ক্রিক ব্রিজ, ম্যাককেনি, টেক্সাসে। সো এটা হচ্ছে স্টেট হাইওয়ে 75। আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে কিভাবে আমি যদি অল্টারনেট মেথড ইউজ করতে চাই, কিভাবে আমরা মডেল করব। আমরা এখানে অ্যাবাকাস সফটওয়্যার ইউজ করেছি। এটা একটা প্রজেক্ট ছিল টেক্সাস হাইওয়ে ডিপার্টমেন্টের জন্য। সো এখানে 5টা গার্ডার দেখানো আছে, আমি দেখছি 5টা আই গার্ডার, 1 2 3 4 5। তারপরে এটা আমি মডেল করেছি অ্যাবাকাসে। আপনারা জানতে পারেন যে ফাইনাইট এলিমেন্ট মডেল কিভাবে করতে হয়, বিভিন্ন ধরনের কংক্রিট এলিমেন্ট ইউজ করে, 3 ডাইমেনশনাল ডিফর্মেবল কংক্রিট এলিমেন্ট, লিনিয়ার এলিমেন্ট ইউজ করে প্রিস্ট্রেসিং এর জন্য, মাইল্ড স্টিল ইউজ করে, মাইল্ড স্টিল এলিমেন্ট, কারণ আমাদের গার্ডারের মধ্যে প্রিস্ট্রেসিং থাকবে এবং নন মাইল্ড স্টিলও থাকবে, স্টিরাপস এন্ড সো ফোর্থ। সেগুলোকে আমরা ট্রাস মডেল দিয়ে রিপ্রেজেন্ট করেছি।
তারপরে আমরা থার্মাল লোডিং টেকনিক ইউজ করে প্রিস্ট্রেস অ্যাপ্লাই করার ডিরেক্ট কোনো উপায় নাই, সেটাকে থার্মাল গ্রেডিয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। সেখানে আমি দেখতে পাচ্ছি যে মডেলটা ভেরি নাইস। এগুলো হচ্ছে ডিসক্রিট এলিমেন্ট, ডেকটাকে ছোট ছোট এলিমেন্টে রিপ্রেজেন্ট করা হচ্ছে, গার্ডারটাকেও তাই করা হয়েছে। কাজে দিস অ্যালাউজ মি টু ফাইন্ড ভেরি অ্যাকুরেটলি দ্য বিহেভিয়ার অফ দ্য ব্রিজ। এখানে স্কেলেটন দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এখানে এগুলো হচ্ছে প্রিস্ট্রেসিং স্ট্র্যান্ড যেগুলোকে ফাইনাইট এলিমেন্টে দেখানো আছে। আমি দেখতে পাচ্ছি যে কোনো স্ট্র্যান্ড সোজা, কোনো স্ট্র্যান্ড ড্রেপড, উইচ ইজ ভেরি কমন, কারণ আমি এখানে এন্ডে মোমেন্ট কমাতে চাচ্ছি যাতে টেনশন কম হয়। তো সেটা আমি এখানে এটা রিপ্রেজেন্ট করছি। এগুলো হচ্ছে স্টিরাপ। আমি দেখছি এই স্টিরাপটা এখানে এভাবে রিপ্রেজেন্ট করা আছে, এবং কংক্রিট আই বিম সেটাকেও মডেল করা হয়েছে। এটা একটা ভিউ। দেখা যাচ্ছে যে এই হচ্ছে গার্ডার, আই গার্ডার। ওকে, বোথ ক্রস সেকশন এন্ড লঞ্জিটিউডিনালি এট দ্য ডেক। এখানে এই ক্লোজিং জয়েন্ট পোর করা হবে, কাজে দ্য ডেক উইল বি কন্টিনিউয়াস ওভার দ্য গার্ডার্স। কাজে এটা করে আমি ইজিলি আমি 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 ব্রিজের বিহেভিয়ার রিপ্রেজেন্ট করতে পারি, এবং যা হবে আমি এটার উপরে লাইভ লোড অ্যাপ্লাই করব, বোথ ট্রাক লোড অ্যান্ড লেন লোড। তারপরে সেই লোডটা অটোমেটিক্যালি এখানে আমি জানবো কতটুকু গার্ডারের মধ্যে যাবে। কাজে এখানে কোনো ডাউট নাই, কোনো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের প্রয়োজন নাই। It can be conveniently done. Of course, there'll be know-how needed, manpower needed, and the software needed. Just an alternate, just to give you an idea যে কিভাবে এটা করা যেতে পারে। ওকে, সো আমরা জানলাম AASHTO মেথড, AASHTOর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মেথড, AASHTO লোড মডেল। এখন আমরা দেখব যে কিভাবে সেই লোডগুলো নিয়ে, মোমেন্ট বা শিয়ার নিয়ে আমরা গার্ডার ডিজাইন করতে পারি। এখানে আজকে আমি কভার করব অনলি বেন্ডিং ফর দ্য টাইম বিং। সো আমরা জানি যে এটা ডিজাইন করতে হলে আমাদের যে লোড সিকোয়েন্স চিন্তা করতে হবে, যে আমরা যে একটা প্রিস্ট্রেস কংক্রিট গার্ডার ইউজ করব বা আমরা ওটাকে ডিজাইন করব, কোন লেভেলে সেটা ডিজাইন করা হবে। এখানে আমি দেখাচ্ছি যে এটা একটা প্রিস্ট্রেসিং বেড, এখানে একটা প্রিটেনশন গার্ডার কাজ করা হচ্ছে। সো স্ট্র্যান্ডটাকে স্ট্রেচ করা হচ্ছে জ্যাকিং করে, এবং I think on Wednesday I'll show you some videos of this jacking operation. So করার পরে তারপরে কংক্রিটটা কাস্ট করা হচ্ছে, কংক্রিট বিম। তারপরে এটাকে এখানে বাল্কহেডের সঙ্গে এটাকে অ্যাঙ্কার করে এই স্ট্রেসটাকে, টেনশনটাকে পরে গার্ডের উপরে ট্রান্সফার করা হবে। যখন নাকি আমি এটাকে কাটবো, ফিজিক্যালি কাটতে হবে এটাকে, তখন এই ফোর্সটা কংক্রিটের মধ্যে ট্রান্সফার হবে। কংক্রিটে ট্রান্সফার হলে তখন ইমিডিয়েটলি this girder will go into a negative bending moment এবং ক্যাম্বার হবে, যেটা আমরা বলি ক্যাম্বার আপওয়ার্ড ডিফ্লেকশন। তারপরে এটাকে ইমিডিয়েটলি গার্ডার সেলফ ওয়েট টেক ওভার করবে, কারণ যখনই এটা ক্যাম্বার হবে তখনই, আগে ছিল এটা কন্টিনিউয়াসলি সাপোর্টেড বাই দ্য বেড, এখন যেহেতু ক্যাম্বার হলো তখন এটা সাপোর্টেড অনলি হিয়ার অ্যান্ড দেয়ার। সেটার জন্য immediately girder self weight will apply and there will be a downward moment or positive moment. তারপরে আমি যদি চিন্তা করি যে এই গার্ডারের লাইফ নেক্সট কি হবে, যদি এটা একটা প্রিকাস্ট গার্ডার হয়ে থাকে তাহলে এটাকে স্টোর করা হবে, হয়তো ইয়ার্ডে পোস্ট করা হবে, অথবা হয়তো জব সাইটে এটাকে স্টোর করা হবে। তখন এটা ফার্দার ডিফর্ম করবে অথবা লুজ করবে, কারণ হচ্ছে যে যেহেতু লস হবে, প্রিস্টেস লস হবে। তারপরে এটার উপরে ডেক যদি থাকে, কোনো কম্পোজিট ডেক অন টপ অথবা নন কম্পোজিট ডেক বা ওভারলে, সেটাকে অ্যাপ্লাই করা হবে। সেটার জন্য অ্যাডিশনাল ডেড লোড, পজিটিভ মোমেন্ট অ্যাপ্লাইড হবে। অ্যাট দ্য এন্ড সার্ভিস কন্ডিশনে লাইভ লোড অ্যাপ্লাই হবে, অ্যাস্ট্রো ট্রাক বা লেন লোড, সেটার জন্য ফার্দার পজিটিভ মোমেন্ট ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হবে। কাজে আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে উইথ টাইম এই গার্ডারের প্রোফাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং
it may go into finally a positive bending moment. এখানে negative still, তারপরে at the end it will be positive bending moment. কাজে আমাকে সেইভাবে চিন্তা করতে হবে যে কোন স্টেজে আমি ডিজাইন করছি। আমি কি ইনিশিয়াল স্টেজে ডিজাইন করছি যখন রিলিজ হচ্ছে? এই ক্ষেত্রে which is very important, কারণ আমাকে দেখতে হবে এই স্ট্রেসগুলো যাতে ভায়োলেট না করে, যাতে কোনো আনওয়ান্টেড ক্র্যাকিং না হয়। ইনিশিয়াল এটাকে আমরা বলি রিলিজ, আপনারা জানেন। এই স্টেজটাকে বলা হয় রিলিজ কন্ডিশন। তারপরে সার্ভিস কন্ডিশন। কাজে এখানে স্ট্রেস ডিফারেন্ট, এবং আমরা যখন ডিজাইন করি আলটিমেট ডিজাইন বা এলআরএফডি ডিজাইন, তখন আমরা এইটাকে রিপ্রেজেন্ট করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এলআরএফডি বলছে যে আমাদেরকে এখানেও স্ট্রেস চেক করতে হবে, যেহেতু লোড অ্যাপ্লাইড ইজ ডিফারেন্ট। সো এই ছবিতে দেখানো হচ্ছে যে এই স্টেজগুলো আমি যে বললাম সেগুলো কোথায়। যেমন এটা একটা প্রিকাস্ট ইয়ার্ড, এখানে গার্ডারগুলা কাস্ট করা হয়েছে, সেগুলোকে ট্রান্সফার করা হচ্ছে থ্রু দিস বুম। এটাকে আমি লিফট করছি, এখানে লিফট করে এইখানে এই কন্ডিশনে লিফট করে নিয়ে এটাকে হয়তো এখানে স্টোর করা হচ্ছে। এটা ডিফারেন্ট কাইন্ড অফ গার্ডার, এটা একটা ইউ গার্ডার দেখতে পাচ্ছি, এটা ইউ শেপড। তারপরে এটাকে নিয়ে ট্রান্সফার করা হতে পারে ট্রাকের উপরে। ইটস এ ভেরি লং বিম, আই ক্যান সি ইট হিয়ার। এবং তারপরে এটাকে অ্যাকচুয়াল ব্রিজের উপরে প্লেস করা হচ্ছে। এটা হচ্ছে বেন ক্যাপ, তার উপরে বিমগুলো প্লেস করা হচ্ছে, তারপরে হয়তো ডেক পোর করা হবে। কাজেই এই কন্ডিশনগুলো যেমন এটা ভেরি ইন্টারেস্টিং। আমি যদি এখানে দেখি যে এই গার্ডারটা আমি দেখছি ক্যাম্বার, দেখা যাচ্ছে পরিষ্কার এখানে নেগেটিভ কার্ভেচার। যখন এভাবে লিফট করা হচ্ছে, অফকোর্স দ্য মোমেন্ট ইজ ডিফারেন্ট, কারণ এখানে আমি এখানে এটাকে লিফট করছি, এখানে এটাকে লিফট করছি। কাজে আমি যদি এই কন্ডিশনের জন্য ডিজাইন না করি, তাহলে কিন্তু ক্র্যাকিং হতে পারে। কাজে আমাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ, এই যদি কন্ডিশন হয় which is temporary but still can affect the girder, তাহলে আমাকে কিভাবে ভিতরে মাইল স্টিল দিতে হবে যাতে ক্র্যাকিং মিনিমাইজ করা যায়। এখানে ভাইব্রেশন হতে পারে ডিউরিং ট্রান্সপোর্টেশন, সেটার জন্য হয়তো ডিজাইন চিন্তা করতে হতে পারে যে কিভাবে ডিজাইন করব। কাজেই আমি জাস্ট বলতে চাচ্ছি যে বিভিন্ন ফেজ অফ কনস্ট্রাকশন, সেটার উপরে চিন্তা করে আমাকে ডিজাইন করতে হবে। অ্যাজ এ গুড ডিজাইন আই হ্যাভ টু ওয়াচ আউট ফর দ্যাট। তো এখানেও সেই কন্টিনিউইং উইথ দ্যাট কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি বেন ক্যাপ, এটা ডিফারেন্ট ব্রিজ। আমাকে একজন গত সেশনে জিজ্ঞেস করেছিল যে বেন ক্যাপ কি ধরনের হতে পারে। অনেক ধরনের বেন ক্যাপ হতে পারে। এটা একটা বেন ক্যাপ, এটা হচ্ছে ট্রাপেজয়েডাল শেপ এট দ্য এন্ড। এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, বিভিন্ন ভেরিয়েশন আছে, সেটা আমি পরে দেখাবো অন্য ফিউচার সেশনে। তো প্লেসমেন্ট, টেম্পোরারি হোল্ড আপ, এগুলো ভালনারেবল গার্ডার, কারণ হচ্ছে এখানে বসানো হয়েছে কিন্তু এখনো উপরে ডেক পোর করা হয়নি। ভেরি ভালনারেবল স্টেজ অফ দিস গার্ডার, যে এখন যদি ল্যাটারাল লোড আসে, সো দিস ব্রিজ উইল কোলাপস ডিউরিং কনস্ট্রাকশন। কাজে আমাদেরকে ভেরি কেয়ারফুলি এটাকে পার্শিয়ালি স্টেবিলাইজ করা হয়েছে উইথ দিস কাইন্ড অফ টেম্পোরারি উডেন ডায়াফ্রাম। So before I go there, Maisha, should we take a 5-minute break? We're about halfway. Yes, sir. If you want to, we sure can. Okay. Is my voice clear now, or is still kind of hazy? No, sir, it's absolutely fine. Okay. Thank you, Maisha. We'll be back in 5 minutes. Just take a short break. So it's 9:24. I think we can get back by 9:30. Is that okay, sir? Sure. Yeah, that's fine.
So should we start, Maisha? Yes, sir. I think we should start. It's 9:30. Okay. Okay, welcome back. আবার সবার সঙ্গে দেখা হচ্ছে এখন। তো hopefully you had a good break. So continuing with this lecture today. So just to briefly touch on the stress limits. আমি আগে যে বললাম যে সার্ভিস কন্ডিশন যেটা AASHTO লিমিট স্টেট সার্ভিস লিমিট স্টেট সেখানে প্রাইমারিলি আমরা স্ট্রেস চেক করি। তো আমরা উই শুড নট বি কনফিউজড ওই স্ট্রেংথ লিমিট স্টেটের সঙ্গে। এখানে আমরা চেক করছি যে বিভিন্ন ধরনের স্ট্রেস যা আছে, যেমন কংক্রিটের স্ট্রেস আছে, টেনশন স্ট্রেস আছে, কম্প্রেশন স্ট্রেস আছে, ডিপেন্ডিং অন দ্য মোমেন্ট ডায়াগ্রাম অর মোমেন্ট নেগেটিভ না পজিটিভ মোমেন্ট তার উপরে। তারপরে স্টিলের যে স্ট্রেস সেটাও আছে, এবং কন্ডিশন যেটা আমি যে বললাম লোড কন্ডিশন, যেমন এখানে এই দুটো দেখাচ্ছে যে এইটা প্রথম যেটা এই রোটা এটা দেখাচ্ছে ইমিডিয়েটলি প্রায় টু ট্রান্সফার। অপোজ টু দ্যাট এটা হচ্ছে at সার্ভিস লিমিট স্টেট আফটার অল লসেস। সো এটা হচ্ছে আমাকে বলছে এটা হচ্ছে যে সার্ভিস কন্ডিশনে যখন নাকি সব লোড অ্যাপ্লাই করা হয়েছে, এখানে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনে প্রায় টু ট্রান্সফার। দ্যাট মেক্স এ বিগ ডিফারেন্স, এবং সবগুলোই চেক করতে হবে অ্যাকর্ডিং টু AASHTO। এবং আমাকে দেখতে হবে যে কোনটা আমি দেখছি। যেমন আমি যদি সার্ভিস লিমিট স্টেট দেখি, তাহলে এটা হলো স্ট্রেস অন দ্য টেন্ডন ইটসেলফ। যেমন আমি যদি একটা টেন্ডন ইউজ করি, স্টিল টেন্ডন, এবং সেটা যদি আমি আলটিমেট স্ট্রেংথ জানি FPU, যেটা ম্যানুফ্যাকচারার সাপ্লাই করে থাকে, এবং FPI হচ্ছে ইল্ড স্ট্রেস, যেটাও ম্যানুফ্যাকচারার সাপ্লাই করবে, এগুলো টেস্ট করে বের করা যায়। তাহলে আমাকে লিমিট করতে হবে এটার উপরে, সেটার উপর ভিত্তি করে আমাকে করতে হবে। যদি আমি এটা হচ্ছে স্ট্রেস রিলিফের জন্য, এবং যদি লো রিল্যাক্সেশন স্ট্যান্ড হয় তাহলে এই ফ্যাক্টরগুলো ইউজ করতে হবে। তার মানে আমাকে লিমিট করতে হবে 75% অফ আলটিমেট স্ট্রেংথ অফ দ্য টেন্ডন। সাধারণত আমরা আজকাল স্ট্রেস রিলিফ স্ট্যান্ড ইউজ করি না, আজকাল বেশিরভাগই লো রিল্যাক্সেশন স্ট্যান্ড ইউজ করা হচ্ছে। যদি আমি ডিফর্মড হাই স্ট্রেংথ বার ইউজ করি প্রিস্ট্রেসিং, যেমন ডায়াবিটেক বার, তাহলে আমাকে এইগুলোকে ফলো করতে হবে। এবং we don't have to read all of this now, just to give you an idea that this is what is involved, এবং যদি চাই এখান থেকে এই টেবিল থেকে এটা বের করতে হবে। সো এটা হচ্ছে কংক্রিটের স্ট্রেস লিমিট। কম্প্রেসিভ স্ট্রেস হবে 0.65 F প্রাইম CI। এটা হচ্ছে বোথ প্রিটেনশন এন্ড পোস্ট টেনশনের জন্য, ইনক্লুডিং সেগমেন্টাল ব্রিজ, shall be 0.65 F প্রাইম CI। F প্রাইম CI হচ্ছে, আমরা জানি এটা মিনিং হচ্ছে ইনিশিয়াল কংক্রিট স্ট্রেংথ অ্যাট রিলিজ। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যেটাকে আমাদেরকে চিন্তা করতে হবে যে রিলিজের সময় কংক্রিট হচ্ছে গ্রিন, হয়তো 2 দিন বা 1 দিন বা 10 দিন যাই হোক না কেন, বা 1 মাস, যখন প্রিস্ট্রেস রিলিজ করা হবে তখন ওই কংক্রিট স্ট্রেংথ ইউজ করতে হবে, নট দ্য ফাইনাল কংক্রিট স্ট্রেংথ F প্রাইম C। টেনসাইল স্ট্রেস, এগুলো হচ্ছে টেনসাইল স্ট্রেসের জন্য। সেগমেন্টাল ব্রিজ না হলে এটা কংক্রিটের স্ট্রেস, ভেরি ইম্পর্টেন্ট, কারণ কংক্রিটের টেনসাইল ক্যাপাসিটি অনেক কম। কাজে কংক্রিটের যদি ক্র্যাকিং হয়, আমি যা আগে বললাম, সেটার জন্য সাস্টেনেবিলিটি প্রবলেম হতে পারে, ডিউরেবিলিটি প্রবলেম হতে পারে করোশনের জন্য। কাজে এগুলো লিমিট করতে হবে। সো এগুলো হচ্ছে ফ্যাক্টর দেওয়া আছে যেগুলো আমাদের লিমিট করতে হবে। সেগমেন্টাল ব্রিজ হলে আলাদা আলাদা ভ্যালু দেওয়া আছে ফর সেগমেন্টাল কনস্ট্রাকশন। এবং আপনারা জানেন ল্যামডা হচ্ছে লাইট ওয়েট কংক্রিট ফ্যাক্টর। যদি লাইট ওয়েট কংক্রিট ইউজ করা হয় তাহলে টিপিক্যালি আমরা 0.75 ল্যামডা ভ্যালু ইউজ করে থাকি। সো দিস গোজ অন এন্ড অন। এটা হচ্ছে সার্ভিস, আগেটা ছিল ট্রান্সফারের সময়, রিলিজের সময়। এটা হচ্ছে সার্ভিস, যখন নাকি সব কিছু অ্যাপ্লাই করা হয়েছে, সব ধরনের লোড অ্যাপ্লাই করা আছে। সো এখানেও এগুলো দেওয়া আছে। যদি সেগমেন্টাল হয় তাহলে 0.5 F প্রাইম C, যদি আদার দেন সেগমেন্টাল হয় তাহলে 0.45 F প্রাইম C, বা লিমিট আছে। যেহেতু এগুলো ডিফারেন্ট, এই লোডটা অ্যাসুম করা হচ্ছে ডিফারেন্ট। এবং যদি সবকিছু অ্যাড করা হয়, শিপিং অ্যান্ড হ্যান্ডলিং, তাহলে 0.6 এটা ফ্যাক্টর ইউজ করতে হবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাস্টোর যে ইকুয়েশনগুলো, এগুলো সব US ইউনিটে KSI, কিপ পার স্কোয়ার ইঞ্চ, নট PSI।
যদি ফর এক্সাম্পল যদি আমাদের 5000 psi a prime c হয়ে থাকে, এটা ইনপুট করতে হবে 5 দিয়ে, not 5000. So moving along here again, just to show that how to find the stress. So just to depending কোন সিচুয়েশনে আছি আমরা, ফর এক্সাম্পল আমরা যদি একটা অ্যাপ্লাইড লোড থাকে আমাদের, W অ্যাপ্লাইড, ইউনিফর্ম লোড হতে পারে, ট্রাক লোড হতে পারে, এবং যদি আমরা এক্সেন্ট্রিসিটি জানি অফ দ্য প্রিস্ট্রেসিং, এক্সেন্ট্রিসিটি মানে হচ্ছে এটা হচ্ছে আমার প্রিস্ট্রেসিং টেন্ডন প্রোফাইল, এটা স্ট্রেট টেন্ডন দেখানো আছে এখানে, এটা হচ্ছে কংক্রিট সেন্ট্রয়েড। এই দুটার মধ্যে যে ডিফারেন্স, এটাকে আমরা এক্সেন্ট্রিসিটি বলে থাকি। ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার ফর প্রিস্ট্রেস কংক্রিট ডিজাইন। সো আমরা মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারি এবং তারপর থেকে সেখান থেকে আমরা স্ট্রেস পেতে পারি। এটা আমি আমার প্রিস্ট্রেস কংক্রিট ক্লাসে দেখিয়েছিলাম কয়েক সপ্তাহ আগে। সো একটা ইউনিফর্ম স্ট্রেস আসবে প্রিস্ট্রেস থেকে, তার উপরে সুপার ইম্পোজ করতে হবে প্রিস্ট্রেসিং ফোর্সের যে মোমেন্ট সেটার স্ট্রেস, তার সঙ্গে সুপার ইম্পোজ করতে হবে এক্সটার্নাল মোমেন্টের যে স্ট্রেস সেটা, এবং প্লাস মাইনাস সাইন হচ্ছে আমরা কি উপরে দেখছি না নিচে দেখছি, পজিটিভ না নেগেটিভ। সো এটা বের করে তারপরে আমাদেরকে এই স্ট্রেসটার সঙ্গে আগের টেবিলের সঙ্গে কম্পেয়ার করে দেখাতে হবে যে আমাদের স্ট্রেস হচ্ছে ওই লিমিটের মধ্যে আছে, অ্যালাউবল ভ্যালুর মধ্যে আছে, আদারওয়াইজ আমাদের ডিজাইনটাকে মডিফাই করতে হবে। মডিফাই করা মানে এখানে খুবই সিম্পল, আমাদেরকে হয়তো বড় একটা সেকশন ইউজ করতে হবে, বড় সেকশন ইউজ করলে এরিয়া বাড়বে এবং মোমেন্ট অফ ইনার্শিয়াও বাড়বে, অথবা আমাদের প্রিস্ট্রেসিং প্রোফাইল ফোর্স চেঞ্জ করতে হবে। সো যেহেতু মডুলাস অফ ইলাস্টিসিটিটা খুবই ইম্পর্টেন্ট, আমরা আগে যে বললাম কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি, সেটা আমাদেরকে খুব একটা বেশি চিন্তা করতে হবে না অ্যাস্টোর থেকে। আমরা জানি যে এটা, এই গ্রাফটা দেখাচ্ছে কংক্রিটের মডুলাস কিভাবে প্রাইমসির সঙ্গে চেঞ্জ হয়। তো এটা একটা লিনিয়ার ভ্যালু নয়, এটা হচ্ছে একটা কার্ভিলিনিয়ার ভ্যালু বেসড অন অ্যাস্টো, এবং আমরা জানি যে কংক্রিটের যে ইসি এটা চেঞ্জ হয়ে থাকে প্রাইমসির সঙ্গে। সো একটা ভ্যারিয়েশন দেখাচ্ছি আমি, এটা হচ্ছে মেইন মডেল বেসলাইন। অ্যাস্টো আমাদেরকে একটা সিম্পল ইকুয়েশন দিচ্ছে, যদি আমরা এ প্রাইম সি জানি, এটা হতে পারে রিলিজ অথবা এনি টাইম ইন দ্য লাইফ অফ দ্য স্ট্রাকচার ইন কেএসআই, কিপ পার স্কোয়ার ইঞ্চ। ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ দ্য কংক্রিট, আর এটা হচ্ছে একটা ফ্যাক্টর K1। তাহলে আমি এইভাবে এই ইকুয়েশন দিয়ে, ভেরি সিম্পল ইকুয়েশন, আমি একটা অ্যাপ্রক্সিমেট মোমেন্ট অফ ইনার্শিয়া ইউজ করতে পারি। আমি দেখছি অনেক কোশ্চেন আছে, সেগুলো আমি at the end of the lecture answer করার চেষ্টা করব যতগুলো সম্ভব। থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ কিপ পোস্টিং ইউর কোশ্চেন্স। সো এখান থেকে বের করে আমরা ই ভ্যালু বের করতে পারি, গার্ডারের ই ভ্যালু বের করতে পারি, আমরা ডেকের ই ভ্যালু বের করতে পারি, রেশিও নিতে পারি, হোয়াট এভার উই নিড। এটা একটা এক্সাক্ট নয়, এটা একটা অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন which is different than BNBC equation for EC. তারপরে আমরা মোমেন্ট ক্যাপাসিটি, যেহেতু আমি আজকে ফ্লেকশন নিয়ে কথা বলছি এবং গার্ডার রিফ্লেকশন নিয়ে, আমি একটা গার্ডার সেকশন দেখালাম এখানে, ভেরি সিম্পলিফাইড, জাস্ট আর্টিস্ট রেন্ডিশন অফ ইট, নাথিং এক্সাক্ট। মোস্ট লাইকলি এখানে অনেক বেশি প্রিস্ট্রেসিং টেন্ডন থাকবে, আমি জাস্ট একটা সিম্পল কেস দেখানোর চেষ্টা করছি। সো এখানে এটা একটা টি সেকশন, আই সি দ্যাট অল দিজ আর স্ট্যান্ডার্ড নোমেনক্লেচার ফ্রম অ্যাস্টো, যেমন বি মানে হচ্ছে বিম উইথ, বিডব্লিউ মানে হচ্ছে ওয়েব উইথ, আমরা জানি এটা ডিফারেন্স কি বিডব্লিউ এন্ড বি, এবং সামটাইমস আমরা জানি যেটাকে আমরা এফেক্টিভ বি ইউজ করতে হবে যদি একটা ফ্ল্যাঞ্জ সেকশন হয়, সেটা আমাদের বার করতে হবে যে এফেক্টিভ ফ্ল্যাঞ্জের উইথ কত। ওভারঅল হাইট যেটা আমরা সেটাকে বলি এইচ, এটাকে অ্যাস্টোতে বলা হয় এইচ। সো আমি যদি অ্যাস্টো ইকুয়েশন ইউজ করি, তাহলে আমার জানতে হবে যে এইগুলো এই ফ্যাক্টরগুলোর মানে কি। ডিপি হচ্ছে ডেপথ ফ্রম দ্য টপ, যদি নেগেটিভ পজিটিভ মোমেন্ট হয়, টু দ্য সেন্টার অফ দ্য প্রিস্ট্রেসিং স্টিল।
সেটা হচ্ছে মোমেন্ট আর্ম ডিপি। ডি প্রাইম এস হচ্ছে যদি আমি কম্প্রেশন স্টিল ইউজ করি তাহলে এটা হচ্ছে ডি প্রাইম এস এবং সো অন। সো আমরা জানি, আমি এটাকে এলাবোরেট করতে চাই না যে আমরা স্ট্রেস ব্লক ইউজ করি। এটা আমি ডক্টর ঘোষ আমি শিওর এক্সপ্লেন করেছেন, আমিও হয়তো প্রিস্ট্রেস কংক্রিট ক্লাস এক্সপ্লেন করেছিলাম। সেটাকে আমরা অ্যাসুম করি একটা রেক্ট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন এবং লিনিয়ার স্ট্রেইন ভেরিয়েশন। তার থেকে এই ইকুয়েশনটা অ্যাশটো আমাদের দিয়েছে। খুবই সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। মোমেন্ট ক্যাপাসিটি ফোর্স টাইমস ডিস্টেন্স। সো এটা হচ্ছে, আমি যদি এপিএস দেখি তার মানে আমি জানি এটা হচ্ছে প্রিস্ট্রেস স্টিলের কন্ট্রিবিউশন। যদি আমার মাইল্ড স্টিল থাকে নন প্রিস্ট্রেস, উইচ ইজ ভেরি কমন, এগুলো হচ্ছে মাইল্ড স্টিল যেটা প্রিস্ট্রেস নয়, সাপ্লিমেন্টারি স্টিল, সেটা হচ্ছে এটার কন্ট্রিবিউশন। এটা হলো কন্ট্রিবিউশন ফ্রম দ্য কম্প্রেশন স্টিল যদি থাকে। টিপিক্যালি আমরা কম্প্রেশন স্টিল ইউজ করি কারণ আমাদেরকে স্টিরাপটা হ্যাং করতে হবে, সেই জন্য এটা আমরা ইউজ করি। এটা হচ্ছে কংক্রিটের কন্ট্রিবিউশন, হোয়াট এভার কংক্রিট কম্প্রেশন সেইটার কন্ট্রিবিউশন এটা। সো এটা একটা জেনারিক ইকুয়েশন, এটা হচ্ছে অ্যাশটো ইকুয়েশন 5632। এটা ইউজ করে আমরা এই গার্ডারের মোমেন্ট ক্যাপাসিটি বের করব, এবং যে কোনো সেকশনই হোক না কেন, যে কোনো শেপই হোক না কেন, এই ইকুয়েশনটা ইউজ করা যাবে। সো এখানে আমি যদি এইখানে ইকুয়েশনে যাই, এই ভ্যালুটা এফপিএসটা হচ্ছে প্রিস্ট্রেসিং স্টিলের ভেরি ইম্পর্টেন্ট। হয়তো মাইল স্টিল থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা ইটস এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু এফপিএসটা হচ্ছে প্রিস্ট্রেসিং স্টিলের স্ট্রেস কত, এবং সেটা যদি জানি, আমি যদি ডিপি জানি, এ জানি, আমরা জানি এ হচ্ছে ডেপথ অফ দ্য স্ট্রেস ব্লক, তাহলে এটাকে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। সেটা অ্যাস্টো এই ইকুয়েশন থেকে ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে অ্যাস্টো 56311, অল অফ দেম আর ইন চ্যাপ্টার 5। আমি আগে যে বললাম এটা হচ্ছে কংক্রিটের চ্যাপ্টার, কাজে এখানে আমরা প্রাইমারিলি কংক্রিট ব্রিজ নিয়ে কথা বলছি। সো এফপিএস ফর বন্ডেড, যদি বন্ডেড হয়, বন্ডেড মানে হচ্ছে either pretension or post-tension which is grouted. So that means is bonded. So সেই ক্ষেত্রে FPO হচ্ছে ultimate strength of the strand. আমরা typically 270 KSI ইউজ করে থাকি। এখন আমরা মেইনলি আমেরিকায় হচ্ছে আমরা এখন আগাচ্ছি 300 KSI এর দিকে, বাট দ্যাটস ডিফারেন্ট ইস্যু। সো এই ফ্যাক্টরগুলো বেস করে আমাকে এটা ক্যালকুলেট করতে হবে। যদি আমরা লো রিল্যাক্সেশন স্ট্র্যান্ড ইউজ করি তাহলে কে ভ্যালু হচ্ছে 0.28। এগুলো সব অ্যাস্ট্রো থেকে আসছে, এগুলো সব বেসড অন এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, প্রায়র এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। সি হচ্ছে, আমরা জানি সি মানে কি, সে হচ্ছে ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস, এবং আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি। এটা অ্যাস্ট্রোতে দেওয়া আছে। এটা বেসিক্যালি আমরা জানি ইকুয়েশনের বেসিস কি, এটা হচ্ছে এটা আমরা রিনফোর্স কংক্রিট ইউজ করে থাকি সি ভ্যালু বের করার জন্য। সো অ্যাগেন আমরা যদি এস প্রাইম এফ প্রাইম সি বাদ দেই, না থাকে বা ইগনোর করি, যদি এটা ইগনোর করি তাহলে it becomes much simpler and we can use this equation. Once we find C, we plug it back in here, সেখান থেকে আমরা এফপিএস বের করব এবং তারপরে আমরা ওই আগের ইকুয়েশনে প্লাগ ইন করব মোমেন্ট ক্যাপাসিটির জন্য। ফি ফ্যাক্টরটা আমি যে আগে যেটা বললাম সেটাও জাস্ট টু শো ব্রিফলি যে ফি ফ্যাক্টরটা যদি প্রিস্ট্রেস কংক্রিটের জন্য হয় তাহলে 1 অ্যাস্টোর ডেফিনিশন অফ ফি ফ্যাক্টর, কিন্তু হ্যাজ টু বি টেনশন কন্ট্রোলড। এইটা চেঞ্জ হবে না, রিনফোর্স কংক্রিটও হতে হবে টেনশন কন্ট্রোল। আপনারা জানেন ফর ডাক্টাইলিটি compression control is not allowed for bending moment, for bending members. It is allowed for piers but not for bending members. So সেই জন্য টেনশন কন্ট্রোল হতে হলে আমাদের টেনশন কন্ট্রোল চেক করতে হবে, সেটা আমরা সবাই জানি। তার যদি বেশি হয় এই ভ্যালুর তাহলে টেনশন কন্ট্রোল, তাহলে আমরা 1 ইউজ করতে পারবো। যদি কম্প্রেশন কন্ট্রোল হয় তাহলে আমাদের ইউজ করতে হবে 0.75। আমরা জানি যে বিএনবিসিতে সেটা হচ্ছে 0.65 for tight columns.
এবং মধ্যেখানে একটা ট্রানজিশন দেওয়া আছে। দুটো ইকুয়েশন আছে, সেই দুটো ইচ্ছা করলে আমরা ইউজ করতে পারি টাইডের জন্য অথবা স্পাইরালের জন্য, সেটা ইউজ করা যেতে পারে। মোস্ট লাইকলি আমি যখন বিম ডিজাইন করি আমি এই রিজনে থাকি, কারণ আমি বিমটা ট্রানজিশনের জন্য নেই না এবং কম্প্রেশনের জন্য নেই না, কাজে আমি আই ফার্দার অন দিস সাইড ফর বিম ডিজাইন। Okay, again, I'm trying to squeeze too much information in this one slide or one show. Sorry about that, but I'm trying to touch all bases. হয়তো সবগুলোকে ফুললি এক্সপ্লেন করা সম্ভব হবে না বা ফুললি ইউজ করা সম্ভব হবে না আজকে। আমার একটা এক্সাম্পল আছে এরপরে, এটার মধ্যে আমি প্রাইমারিলি বেন্ডিং মোমেন্ট ডিজাইন দেখাচ্ছি। সো রিইনফোর্সমেন্ট লিমিটও ইম্পর্টেন্ট। আমাদেরকে জানি আমরা যে আমাদেরকে একটা ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট, তার বেশি যাওয়া যাবে না। নো লিমিট হ্যাজ টু বি টেনশন কন্ট্রোল। সো এটা মানে হচ্ছে যে যদিও অ্যাস্ট্রোতে কোনো রোম্যাক্স দেওয়া নাই, কিন্তু আমাদেরকে টেনশন কন্ট্রোল মিট করতে হবে। এবং এসিআই সেম, এসিআই তো আগে রোম্যাক্স ছিল, রোমিন ছিল, এখন সেই ফিলোসফি নাই, এখন আমরা টেনশন কন্ট্রোল ইউজ করি। সো এখানে ফি ফ্যাক্টর ইউজ করে আমরা সেটা অ্যাচিভ করতে পারি ডাক্টাইলিটি। মিনিমাম রিনফোর্সমেন্ট এটা ডিফারেন্ট। বিএনবিসিতে বিল্ডিং এর জন্য এটা প্রযোজ্য না, এটা অনলি ব্রিজের জন্য। সো আমাদের মিনিমাম এম ক্র্যাকিং ক্যালকুলেট করতে হবে এবং দেন 1.33 এমইউ নিতে হবে। এমইউ হচ্ছে আমরা যেটা আগে ক্যালকুলেট করলাম ওই বেসড অন লোড ফ্যাক্টর, সেটা। এই দুটো মিনিমাম আমাদেরকে অ্যাচিভ করতে হবে ফিএমএন। এটা ইনডাইরেক্টলি মিনিমাম রিনফোর্সমেন্ট, কোনো রোমিন বলে কিছু নাই বা এস মিনিমাম বলে কিছু নাই। যখন আমরা এটা এনশিওর করব, তার মানে হচ্ছে আমরা অটোমেটিক্যালি মিনিমাম রিনফোর্সমেন্ট ইউজ করছি। ট্র্যাক কন্ট্রোল করতে হবে বাই ডিস্ট্রিবিউশন রিনফোর্সমেন্ট, এটা পেজ 567 এ দেখানো আছে, সেকশন 567 এ দেখানো আছে। তারপরে আমরা এখন অন্য চলে যাই ডিফ্লেকশনের সার্ভিসিবিলিটিতে। সো আমরা বেন্ডিং ডিজাইন করলাম, আমরা শিয়ার ডিজাইন করতে পারি, আমরা টরশন ডিজাইন করতে পারি, তারপরে ডিফ্লেকশন চেক করতে হতে পারে। সো অ্যাস্টোতে অপশনাল, এটা ইন্টারেস্টিং, অপশনতে কোনো রিকোয়ারমেন্ট নাই যে আমাদের ডিফ্লেকশন চেক করতেই হবে। এসিআইতে কোনো 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 রিকোয়ারমেন্ট নাই। এসিআই বা বিএনবিসিতে বলা আছে যে হ্যাঁ, আমরা যদি একটা মিনিমাম এইচ ইউজ করি তাহলে আমাদের ডিফ্লেকশন চেক করতে হবে না, কিন্তু সেটা অপশনাল। এখানেও তাই, অপশনাল। আমাদের যদি ডিফ্লেকশন চেক করতে চাই তাহলে আমাদেরকে অল ডিজাইন লেন লোড করতে হবে, এন্টায়ার সুপারস্ট্রাকচারকে স্টিফনেস কনসিডার করতে হবে, এবং তারপরে ইলাস্টিক মেথড ইউজ করে আমাদেরকে আইই বের করে সেখান থেকে ক্র্যাকিং মোমেন্ট। ইটস এ ভেরি লং প্রসেস। আমি বলতে চাচ্ছি যে এটা এটা মেসি। আমি যদি একটা প্রোগ্রাম ইউজ করি, অ্যাবাকাস অথবা ওই ধরনের, বা সিএসআই ব্রিজ অথবা স্ট্যাড অথবা রিসা বা সামথিং সিমিলার বা ইট্যাবস, তাহলে ইজিলি আমি হয়তো ডিফ্লেকশন বের করতে পারবো, অটোমেটিক্যালি বের হয়ে যাবে। কিন্তু আদারওয়াইজ এটা ইটস এ লং প্রসেস। আই স্টে অ্যাওয়ে ফ্রম দিস। রিকমেন্ডেড লিমিট, জাস্ট রুল অফ থাম হচ্ছে যে যদি আমরা পারি তাহলে স্প্যানের 800 ম্যাক্সিমাম যে ডিফ্লেকশন, সেটা আমরা লিমিট করব L/800 এর উপরে, যদি পসিবল হয় সেটা আর কি। এটা হচ্ছে মিনিমাম গার্ডার ডেপথ অথবা সুপারস্ট্রাকচার ডেপথ। সো আমি স্প্যান জানি 100 feet or whatever, divide by 800, that would be the criteria in inches. But anyway, that's a rule of thumb, that's not required by AASHTO. এবং ডিফ্লেকশন একটা প্রবলেমেটিক হতে পারে। আমার এক্সপিরিয়েন্সে অনেক ব্রিজ আছে খুব স্লেন্ডার, আমরা অপটিমাইজ করছি গার্ডার ডিজাইন, ডেকের ডিজাইন, তাতে হয় কি সেটাতে ডিফ্লেকশন বেশি হয়। নাথিং রং উইথ দ্যাট, কিন্তু ভাইব্রেশন বেড়ে যায় অনেক। এবং আমি যদি ওই ব্রিজের উপর ড্রাইভ করি তো অনেক সময় আই ক্যান ফিল দ্য ভাইব্রেশন। সো এটা ফিল করলে হবে কি, তখন একটা আনসেফ একটা হতে পারে যে এটা ব্রিজটা হয়তো সেফ নাই, উইচ ইজ নট ট্রু। ব্রিজ তো ফল ডাউন করছে না, কিন্তু তার তবুও ওই ভাইব্রেশনের জন্য অ্যাডিশনাল ক্র্যাকিং হতে পারে, কাজে এই ভাইব্রেশন কন্ট্রোল করাটা জরুরি। Again, trying to touch different aspects of girder design. So সাধারণত গার্ডারটা তো আর বাই ইটসেলফ কাজ করে না। গার্ডার এখানে দেখাচ্ছি আমি ইন দ্য প্রোফাইল ভিউ অফ দ্য ব্রিজ। এটা গার্ডার, এটা হচ্ছে ডেক। সো ডেক থাকতেও পারে, না থাকতে পারে, উপরে ওভারলে থাকতে পারে, না থাকতে পারে।
টিপিক্যালি আমরা যদি একটা গার্ডার থাকে, প্রিকাস্ট গার্ডার, যেখানে ডাওয়েল অলরেডি স্টিকিং আউট, ডাওয়েল কুড বি দ্য স্টিরাপ ফ্রম দ্য গার্ডার। এটা যদি প্রিকাস্ট হয় তাহলে এটা বেরিয়ে থাকবে পারপাসফুলি। তারপরে আমি যদি ডেক কাস্ট করি উপরে, সেটা এটার সঙ্গে কম্পোজিট হবে। যদি কম্পোজিট হয় তাহলে আই হ্যাভ এ কম্পোজিট স্ট্রাকচার, ডেক এবং গার্ডার টুগেদার। সেখানে আমাকে এফেক্টিভ উইথ বের করতে হবে, যেটা আমার এক্সাম্পলে দেখানো আছে। কিন্তু এখানে একটা মিনিমাম একটা ইন্টারফেসিয়াল শিয়ার যেটা হবে, এখানে ফ্রিকশন হতে পারে, তাই না? আমি ক্যান ইমাজিন যে এখানে একটা স্লিপেজ হতে পারে। কাজে এটা এফেক্টিভলি যদি কম্পোজিট করতে হয় তাহলে I want to make sure যে এখানে ইন্টারফেস শিয়ারটা অ্যাডিকুয়েটলি ট্রান্সফার। এটা AASHTO পেজ 577 বলা আছে, ডিজাইনটা দেখানো আছে। I don't want to go more into that. সো আমাদের ফ্লেক্সুরাল ডিজাইনের সিকোয়েন্স কি, ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন একটা ডিজাইন করবো, গার্ডারের বেন্ডিং ডিজাইন, তখন কোন কোন অ্যাসপেক্ট আমাকে চিন্তা করতে হবে। প্রথমে আমাকে লোড এস্টিমেট করতে হবে, অ্যাজ এ ডিসকাস টুডে। স্প্যান অ্যারেঞ্জমেন্ট ঠিক করতে হবে, সেটা হয়তো প্রিভিয়াসলি ডান অ্যাজ এ প্রিলিমিনারি ডিজাইন। তারপরে আমাকে ক্রস সেকশন চুজ করতে হবে, যেটা আমি আমার প্রিলিমিনারি ডিজাইন সেশনে কভার করেছিলাম গত সপ্তাহে। এবং মেটেরিয়াল প্রপার্টিস কি, মানে আমার এফ প্রাইম সি কি হবে, কোন ধরনের মেটেরিয়াল হবে, কত কংক্রিটের স্ট্রেংথ হবে, কত ডেন্সিটি হবে, স্টিল কোনটা হবে, আমরা কি ধরনের স্টিল ইউজ করব, অল দ্যাট হ্যাজ টু বি ফিক্সড। তারপরে আমাকে প্রিস্ট্রেসিং স্টিল অ্যারেঞ্জ করতে হবে। সো প্রিলিমিনারিলি আমি হয়তো 40টা স্ট্র্যান্ড ইউজ করলাম, সেগুলোকে অ্যারেঞ্জ করে সেখান থেকে আমাকে এক্সেন্ট্রিসিটি বের করে সেখান থেকে আমাকে স্ট্রেস বের করতে হবে। প্রথম কাজ হলো এটা, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু ভায়োলেট দ্য স্ট্রেসেস। এবং মেনি টাইমস এই অ্যালাউয়েবল স্ট্রেস উইল কন্ট্রোল দ্য ডিজাইন। সো আমি যদি খুব বেশি প্রিস্ট্রেসিং লাগে তাহলে আই মে হ্যাভ টু বি ফোর্স টু গো টু লার্জার সেকশন, অথবা আমাকে হয়তো ইনক্রিজ নাম্বার অফ গার্ডার লাইন ইউজ করতে হবে। এগুলো অল ট্রেড অফ, আমার চিন্তা করতে হবে যে কোনটা ইউজ করলে আমার জন্য আমার ব্রিজটা অপটিমাইজড হবে। আরেকটা হচ্ছে যে যদি আমি অল স্ট্রেট টেন্ডন ইউজ করি অথবা স্ট্র্যান্ড ইউজ করি, এটা কনভিনিয়েন্ট, ডিজাইনের জন্য কনভিনিয়েন্ট, এটা কনস্ট্রাকশনের জন্য কনভিনিয়েন্ট, কিন্তু দ্য প্রাইস হ্যাভ টু পে হচ্ছে যে গার্ডারের এন্ডে হয়তো স্ট্রেস বেড়ে যেতে পারে, যেহেতু গার্ডারের এন্ডে একটা নেগেটিভ একটা থাকবে, একটা এক্সেন্ট্রিসিটি থাকবে। সেটা কন্টিনিউয়াসের জন্য প্রবলেম নয়, কিন্তু যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে ইট মে কজ লট অফ টেনসাইল স্ট্রেস। সেই ক্ষেত্রে আমরা ড্রেপ টেন্ডন ইউজ করতে পারি। আমি দেখেছিলাম আমার মডেলে আপনাদেরকে যে ওখানে একটা ড্রেপিং করা যায়, পার্শিয়ালি ড্রেপিং করা যেতে পারে, যেখানে আমি টেন্ডনটা ড্রেপ করে উপরে নিয়ে গেলাম, অ্যাট দ্য এন্ড সেখানে অ্যাঙ্কার করলে সেখানে এক্সেন্ট্রিসিটি কমে গেল। এক্সেন্ট্রিসিটি কমে গেলে স্ট্রেস কমবে আশা করা যায়। এটার একটা অল্টারনেটিভ হল ডিবন্ডিং করা। ডিবন্ডিং মানে হচ্ছে যে আমি এটাকে ড্রেপিং করলাম না, ড্রেপিং কুড বি লিটল বিট লেবার ইন্টেন্সিভ, কিন্তু আমি এন্ড এটাকে ডিবন্ডিং করলাম। ডিবন্ডিং মানে হচ্ছে আমি একটা প্লাস্টিক শিদিং ইউজ করলাম বিফোর কাস্টিং কংক্রিট। তখন কংক্রিট যদি কাস্ট করি, পার্ট অফ দ্য লেংথ উইল নট বি বন্ডিং উইথ দ্য স্টিল, তার মানে হচ্ছে ডিবন্ডেড থাকবে। একই কনসেপ্ট, তা ডিবন্ডেড হলে ওখানে ওখানে প্রিস্ট্রেস ট্রান্সফার হবে না। কাজে এটা স্ট্রেট টেন্ডন ইউজ করে আই ক্যান মেক ইট ডিবন্ডিং করলে সেখানে স্ট্রেস কমে যাবে এবং টেনসাইল স্ট্রেস কমে যাবে। এরপরে আমি আলটিমেট ক্যাপাসিটি চেক করব, যেটা আমি আজকে দেখাবো, এবং তারপরে রিইনফোর্সিং লিমিট চেক করব। এটা হচ্ছে সিকোয়েন্স, টিপিক্যাল সেকশন। ইট ক্যান ভ্যারি লিটল বিট, এটা হচ্ছে টিপিক্যাল ফ্লেক্সুরাল ডিজাইন, গার্ডার ডিজাইনের সিকোয়েন্স। So points to consider, summarizing before I go to the examples. So আমি বলেছি আজকে চিন্তা করতে হবে সার্ভিস লিমিট স্টেট ভার্সেস স্ট্রেংথ লিমিট স্টেট। এগুলো ইন্টেন্ট গুলো কি, এটা ফিলোসফি কি, ব্যাকগ্রাউন্ড কি, এবং কেন দুটাই জরুরি। কনস্ট্রাকশন সিকোয়েন্স, লোডিং সিকোয়েন্স, ভেরি ইম্পর্টেন্ট। আজকে যে বললাম, ফ্রম দ্য ভেরি বিগিনিং লাইফ অফ দ্য স্ট্রাকচার, এটা প্রিকাস্ট হোক, কাস্ট ইন প্লেস হোক, পোস্ট টেনশনিং হোক, প্রিটেনশনিং হোক, প্রথম থেকে শুরু করে রিলিজ থেকে শুরু করে অল দ্য ওয়ে টু দ্য এন্ড সার্ভিস কন্ডিশন। খালি তাই না, আমাকে চিন্তা করতে হবে লাইফ অফ দ্য স্ট্রাকচার। যদি লাইফটা 50 বছরের হয় সার্ভিস লাইফ, তাহলে কোন সিকোয়েন্স হবে, কি ধরনের লোড আসতে পারে,
এবং তাই না, আজকে আমরা চেষ্টা করছি 100 year লাইফ করার জন্য, ডিউরেবিলিটি বাড়ানোর জন্য। ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা ব্রিজকে রিপ্লেস করা ভেরি ডিফিকাল্ট এন্ড ভেরি ভেরি কস্টলি। সো আমরা যদি 100 year লাইফ বানাতে পারি, why not, right? That's গুড ফর আস। সো সেটার জন্য চিন্তা করতে হবে, স্ট্রেস করতে হবে, স্ট্রেস অ্যানালিসিস করতে হবে, ইনক্লুডিং লস কনসিডার করতে হবে, প্রি স্ট্রেস লস। আমি ইনিশিয়ালি যখন স্ট্রেস অ্যানালিসিস করব, তখন আমি এক ধরনের লস নেব, ইনিশিয়াল প্রি স্ট্রেস লস। যখন নাকি সার্ভিস কন্ডিশনে যাব, তখন অন্য ধরনের লস চিন্তা করতে হবে, লং টার্ম লসেস। এবং আমরা জানি কিভাবে প্রি স্ট্রেস লস বের করতে হয়। এবং আগে যে বললাম, গার্ডার ডিজাইন হচ্ছে টিপিক্যালি কন্ট্রোল বাই সার্ভিস স্ট্রেস। সো সার্ভিস স্ট্রেস চেক করে তারপরে আমরা এলআরএফডি বেন্ডিং ডিজাইন করব। সো আজকে আমার আশা করি বিফোর দ্যাট দ্য লেকচার ওয়াজ ইউজফুল। সো আমরা দুটো এক্সাম্পল করব আজকে, একটা হচ্ছে শর্ট এবং আরেকটা হচ্ছে লং। সো হোপফুলি আই ক্যান কভার বোথ টুডে। সো এই প্রথমটা হচ্ছে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন। আমরা চিন্তা করছি এখন যে এসএইতে আমরা কি ধরনের এক্সাম দেব পাইলট প্রোগ্রামে, এবং এক্সামিনেশনের ফরম্যাট আমরা ঠিক করছি। যদি আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন ইউজ করি, তাহলে এটা একটা গুড এক্সাম্পল। সো এখানে ডিজাইন যেটা দেওয়া আছে, এটা ডাজন্ট ম্যাটার ইফ ইজ স্টিল গার্ডার, কংক্রিট গার্ডার, সেম ফিলোসফি অ্যাপ্লাইজ। আমাদের যদি টোটাল সার্ভিস ডেড লোড মোমেন্ট হয় ডিসি, হয়তো মনে আছে যে ডিসি হচ্ছে আমাদের কম্পোনেন্ট ডেড লোড। এটা সার্ভিস ডেড লোড মানে হচ্ছে এটা ফ্যাক্টরড নয়, আনফ্যাক্টরড। যদি মোমেন্টটা হয় 1200 কিউব ফিট, যদি লাইভ লোড, সার্ভিস লোড মোমেন্ট, যদি লাইভ লোড মোমেন্ট প্লাস ইম্প্যাক্ট, হয়তো মনে আছে যে ইম্প্যাক্ট হচ্ছে 33% মোর, সেটা হচ্ছে 850 কিউব ফিট, assuming these values are given or calculated. যদি ওয়ারিং সারফেসের সার্ভিস ডেড লোড হয়ে থাকে 100 কিউব ফিট, ডিডব্লিউ হচ্ছে ওয়ারিং সারফেসের ডেজিগনেশন ইন AASHTO। যদি সার্ভিস লোড ওয়ারিং সারফেস হোয়াট এভার ইট ইজ যদি 100 কিউব ফিট হয়, তাহলে assuming this value is given to us, তাহলে আমাদের চারটা অ্যান্সার দেখানো আছে। যে দ্য ডিজাইন মোমেন্ট কিউব ফিট স্ট্রেংথ 1 কম্বিনেশনের জন্য, এলআরএফডি কম্বিনেশন স্ট্রেংথ লিমিট সেটের জন্য লোড ফ্যাক্টর অ্যাপ্লাই করে কত হতে পারে সেই ভ্যালুটা। সো চারটা ভ্যালু দেওয়া আছে, ওয়ান অফ দেম ইজ কারেক্ট, ইজ মাল্টিপল চয়েস কোশ্চেন। সো সলিউশন হচ্ছে ভেরি সিম্পল, আমরা এগুলো নিচ্ছি, ভ্যালুগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো নেওয়া হচ্ছে। সো আমরা জানি যে আমরা যে বলেছিলাম আগে একটা গামা পি এর একটা 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 রেঞ্জ আছে। সেইখানে আমি এখানে এটা হচ্ছে গামা পি হচ্ছে মেইন গার্ডারের ওয়েটের জন্য আমি বড় ফ্যাক্টরটা ইউজ করেছি, দ্য হাইয়েস্ট ভ্যালু দেয়ার। এটা হচ্ছে ওয়ারিং সারফেসের জন্য 1.5 ইউজ করেছি হাইয়েস্ট ভ্যালু, এবং এটা হচ্ছে লাইভ লোড প্লাস ইম্প্যাক্ট, এটার জন্য 1.75। ইটস এ কনস্ট্যান্ট, নট এ ভ্যারিয়েবল। ফ্রম দিস টেবল আমি যে আগে দেখালাম, এটা হচ্ছে AASHTO টেবল 3411 লোড কম্বিনেশনস। সো আমি এটাকে অ্যাপ্লাই করলাম, লোড ফ্যাক্টরগুলো অ্যাপ্লাই করে আমি পেলাম 3138 কিউব ফিট। মেট্রিকে কনভার্সন করলে এটা হচ্ছে 4255 কিলো নিউটন মিটার। ভেরি সিম্পল। কাজে আপনারা দেখছেন যে স্টেপগুলো কমপ্লিকেটেড না, অলদো AASHTO specification looks complicated, lot of details. At the end of the day, দেখা যাচ্ছে যে আমাদের ফ্যাক্টরগুলো সিম্পলিফাই, যদি আমরা এগুলো কারেক্টলি আমাদেরকে এই মোমেন্টগুলো বের করতে হবে। আমি দেখাবো নেক্সট এক্সাম্পলে হাউ টু ফাইন্ড দোজ মোমেন্টস। সো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে নাম্বার বি, রাইট? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার 3138, নট এ, সি অর ডি। সো ভেরি শর্ট এক্সাম্পল। I think this will give you an idea যে আমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে পরীক্ষায়, যেটা আমাদের টিম এখন কাজ করছে ওটার উপরে, এক্সাম ফরম্যাটের উপরে, তাহলে কিভাবে এই অ্যান্সারটা দিতে হবে। ওকে, 313 highlighted, 3138।
Okay, example 2 একটু বেশি detailed. So it's more practical. So it may take me quite a bit of time, hopefully maybe 15-20 minutes. It will give us enough time for question and answer. So আমরা বুঝতে চেষ্টা করি এখানে এই ফিগারে কি দেখানো হচ্ছে। Typical cross section of a bridge. আমি বুঝতে চেষ্টা করি যে এইগুলো ভ্যালুগুলোর মানে কি। All is relevant for bridge design. ওকে, আমরা দেখতে পাচ্ছি আই গার্ডার 4টা আছে, নাম্বার 4 নাম্বার অফ গার্ডার্স। এখানে এটা ইম্পর্টেন্ট প্যারামিটার, এখানে সেন্টার থেকে এখানে সেন্টার। সো আমরা বুঝছি এটা একটা ক্রস সেকশন। We need to understand this is a cross section. This is not the elevation view or the plan view. আমি ব্রিজটাকে যদি স্লাইস করি ট্রান্সভার্সলি, আমি এই ভিউটা দেখতে পারবো হোপফুলি। এটার স্পেসিং হচ্ছে 7 feet 6 inch, গার্ডার স্পেসিং 7 feet 6 inch ইকুয়াল। এজ টু এজ, আউটসাইড ব্যারিয়ার টু আউটসাইড ব্যারিয়ার উইথ হচ্ছে 30 feet, এখান থেকে অল দ্য ওয়ে টু হিয়ার। ব্যারিয়ারের উইথ হচ্ছে 1 feet, simplified, although this can be other kinds of barriers, rail, steel barrier or New Jersey barrier and so forth, which are standardized. এখানে 1 feet high wide এবং 2 feet 6 inch deep. ডেক হচ্ছে 8 ইঞ্চি thick এবং on top of that 2 ইঞ্চি একটা wearing surface আছে, bituminous asphalt wearing surface on top of that. So let's try to understand girder, deck এবং তারপরে হচ্ছে bituminous wearing surface. ওকে, এন্ড এখান থেকে এক্সটেরিয়র গার্ডার থেকে, আমি যে বললাম এটা হচ্ছে এক্সটেরিয়র গার্ডার, এগুলো হচ্ছে দুটো ইন্টেরিয়র দুটো এক্সটেরিয়র গার্ডার আছে এখানে। এখান থেকে সেন্টার থেকে এক্সটেরিয়র এই ওভারহ্যাংটা হচ্ছে 3 feet 9 inch লং। সিঙ্গল স্প্যান ব্রিজ, মেক ইট সিম্পল। সো বিকজ আমি পারপাসফুলি একটা সিম্পল এক্সাম্পল নিলাম যেটা আমি এখানে কভার করতে পারবো উইথ দ্য লিমিটেড টাইম উই হ্যাভ। সো ইটস এ প্রিকাস্ট স্ট্রাকচার, pre-stressed concrete girders, cast in place concrete deck, and a bituminous wearing surface. Barriers also cast in place. Okay, so far so good. So এগুলো হচ্ছে আমাদের ডাটা দেখাতে আছে এবং আমাদের এটা বের করতে হতে পারে, অথবা এই এক্সাম্পলের জন্য আমি এগুলো অ্যাসুম করেছি। সো আমরা অ্যাস্টো ইউজ করব 2017 ভার্সন, LRFD ভার্সন। কংক্রিটের ইউনিট ওয়েট 150 পাউন্ড পার কিউবিক ফিট। এটা আমি এখানে অ্যাপ্লাই করেছি প্রিকাস্টের জন্য, কাস্ট ইন প্লেসের জন্য, দুটোর জন্যই। এটা ডিফারেন্ট হতে পারে ডিপেন্ডিং অন দ্য ওয়েট অফ দ্য কংক্রিট, অন দ্য স্ট্রেংথ। এটা আমরা ইউজ করি আপার লিমিটটা, আমাদের এখানে 150 হচ্ছে আপার লিমিট। টেক্সাসে টিপিক্যালি এটা আমরা ইউজ করি অ্যাবাউট 135 থেকে 140 পাউন্ড পার কিউবিক ফুট। এটা আমরা ইজিলি আমরা যখন কংক্রিট কাস্টিং হবে তখন সিলিন্ডার নিয়ে সেখান থেকে আমরা বের করতে পারি। ওয়ারিং সারফেস ইউনিট ওয়েট, এটা হচ্ছে 150 pound per cubic foot. I don't know, there's some kind of mistake here I need to correct. Let me correct it right here. I think I was doing this and okay, this should be correct. Sorry about that. Okay, no skew, bridge skew, no skew, 0 degree skew, এবং ব্রিজের স্প্যান লেংথ হচ্ছে 120 feet. গার্ডারের প্রপার্টি দেওয়া আছে a prime C 7 KSI. It's not initial, it's the final compressive strength 7 KSI. গার্ডারের ওয়েট হচ্ছে 0.6 কিপ পার ফিট, কিলো পাউন্ড পার ফিট। মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া আছে, এরিয়া অফ দ্য গার্ডার এবং গার্ডার এক্সেন্ট্রিসিটি দেওয়া আছে ইজি 28 ইঞ্চ। সো আমি গত লেকচারে যা বলেছিলাম প্রিলিমিনারি ব্রিজ ডিজাইনে, যেটা হচ্ছে যে আমরা যদি ইচ্ছা করলে আমরা স্ট্যান্ডার্ডাইজড শেপ ইউজ করতে পারি। সো আমরা আই গার্ডার ইউজ করতে পারি, অ্যাস্ট্রো শেপ, পিসিআই শেপ, আমরা সেগমেন্টাল কনস্ট্রাকশন ইউজ করতে পারি, বক্স গার্ডার ইউজ করতে পারি, ইউ গার্ডার ইউজ করতে পারি। সেগুলোর জন্য আমরা ম্যানুফ্যাকচারের থেকে অথবা অ্যাস্ট্রো থেকে, টেবল থেকে এই ভ্যালুগুলো পাবো। সেইগুলো ভ্যালুগুলো আমি অ্যাসিউম করেছি ফর দ্য টাইম বিং। কাস্টিং প্লেসের জন্য টিপিক্যালি স্ট্রেংথ কম, কারণ আমরা জানি প্রিকাস্টের স্ট্রেংথ বেশি হবে, কারণ বেটার কোয়ালিটি, বিকজ উই ক্যান কন্ট্রোল দ্য কনস্ট্রাকশন।
যে আমি এখানে অ্যাসুম করেছি যে কাস্টিং প্লেস ডেকের জন্য এ প্রাইম সি হচ্ছে 4 KSI, এবং আমি অলসো অ্যাসুম করেছি যে আমাদের 36টা হাফ ইঞ্চ ডায়ামিটার লো রিল্যাক্সেশন স্ট্যান্ড আছে। So that's how we start. You have to assume a stand pattern or tendon pattern. এটা আমি assume করেছি এটা all straight for the time being. Half inch is quite common diameter pre-stressing strand এর জন্য. These are all 7 wear strands. এবং এখন আমরা আস্তে আস্তে 0.6 ইঞ্চের দিকে যাচ্ছি, 0.6 ইঞ্চ ডায়ামিটার। কারণ হচ্ছে যে 0.6 ইউজ করলে I can probably guess যে আমাদের এখানে 36 স্ট্র্যান্ড যদি ইউজ করি, আমরা যদি এখানে 0.6 ইঞ্চ ইউজ করি, তাহলে আমাদের কমে যাবে, নাম্বার কমে যাবে। এক্সেন্ট্রিসিটি আগে দিয়েছিলাম। সো অ্যাসাম্পশনস আর, আমরা এখানে যেটা টিপিক্যালি আমরা যে অ্যাসুম করি যে আমাদের যে ব্রিজ ব্যারিয়ার যেটা, সো এটা একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন। যদি এখানে যাই, এই যে ব্রিজ ব্যারিয়ার, এটাকে আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করি টু অল গার্ডার্স। সো আমি যা করবো এখানে ব্যারিয়ারটা ওয়েটটাকে বের করে সেটাকে আমরা ডিস্ট্রিবিউট করব টু অল দ্য গার্ডার্স। দিস ইজ টিপিক্যালি ডান। আমার এই যে অ্যাসফল্ট ওয়ারিং সারফেস আছে সেটাকেও ইকুয়ালি ট্রান্সফার করব। যদি কার্ভ থাকতো অথবা পাইপলাইন থাকতো, সেগুলোকে আমি অন্য কিছু থাকলে, অ্যাটাচমেন্ট থাকলে, ল্যাম্পপোস্ট, সাইন্স, সবগুলোকে আমরা অ্যাপ্রক্সিমেটলি গার্ডারের সঙ্গে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা হয়। দ্যাটস কমন প্র্যাকটিস। এখানে আমি ফর সিম্পলিসিটি, আমি আগে বলেছিলাম 2 ধরনের ট্রাক আছে, ট্যান্ডেম অ্যান্ড HL93। আমি ওটাকে ট্যান্ডেমটাকে ইগনোর করে আমি জাস্ট দেখাবো এখানে কিভাবে ট্রাক লোডটা ইউজ করতে হবে, এবং সেম ফিলসফি অ্যাপ্লাই করে আমি আবার এটাকে ডিজাইন করতে পারি। Superstructure is a conventionally redundant system. Bridge is considered operationally essential and bridge is conventional design. So আমি just assume করছি এটা একটা typical design according to AASHTO. So এটা kind of involved slide, I'm sorry about that. কিন্তু এখানে আমি জাস্ট দেখিয়েছি যে সিম্পলিফাইড ওয়েতে কেমন করে আমি এই গার্ডারটাকে, বেন্ডিং মোমেন্টটাকে চেক করব, মেক শিওর ইট সেফ। সো সলিউশন, গার্ডারের সেলফ ওয়েট অলরেডি দেওয়া আছে, 0.6 কিপ পার ফিট। ইফ নট, আই ক্যান অলওয়েজ টেক দ্য গার্ডার সেকশন, সেখান থেকে আমি ওটার থেকে ইচ্ছা করলে আমি ইউনিট ওয়েট নিয়ে এটা ইজিলি বের করতে পারি। ডেক অলসো সিম্পল, ওকে, নাথিং টু কমপ্লিকেটেড। আমি যদি এইখানে ডিজাইনে যাই, এইখানে ডেকটা হচ্ছে 8 ইঞ্চ থিক। আমি ইন্টেরিয়র গার্ডে যদি একটা নেই, তাহলে অল আই উইল ডু ইজ টেক দ্য ট্রিবিউটারি এরিয়া, এখান থেকে হাফওয়ে টু দেয়ার, রাইট? আমরা জানি ট্রিবিউটারি মানে কি, এখান থেকে 50% এখানে, 50% এখানে, কাজে উইল এন্ড আপ উইথ 7 feet 6 inch। অফকোর্স এক্সটেরিয়র জন্য এটা ডিফারেন্ট হবে, ডিফারেন্ট লেংথ ফর দ্য এক্সটেরিয়র ট্রিবিউটারি এরিয়া। সো এটা আমি দেখিয়েছি এখানে দুই দিকে ওভারহ্যাং, সো এন্ডস আপ 7.67 feet 6 inch। গার্ডার ডেকের থিকনেস 8 ইঞ্চি, এবং এত ইউজ করে এটা হচ্ছে ডেকের 0.75 কিপ পার ফিট। আগে যে বললাম দুটো ব্যারিয়ার ডিভাইড করলাম 4টা গার্ডার দিয়ে টু ডিস্ট্রিবিউট দ্যাট। তারপরে এটা হচ্ছে ব্যারিয়ারের ক্রস সেকশন, 2 feet 6 inch লং বাই 1 feet ওয়াইড, এবং অ্যাগেন আমি সেলফ ওয়েট ইউজ করে ব্যারিয়ারের approximate load per feet of the girder. So this is per feet of the girder represented by this barrier. So এটাকে আমরা equivalently গার্ডারের উপরে ট্রান্সফার করলাম। তারপরে আমি যা করলাম, আমি ওইটা টোটাল কম্পোনেন্ট ওয়েট বের করলাম। ওকে, টোটাল কম্পোনেন্ট মানে হচ্ছে গার্ডার, ডেক অ্যান্ড ব্যারিয়ার, সিম্পল। অ্যাড করে আমি টোটাল পেলাম, গার্ডারের উপরে অ্যাপ্লিকেশন হচ্ছে 1.54 কিপ পার ফিট। ওকে, ফুললি নোয়িং দ্যাট অনেক প্র্যাকটিক্যাল স্ট্রাকচার সিম্পলি সাপোর্টেড নয়, কন্টিনিউয়াস গার্ডার হয়, কিন্তু আমি এই টাইম ফ্রেমের জন্য, আমার যে লিমিটেড টাইম, আমি সিম্পলি সাপোর্টেড গার্ডার অ্যাসিউম করলাম। অ্যাসিউম করে আমরা জানি সবাই যে একটা সিম্পলি সাপোর্টেড গার্ডারের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে WL²/8। এটা খুবই ওয়েল নন।
সেটা ইউজ করে স্প্যান লেংথ 120 ফিট আমি পেলাম 2772 কিপ ফিট অফ কম্পোনেন্ট মোমেন্ট। আমি এখানে কিন্তু ওয়ারিং সার্ফেসটা আলাদা বের করেছি, কারণ হচ্ছে আপনার প্রথম মনে আছে যে লোড ফ্যাক্টর গুলো ডিফারেন্ট ওয়ারিং সার্ফেসের জন্য দেন দ্য মেইন কম্পোনেন্ট, সো দ্যাটস ওয়াই আই ক্যানট লাম্প ইট হিয়ার, আই মাস্ট মেক ইট সেপারেট। সো এখানে আমি নেক্সট ওয়ারিং সার্ফেস বের করলাম, এটা হচ্ছে অ্যাসফল্ট। সো এটা হলো আবার ফিরে যাই ডায়াগ্রামে। সো অ্যাসফল্ট ওয়ারিং সার্ফেস, সো এটা 30 ফিট ওয়াইড, ইগনোরিং দিস 1 ফিট। সো এর থেকে 1 ফিট বাদ দিয়ে সেটার 8 ইঞ্চি সরি 2 ইঞ্চি থিকনেসটাকে ফিটে কনভার্ট করে দেন আই ইউজ দ্য ইউনিট ওয়েট এন্ড ফাউন্ড দ্যাট। এটা এখানে দেখানো আছে 0.163 কিপ পার ফিট, এবং আমি এই ভ্যালুটা পেয়েছি ওখান থেকে, ওই টেবিল যেটা আগে বলিয়েছিলাম, ওই ইউনিট ওয়েটের টেবিল, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। এবং সিমিলারলি আমি এখন ওয়ারিং সারফেসের মোমেন্ট ইজ বের করলাম, WL²/8। নেক্সট আমি লাইভ লোডে চলে আসি। সো আগে যে বললাম যে ট্যান্ডেমটা আমি ইগনোর করলাম, সো দিস ইজ অনলি দ্য ট্র্যাক, অ্যাস্ট্রো ট্র্যাক। হয়তো মনে আছে ফ্রন্ট এক্সেল 8 কিপস, মিডল এক্সেল 32 কিপস এবং রিয়ার এক্সেল 32 কিপস। আমার উইথ হচ্ছে 30 ফিট, এটা হচ্ছে কনস্ট্যান্ট 14 ফিট, এটা চেঞ্জ করা যাবে না। এটা ভ্যারিয়েবল, ব্যাক এক্সেলের যে ডিস্টেন্স এনিওয়্যার ফ্রম 14 ফিট থেকে 30 ফিট। সো এখানে যেহেতু এটা শর্ট ব্রিজ, শর্ট উইথ, I just use 14 feet, sorry, 14 feet, because let's think it's very interesting. আমি যে 30 feet ইউজ করি তাহলে কি হবে? 30 feet ইউজ করলে এই ব্যাক অ্যাক্সেলটা ব্রিজের বাইরে চলে যাবে, রাইট? বাইরে চলে যাবে, কাজে সেটা কন্ট্রোল করবে না, কারণ অনলি এই দুটো অ্যাক্সেল থাকবে। কাজে আমি জানি যে এখন 40 ফিট শুড কন্ট্রোল, যেখানে আমি অল থ্রি অ্যাক্সেলস ব্রিজের উপরে রাখতে পারবো, সেখান থেকে ম্যাক্সিমাম মুভমেন্ট বের করতে পারবো। কিন্তু লং ব্রিজের জন্য আর শেয়ারের জন্য যদি শেয়ার হয় তাহলে দ্যাট মে কন্ট্রোল। সো আমি এখানে মোমেন্ট বের করলাম, এটা নিচে মোমেন্ট বের করলাম, ভেরি সিম্পল। সবাই জানি আমরা কিভাবে করতে হবে। রিয়াকশন বের করলাম আর এখানে মোমেন্ট নিয়ে, মোমেন্ট আর্ম দেখানো আছে, এভরিথিং দেখানো আছে, সেখান থেকে আমি মোমেন্ট নিলাম এবং আমি এখানে গার্ডারের উপরে লাইভ লোড মোমেন্ট বের করলাম, which is 1880 কিপ ফিট। So far so good. So 1880 কিপ ফিট, এটার মানে হচ্ছে এটা পার লেন। সো আমাদের যে আগে লেন ডিফাইন করেছিলাম, অ্যাস্ট্রো বলছে 12 ফিট, সেটা আমি এখানে অ্যাপ্লাই করব, সেটা 1880 কি ফিট। সো এটা হচ্ছে আমার লাইভ লোড মোমেন্ট 1880 ফ্রম দ্য ট্রাক। আমি যদি ট্যান্ডেম করতাম তাহলে আমি এখানে দুটো দিতাম, 25-25 মোস্ট লাইকলি অ্যান্ড মিড স্প্যান, সেখান থেকে আমি মোমেন্ট বের করতাম। মোস্ট লাইকলি ইট উইল নট কন্ট্রোল, এই ব্রিজের জন্য ট্রাকটা কন্ট্রোল করবে। আমরা এখনো শেষ করিনি, এখানে আমাদের লেন লোড অ্যাড করতে হবে, সেখানে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। সো আগে যে বলেছিলাম অ্যাস্ট্রো লেন লোড হচ্ছে 640 pound per feet over 10 feet wide, which is 3 meter wide. So এটা very simple, 0.64 kip per feet. আবারও লেনটাও সিম্পলি সাপোর্টেড, লেন লোডও সিম্পলি সাপোর্টেড গার্ডের উপরে অ্যাপ্লাই করা হচ্ছে। So WL²/8. So the lane load moment comes out to be 1152 kip feet. ওকে, সো লেন লোড, আমরা ট্রাক লোড মোমেন্ট বের করলাম, আমরা লেন লোড মোমেন্ট বের করলাম, ম্যাক্সিমাম মোমেন্ট গার্ডারের উপরে। এখন কিন্তু আমি ডেক দেখাচ্ছি না, কারণ ডেকের ডিজাইন হচ্ছে কোয়াইট ডিফারেন্ট। সো আমি ওয়েডনেসডে ক্লাসে ব্রিজ ডেক ডিজাইন কভার করব। এখন আমি ডান না এখনো, কারণ আমাকে এখন আগে যে বললাম ডাইনামিক লোড অ্যালাউন্স অ্যাপ্লাই করতে হবে, ইম্প্যাক্ট ফ্যাক্টর। সো আই গার্ডার সেগমেন্টাল নয়, ফ্যাটিগও নয়, কাজে এটা 33%। সেটা নিয়ে এটা হচ্ছে আমার ইম্প্যাক্ট ফ্যাক্টর, ভেরি সিম্পল, 1 + 33/100। সো আমাকে
ট্রাক লোডটাকে 1.33 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নট দ্য লেন লোড। কেন? কারণ হচ্ছে যে ইম্প্যাক্ট ইজ ক্রিয়েটেড বাই দ্য ট্রাক ভাইব্রেশনের জন্য। লেন লোডে ছোট ছোট ট্রাফিক, সেটার জন্য ভাইব্রেশন অত হবে না, কাজে ওটার ইম্প্যাক্ট হচ্ছে মিনিমাল। সো এখানে আমি এলআরএফডি ইকুয়েশনটি ইউজ করলাম। এটা লাইভ লোড মোমেন্ট কিন্তু উইথ দ্য ইম্প্যাক্ট। সো ট্রাক মোমেন্টটাকে আমি 33% দিয়ে ম্যাগনিফাই করলাম, কিন্তু আমি লেন লোডে ইম্প্যাক্ট ফ্যাক্টর ইউজ করলাম না, অ্যাজ স্পেসিফাইড বাই AASHTO। সো এই মোমেন্টটা আসবে 3652 কিউব ফিট পার লেন, অথবা মেট্রিক সিস্টেমে 4951 কিলো নিউটন মিটার পার লেন। ওকে, কন্টিনিউইং নাও। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখন চেষ্টা করব দেখাতে যে আমার যে স্ট্রেংথ, যেটা মোমেন্ট স্ট্রেংথ, সেটাকে মিনিমালি এত কিনা। আই হ্যাভ টু মিট দিস, তাই না? এটা আমার ডিমান্ড। এটাও না, এটাকে অ্যাড করতে হবে আমাকে ডেড লোডের সঙ্গে। সো আই নিড টু চেক নাও দ্য স্ট্রেংথ ওয়ান। সো এইটা আমি বের করেছি eccentricity based on the given data which may be given to you. The eccentricity is 1.072. সো এগুলো দেওয়া আছে। a prime c of the girder 7 ksi, টেকের জন্য a prime c 4 ksi, এবং গার্ডারের ইউনিট ওয়েট এবং কাস্ট ইন প্লেস ডেকের ইউনিট ওয়েট সেম। আমি এখন নেক্সট বের করলাম হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দ্য গার্ডার এবং মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দ্য ডেক। এই যে ইকুয়েশন দেখালাম আগে, এটা হচ্ছে গার্ডারের স্ট্রেংথ, কংক্রিট স্ট্রেংথ, ইউনিট ওয়েট, কে ফ্যাক্টর অ্যাসুমিং 1, এবং এটা। সো এই ভ্যালুগুলো এখানে আসলো, কেএসআই। ইটস লং ক্যালকুলেশন বাট ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। আমি এখানে মডুলার রেশিও বের করলাম, বিম ভার্সেস ডেক, তার মানে ডিভাইড করলাম একটাকে আরেকটা দিয়ে। সো রেশিও আসলো 1.32। ওকে, এখন হোল পারপাস হচ্ছে যে আই এম ট্রাইং টু ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, সেই জন্য আমার এই ভ্যালুগুলো লাগবে আর কি। সো আগে যে বললাম কেজি ফ্যাক্টর, সেটা বের করলাম। কেজি হচ্ছে মডুলার রেশিও টাইমস মোমেন্টাম ইনার্শিয়া অফ দ্য গার্ডার, area of the girder, and eccentricity of the girder squared. Very simple. Once you find these values, it's very simple. So এটা আসছে 940,000 inch to the power 4. Just a factor. এই ভ্যালুটা এখন যাবে হচ্ছে এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইকুয়েশনে। হয়তো আপনাদের মনে আছে দুটো আছে ইকুয়েশন ডিস্ট্রিবিউশনের ফ্যাক্টরের গার্ডারের জন্য। একটা হচ্ছে 1 লেন লোডেড, আর একটা হচ্ছে 2 or more ডিজাইন লেন লোডেড। চিন্তার কিছু নাই, আমরা দুটোকে আলাদাভাবে ক্যালকুলেট করব এবং দেখব কোনটা কন্ট্রোলস। সো এই পর্যায়ে এসে দেখছি যে সবই আমাদের জানা আছে। এটা হচ্ছে গার্ডার স্পেসিং দেওয়া আছে আমাদের, স্প্যান দেওয়া আছে, কেজি ফ্যাক্টর আমরা বের করলাম, এবং অল থিকনেস হচ্ছে, সবই এখানে জানা আছে আমাদের। সো all it matters is to plug in the values here. এখানেও তাই, ইকুয়েশন ডিফারেন্ট, কারণ এটা হচ্ছে 1 লেন লোডেড, এটা হচ্ছে 2 লেন লোডেড। বিফোর আই গো দেয়ার, আমাকে দেখতে হবে যে আমি কি অ্যাপ্লাই করতে পারবো নাকি এই দুটো ইকুয়েশন। হোয়াট আর দ্য অ্যাপ্লিকেবিলিটি প্যারামিটার্স? সো স্প্যান, এটা হচ্ছে আমার স্পেসিং। আমাদের অ্যাকচুয়াল স্পেসিং গার্ডার হচ্ছে 7.5 ফিট, এটা আমাদের লিমিট দেওয়া আছে। আর বি ওকে হিয়ার? ইয়েস, কারণ আমাদের 7.5 হচ্ছে বিটুইন 16 and 3.5। নাম্বার অফ গার্ডার ইজ 4, সো দ্যাটস ফাইন। ডেক থিকনেস 8 ইঞ্চ, 12 থেকে 4.5, উই আর ওকে। কেজিওর একটা লিমিট আছে, উই আর ওকে দেয়ার। এবং স্প্যান লেংথও ঠিক আছে, 240 থেকে 220। সো যেহেতু আমি এই সব কন্ডিশন স্যাটিসফাই করছি, I can use these equations. Otherwise, I cannot use this AASHTO approach. I must use a numerical model to find it. So এখানে ক্যালকুলেট করলাম, একটা হচ্ছে 0.408 1 লেন, আরেকটা হচ্ছে 0.5862 লেন।
কোনটা কন্ট্রোল করে? ভেরি সিম্পল, দ্য লার্জার ওয়ান কন্ট্রোলস। সো আমরা এখন ইউজ করব 0.586। ওকে, তারপরে এখন আমরা ফিরে আসি আবার সেই স্ট্রেংথ ইকুয়েশনে। আমাদেরকে এখন লোড ফ্যাক্টর ইউজ করতে হবে। আমি ইউজ করলাম ম্যাক্সিমাম 1.25 ফর কম্পোনেন্ট লোড, ওয়ারিং সারফেসের জন্য ম্যাক্সিমাম 1.5 ফর ওয়ারিং সারফেস। সো স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন হিয়ার। 1.25, কে 1.5 ফর ডিডব্লিউ, এটা ডিফারেন্ট, গামা পি দুটার জন্য ডিফারেন্ট, এবং লাইভ লোড ইম্প্যাক্টের জন্য 1.75 স্ট্রেট আউট অফ দ্য AASHTO। সো আমার আলটিমেট মোমেন্ট, which is very important for strength design, with all the load factors applied, all the impact factor applied, will be 90 to 85 kip feet or 12588 kilonewton meter. এটা হচ্ছে আমার লোড প্যারামিটার MU। এখন আমি যাব হচ্ছে আমাকে আমার গার্ডারের স্ট্রেংথ বের করতে হবে। সো আমি অ্যাসুম করেছি 36 স্ট্র্যান্ডস, হাফ ইঞ্চ ডায়ামিটার। হাফ ইঞ্চ ডায়ামিটারের এরিয়া হচ্ছে 0.153 স্কোয়ার ইঞ্চ। টোটাল আমার হচ্ছে 5.508 স্কোয়ার ইঞ্চেস। ওকে, DP is given 75.7 inch. So আমি এখানে স্ট্রেট ফরওয়ার্ড নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ বের করলাম, APS, FY, FPS, and then finding this value here. Okay, according to the previous equation. I'm assuming যে mild steel নাই, just the pre-stress component is there. So C value হচ্ছে 5.54 inch. Based on that, the A value যেটা আপনার তো মনে আছে, এ হচ্ছে depth of the stress block, slightly less, beta 1 times C, 3.98 inch. And I check less than 8 inch. It's very important check. এটা মানে কি? আমার compression stress block 3.98 inch, less than 8 inch ডেকের মধ্যে আছে। তার মানে according to T-beam theory, এটা একটা rectangular behavior, এটা T-beam না। এবং many bridges are like that, segmental cell like that, box girder cell like that. এটা pretty wide, so most likely the T-beam action doesn't take over. So rectangular, simpler. So আমি এখানে FPS বের করলাম as previous, 265, slightly less than 270. This is the ultimate strength, FPU. তারপরে moment capacity বের করলাম, APS, FPS, DP minus A over 2. Very simple bread and butter equation for concrete design. Moment capacity আসলো 8986 cubic feet. I'm not done yet. আমাকে tension control check করতে হবে before I go any further, because otherwise this structure is not ductile. Again, simple equation similar to reinforced concrete. So আমি strain diagram থেকে actual steel strain বের করলাম, assuming that the concrete ultimate strain is 0.003. Simple, very simple, based on the C value and the overall depth. এটা হচ্ছে একটা similar triangle থেকে বের করা হচ্ছে 0.047, which is much more than 0.005. This is the limit, tension control limit according to AASHTO. এবং বেশিরভাগ reinforced concrete structure এরকমই হয়, the strain is much more. You can see it's 10 times more. That means a structure that really tension control is ductile, এবং the failure will be gradual, and AASHTO, just like ACI, allow করে না compression control sections for bending members. So because of that, our fee factor 1, not 0.9. Okay, 0.9 কখনো ইউজ করব না ব্রিজে, আমি ইউজ করব pre-stress concrete এর জন্য 1.0. So আমার ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি রিমেন আনচেঞ্জ, ফি ইজ 1, সো 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাই হবে। সো ইটস ইন্টারেস্টিং হিয়ার। সো হয়তো মনে আছে, হাউ মাচ ওয়াজ দ্য, লেট মি সি, হাউ মাচ ওয়াজ মাই actual moment, 12588 kilonewton meter or 9285 cubic feet. আমি এখানে পেলাম MU হচ্ছে or FEMN হচ্ছে 12183.
So our capacity moment থেকে কম. Okay. So I think I need to change this here also. Yes, it is less. That. Let's see. Trying to find on my keyboard. Anyway, right. Then. Yeah. So less than mu মানে হচ্ছে এটা ঠিক না, এটা আনসেফ, তাই না? আমার ক্যাপাসিটি শুড বি মোর দেন দ্য mu. সো আমি এখানে পরে চেঞ্জ করে দেখলাম যে I can use 40 strands, 36 জায়গায় 40 ইউজ করলে I should be able to get that capacity that I desire. So এটা কিন্তু শেষ না, এরপরে অনেক ডিজাইন আছে যেটা আমি আজকে কভার করতে পারছি না। আমাকে প্রিস্টেস লস চেক করতে হবে, সার্ভিস লিমিট স্ট্রেস চেক করতে হবে, মিনিমাম স্টিল চেক করতে হবে, আমাকে এন্ড অ্যান্ড ট্রান্সফার পয়েন্ট চেক করতে হবে প্রিস্ট্রেসিং স্ট্যান্ডের জন্য, শেয়ার ডিজাইন করতে হবে, যদি কম্পোজিট সেকশন হয় ইন্টারফেস শেয়ার চেক করতে হবে, অ্যাঙ্করেজ জোন ডিজাইন চেক করতে হবে। সো অল দ্যাট উইল টেক মাচ মোর টাইম। সবই এগুলো অ্যাস্ট্রোতে আছে, যেটা আমরা ইচ্ছা করলে চেক করতে পারি। think that was the end of the formal lecture. দেখি কি কোনো কোশ্চেন আছে নাকি? Let's go there and see. Bring it back here. I thought I can expand the screen. Let's see here. Okay, let's go one by one. Sound is low, sir. Okay, that was the first one. I think we took care of that. Let's see. Somehow this screen is not expanding. Let's see here. Okay. Let's go to beginning. Sound is low. Okay. Okay. So I just saw that the correction of the first question of Bridge 01 session was being shared. I had inquiry about question 04 of the same quiz. As far as I can understand, both the first and third option of the mentioned question are correct according to the AASHTO PCI, I-girders, properties chart. Can you please check? Okay. Maisha, can you make a note of this? I'll check this offline and get back to this person here. Right, sir. Okay, thank you. Okay, sound is low. I'm just going one by one. Okay, thank you, Salman. I think I already did that with Bodhi this morning. We maximized those settings. Increase the sound. Okay, hopefully it worked at the middle part of the lecture. Can I get an email address? Okay, I'm writing it here. So I don't know this. Can you see my email? Trying to send it. It's not going through. Is it visible? No, sir, I think you need to change the color of the text or the writing that you're trying to make. Is it visible now or not? No, sir. So this is Salman. Yes. Hopefully, sir, you are writing on a different screen than the screen you are sharing. If you may write on the presentation, then it will be visible on there. Okay. So I went to question and answer. Yes, That's sir. what I You need may to do, right? Go to the question answer. In the first half, there are many persons are complaining about the sound. So you Yeah. may go on after the 10th question, approximately. Then there are some questions related to our topic. Yeah, I'm looking at it now. I'm trying to put my email in this chat.
So not sure what's going on, but this chat looks different than previous. Let's see. Can you see this box on my screen? This black box? No, sir. So how do I get this to show to everybody? Let me see here. So I went to question and answer. And I don't know how to make this visible. Anyway, let's If you continue. wish to write anything, Yeah. you may add a new slide in your presentation. Then Oh, you can okay. write there Yeah, for the time yeah, being. okay. I think I can end my show here and right here. That's visible, right? Yes. Okay. My email. Okay. So please feel free to reach out to me if you need any other assistance or any clarification that we're not able to address today. Okay. See, moving along here. Okay, let's see. Sound, okay. Email address, I got that. Could you please give name some useful textbooks for design of cable-stayed bridges, extra dose bridge and suspension bridge design? Okay, Mr. Anisuzzaman, please, can you send me an email on this? Because I can't remember any textbook right now on top of my head. So আপনি যদি আমাকে একটা email করেন separately, thank you for your question. That's a good question. I should be able to send you some references. Thank you. Okay. How can we increase the lifetime of bridges from 75 to 100 to 120 years by using AASHTO? Good question. I like that because আমি যা বললাম আজকে এটা তো এটা বিগ এফোর্ট চলছে। অ্যাকচুয়ালি আমার লাস্ট প্রেজেন্টেশন যেটা সেটা হবে আগামী সপ্তাহে বুধবার। সেখানে আমি একটা পার্ট দেখাবো যে কেমন করে আমরা AASHTO ইউজ করে আমরা ডিজাইন 100-year ব্রিজ ডিজাইন করতে পারি। So please be patient, and if we can reach out to me during that session, we'll discuss this. A very good question. As I mentioned before, 100-120 years is doable. But আমাদেরকে চিন্তা করতে হবে কি ম্যাটেরিয়াল ইউজ করলে, কি সিস্টেম ইউজ করলে, কি প্রসেস ইউজ করলে সেটা অ্যাচিভেবল হতে পারে। So good question. I think I should be able to cover that in the last lecture. Sound is very low. Hopefully it's good and better now. I can't hear. Okay. Sound is still low. Okay. Okay. Sound issues. Hopefully it was resolved. Is there any provision, Mr. Sinha, is there any provision to consider vibration induced from train to design pier of a rail over bridge? Okay. I'm sure there is something. এখানে আমি এটা কভার করিনি। আমাদের একটা রেলওয়ে ব্রিজ সেশন আছে। So maybe there, I hope that will be covered. Salma, do you know when that session is on the railway bridge design? So it will be on the 6th of March. Okay, 6th of March. So please note that and make sure to attend. I think this is going back and forth here. So hopefully that will be covered there. Okay. I'm just browsing through here. Okay. Sound. Okay. Now sound is better. Good. Sound became better about halfway. Okay. Does the pre-stress girders contains reinforcement other than pre-stressing tendon? What will be the design of that reinforcement? So of course there are. So ওটা হচ্ছে mainly আমি তো প্রিস্ট্রেস কংক্রিটে প্রিস্ট্রেসিং টেন্ডন দিলাম, পোস্ট টেনশন বা প্রিটেনশন যাই হোক না কেন, কিন্তু যেটা আমি আজকে এমফাসাইজ করেছি যে স্ট্রেস কন্ট্রোল। সো আমাকে সার্ভিস চেক করে, সার্ভিস লিমিটস চেক করে স্ট্রেস কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ মেন কম্প্রেশন লিমিট এক্সিড করলে তো কংক্রিট উইল বি ক্র্যাশিং। কিন্তু যদি টেনশনটা এক্সিড করে তাহলে আমাদের ক্র্যাকিং হতে পারে।
ক্র্যাকিং কংক্রিটে খারাপ নয়, কিন্তু টু মাচ ক্র্যাকিং হলে ডিউরেবিলিটি প্রবলেম হতে পারে। সেখানে আমাদেরকে মাইল স্টিল ইউজ করতে হবে। গুড এক্সাম্পল হচ্ছে আমি যদি একটা সিম্পলি সাপোর্টেড গার্ডার নেই, আই গার্ডার, সেটার আমি যদি স্ট্রেট টেন্ডন ইউজ করি, তাহলে অফকোর্স গার্ডারের এন্ডে আনওয়ান্টেড নেগেটিভ মোমেন্ট থেকে যাবে, এবং সেখান থেকে হতে পারে টেনশন। কাজে সেখানে আমাকে মাইল স্টিল ইউজ করে সেটাকে উপরে ইউজ করে সেটাকে কাউন্টারঅ্যাক্ট করতে হবে। আদার এক্সাম্পল, মাইল স্টিল উইল বি শিয়ার ডিজাইন স্টিরাপ, অফকোর্স দ্যাটস নেভার প্রিস্ট্রেসড। সো সেই জন্য আমাকে হয়তো কেন অবশ্যই মাইল স্টিল ইউজ করতে হবে। Okay, I think this is jumping around. Hopefully that answered your question. Okay. Is there any minimum camber hogging requirement for PC girder? So আমি যে আজকে বললাম যে AASHTO কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম ডিফ্লেকশন স্পেসিফাই করে না, সেটা আমাদের পার্সোনাল ডিসিশন যে কোথায় আমরা সেটা ইউজ করব। কিন্তু এটা একটা বিগ প্রবলেম। ক্যাম্বার, আপনারা হয়তো জানেন যে ক্যাম্বার হচ্ছে হাইলি আনপ্রেডিক্টেবল। ক্যাম্বার অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এনভায়রনমেন্টাল কন্ডিশন, টেম্পারেচার, হিউমিডিটি। ক্যাম্বার প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। কাজে মিনিমাম কোনো ক্যাম্বার নাই। যেটা আমরা করি সাধারণত যে গার্ডার ডিজাইন করে, গার্ডার কনস্ট্রাকশন করে, যেখানে স্ল্যাব দেওয়া হবে উপরে, ডেক দিলে সেখানে হয়তো ক্যাম্বারের জন্য ডেকের থিকনেস ভ্যারি করতে পারে। সেখানে আমরা হঞ্চ প্রডিউস করি, হঞ্চ দিয়ে সেটাকে ফিল দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করা হয়। Why is this? I don't know. Sorry, this guy is jumping around this chat here. I'm all the way beginning. Let's see how I can do this. Oh, I can scroll. Maybe that's better. Okay. All right. Sorry about that. I'm coming back to When the. you are answering when you're answering a certain question, just click on that question, then it will not jump. Oh, okay. Yeah. Well, I'm now kind of browsing through here. Okay. Just a second. Okay. Vibration we covered. Can you request? Okay. Volume. Other than enforcement. Okay. The next one is there any minimum camber logging? Okay, we did that already. Diaphragm. So the question is, diaphragm optional in AASHTO? If we do not use it, what precaution should be considered for the deck design? So old days, diaphragm was required. So আগে যখন আমরা ডিজাইন করতাম তখন আমাদের diaphragm. Okay, sorry, it's kind of jumping around. Let's see, I highlighted, still kind of moving. Hold on. Okay, so এখন ডায়াফ্রাম স্পেসিফাই করা হয় না। টিপিক্যালি আমরা যা করি এখন, আমরা এন্ডে দুটো ডায়াফ্রাম থাকে, এবং ডিপেন্ডিং অন দ্য লেংথ অফ দ্য স্প্যান, ল্যাটারাল স্টেবিলিটির জন্য ইন্টারমিডিয়েট ডায়াফ্রাম ইজ ওন প্রবলেমস। দেখা যাচ্ছে ডায়াফ্রামের যেটা ডিস্ট্রিবিউশন হয়ে যায় স্ট্রেসের বা গার্ডারে, সেটা AASHTO ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে স্যাটিসফাই করে না। কাজেই দেয়ার ওয়াজ আদার ইস্যুস, সো ডায়াফ্রামস আর নাও ডিসকারেজড ফর কংক্রিট ব্রিজেস. So my advice is not to worry too much about it. If you have an extra long span, then you may provide some, but there is no AASHTO requirement for that. Okay. Will eccentric tendon is same in the middle and at the end for pre-stressed I-beams? Not necessarily. So যেটা বললাম যে straight tendon versus up tendon. Okay. I think somebody said something here. This question already been, yeah, I think I already answered that in my lecture. So যদি আমি all straight tendon use করি, which is not uncommon sometimes for pretension girders, তাহলে এন্ডের eccentricity এবং middle eccentricity একই হবে, রাইট? কিন্তু যদি আমি ড্রেপ টেন্ডন ইউজ করি অথবা ডিবন্ডিং ইউজ করি, তাহলে মিডল স্প্যানে eccentricity ম্যাক্সিমাম হবে এবং এন্ড অফ দ্য স্প্যানে কমে যাবে। এবং এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যদি বক্স গার্ডার ইউজ করি, যদি আমি সেগমেন্টাল ইউজ করি, তাহলে হয়তো ড্রেপিং করা ডিফিকাল্ট হবে। বক্স গার্ডার একটু ডিফিকাল্ট, যেটা ইজিয়ার ইন আই গার্ডার এন্ড থিংস লাইক দ্যাট। Okay,
Why ignore ASFS calculate nominal capacity? Ignore করেছি for simplicity today. That's a good question. যে ASFS যেটা সেটা হচ্ছে যে mild steel এর contribution. যদি থাকে significant, of course আমাকে consider করতে হবে ASFS. কিন্তু আজকে যেহেতু টাইম কম ছিল ওটা আমি দেখাইনি. Okay, Maisha বলছে it has been answered verbally. Okay. Thank you, Maisha. Blank page was found in the uploaded document. Really? Okay. So, Maisha, please check and let me know if there's a blank page in the uploaded slide. It should not be, but maybe it was inserted somehow. Let's check that one. Could you explain the design procedure for continuous deck for simply supported eye girder? Wow, good question too. So please wait till next Wednesday, this Wednesday. সেখানে আমি এক্সাম্পল দেখাবো যে কন্টিনিউয়াস ডেক যেটা হবে থাকবে যেটা থাকবে আইগারের উপরে সেভারাল স্প্যানস 5 6 7 8 স্প্যানস সেটা ডিজাইন অ্যাস্ট্রো প্রসিডিউরে আমি আগামী এই বুধবার দিন দেখাবো ইনশাআল্লাহ. Is it possible to use tendon in both orthogonal direction in slab to make the diaphragm for taking the stress of the moving load initially and make the girder more economical? I cannot see the whole question. Is it possible to use tendon in both orthogonal directions in slab to make the diaphragm for taking the stress of the moving load initially and make the girders more economic? Let's see. This is a long question. So, আপনি বলছেন যে use tendon both orthogonal, তার মানে slab transversely pre-stress করার এবং also longitudinally pre-stress করার. It is possible. I am not aware of any studies for that to show that effectiveness. I'm hesitant to give you an answer which may be incorrect. So if you send me an email, I will follow up on that and let you know. I don't want to give a wrong answer, That's all I can say right now on that. Okay, Alamgir Kabir, what is skew? What is effect? So আমি যে দেখালাম যে skew হচ্ছে একটা ব্রিজ যেটা একটা অ্যাঙ্গেলে আসছে. It is crossing the crossing at an angle. So normal নয়, এটা normal, it's not normal to the highway. অনেক সময় হতে পারে, বেশিরভাগ সময় there's some skew, especially over riverway or something like that. সেটা হলে skew এবং আমি আজকে দেখিয়েছি অর্থাৎ বলেছি যে AASHTO কিভাবে skew কনসিডার করে theta angle কনসিডার করে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর চেঞ্জ করা যাবে. Okay, engineer Rashid, why wheel load is placed at midspan? CG of load to be placed to get maximum. Yeah, absolutely correct. You're right. But because I use 14 feet, equal spacing of the wheels, right? Of the axle. So in that case, for a simply supported span, I can place the middle wheel at the midspan. Granted that because the loads are unequal, CG থাকবে না ওখানে, there will be a slight difference which I ignored here. My approach will give you the maximum moment. Of course, if the rear axle is 30 feet long, that will be a different story. Okay, would you please explain bar cutoff in next lecture? জানি না এত সময় পাওয়া যাবে নাকি. That's a good question. How to cut off bars based on development length and transfer length. আমি প্রথমে যে বললাম আমার মাত্র 5টা লেকচার আছে এই সিরিজে, আর অনেক কিছু কভার করার আছে. Foundation design, substructure design, evaluation, এবং other things. I'll try my best, but I cannot promise anything. আপনারা দেখছেন আজকে কতটা ইনভলভ ছিল লেকচার. It was quite involved, and I could not explain fully everything. Okay, what is down drag force DD? So down drag force will be a hydraulic situation. সেখানে যেটা হচ্ছে যে আমরা ইমাজিন করতে পারি যখন নাকি এই স্ট্রিমের মধ্যে অথবা রিভারের মধ্যে একটা ব্রিজ আছে, সেখানে পানিটা ফ্লো করছে ব্রিজের নিচে, তো পিয়ারের আপস্ট্রিমে ডাউনস্ট্রিমে এটাকে বলা হবে ডাউন ড্র্যাগ. ওটা যেহেতু উইন্ডোর সেম জিনিস ডাউন ড্র্যাগ কাজ করবে, সেটা উইল বি অ্যাপ্লাইং সাম প্রেশার অন দ্য আদার সাইড অফ দ্য পিয়ার. So that is called down drag. Okay, would you check the C value in example 2? Is it
C 5.54 or C 4.68. Okay, I'll make a note and check and make correction if needed. স্যার আপনার আজকের লেকচার অনেক কিছু শিখলাম স্যারের ফেসবুক আইডিটা প্লিজ ওকে ধন্যবাদ স্যারকে খুবই সিম্পল নূর ইয়াজদানি যদি ফেসবুকে যেতে চান নূর ইয়াজদানি সার্চ করলেই হবে লেট মি শো ইউ আসলে আমি খুব একটা ফেসবুকে অ্যাক্টিভ না আর কি সো ফ্র্যাঙ্কলি স্পিকিং করি কিন্তু অতটা বেশি সময় পাই না আর কি খুব একটা আই ওয়ান্টেড টু ডু মাচ মোর আমি ফেসবুক করতে চাই ইনস্টাগ্রাম করতে চাই টুইটার করতে চাই আরো কিছু করতে চাচ্ছি সময় পাচ্ছি না আর কি সো এনিওয়ে দ্যাটস মাই ফেসবুক আইডি থ্যাংক ইউ হাউ টু ডিজাইন অফ PC stand path design I simply don't know I cannot tell you something right now it's top of my head আপনি যদি আমাকে একটা ইমেল করেন I'll try to explore that stand path or strand path I'm not sure what that is but anyway please send me a separate email please explain the DD force okay এটা করলাম email ID দিয়েছি the design example the span was 120 feet but you told that if the rear axle distance more than 14 feet then the wheel will go beyond the bridge that is true yeah it should be going beyond the 120 feet so in that case the shear will control so it will be going like if you have shear তাহলে শিয়ারের জন্য যখন এন্ড স্প্যানে বসবে ট্রাক অ্যাক্সেল গুলা তখন সেটা the rear one may go out so in that case we should be more careful in that regard already Facebook request আসছে thank you so much how tendon protect from corrosion okay good question pre-stressed concrete corrosion হলে খবর আছে এটা very difficult to repair in pre-stressed concrete so যদি স্পেশালি আমরা দেখেছি অনেক ব্রিজে পোস্ট টেনশনিং যখন করা হয় তখন গ্রাউটের উপর ভিত্তি করে গ্রাউটের কোয়ালিটির উপর ভিত্তি করে যদি পোস্ট টেনশন করোশন হয় ইট সিম্পলি গন আমাদের ওটা রিপেয়ার করা খুব ডিফিকাল্ট ওটাকে আবার বানাতে হবে ইটস ভেরি এক্সপেন্সিভ স্পেশালি আমাদের রিভারে করি যেখানে ফাউন্ডেশন ইজ ভেরি এক্সপেন্সিভ ফাউন্ডেশন ইজ এক্সপেন্সিভ ইন জেনারেল বাট ইন চ্যানেল ইজ মোর এক্সপেন্সিভ সো টেন্ডনের প্রোটেকশনের জন্য শিডিং করলে কিন্তু বন্ডিং হবে না কাজেই এপক্সি কোটেড স্ট্র্যান্ড পাওয়া যায় আজকাল এপক্সি কোটিং কেয়ারফুল হতে হবে যদি প্রিস্ট্রেস করলে যাতে ভেঙে না যায় আর যদি পোস্ট টেনশন করা হয় যদি ডাক্টের ভিতরে থাকে তাহলে সেখানে গ্রাউটের কোয়ালিটিটা ভেরি ইম্পর্টেন্ট এখন বেটার কোয়ালিটি গ্রাউট পাওয়া যাচ্ছে 20 বছর আগে গ্রাউটের কোয়ালিটি ভালো ছিল না অনেক করশন হয়েছিল এখন পোস্ট টেনশনে করশন হচ্ছে না এবং অফকোর্স দ্য মিনিমাম কভার ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট অ্যাস্টো মিনিমাম কভার যেটা বিএনবিসি থেকে ডিফারেন্ট সেটা আমি দেখাবো আগামী লেকচারে ডেক ডিজাইনে কিভাবে কভারটা করতে হবে এবং why not provide more than minimum right AASHTO যদি বলে 2.5 inch why not provide 3 inches doesn't mean that we have to use the minimum all the time and better quality concrete denser concrete এবং এটা all this is tied to the 100-year design আমি যেটা কভার করব eventually in the next week where we use tension bar in factory or at site Mr. Hussain, I don't understand the question, what it means. আপনি কি প্রিটেনশন বারের কথা বলছেন নাকি ডাবিডাইক বার টাইপের কিছু আমি ঠিক বুঝতে পারছি না কোশ্চেনটা আর কি এনিওয়ে আমাকে পরে ইমেল করতে পারেন প্লিজ ওকে engineer alamgir 04yahoo.com thank you so I'll make a note think এটা শেষ কোশ্চেন ছিল রাইট মাইশা engineer Yes, sir. alamgir email okay let me write down his email and Mr. Kabir why don't you write me an email that will be easier for me my email yazdani@uta.edu please note and then write to me I'll be glad to respond as soon as I can
ওকে, এখনো 10 মিনিট আছে ফাইনাল সেশনের, এই সেশনের। আর কোনো কোশ্চেন ছিল কি? না। No, sir, this ends our question and answer session. Okay. Well, thank you so much for joining me today. Hope you learned something. আশা করি অনেক শিখেছেন। এবং please don't be discouraged by the complexity of the AASHTO specification. We have to pick and choose and then decide what to use finally. আবার বলছি যে আগামী বুধবার দিন ডেক ডিজাইন দেখানো হবে, এই আগামী পরশুদিন। তারপর আরো কিছু ওখানে কভার করব এবং তারপরে নেক্সট উইকে আমরা সাবস্ট্রাকচার দেখব, evaluation দেখব এবং also durability issue দেখব। Okay, thank you Maisha, thank you Salman. Thank you, sir, for your presentation. I think it was an enjoyable presentation, and we look forward to your next session. And thank you, Okay. everyone, for attending. Thank you. Assalamu alaikum, good night.